বাচ্চাদের সাইকোলজি হচ্ছে তারা বাবা মার অ্যাটেনশন চায়। তো একটা বাচ্চা দেখে আমি ভালো কাজ করলে জিরো রিওয়ার্ড, জিরো অ্যাটেনশন, যখন আমি মিস করি তখন অ্যাটেনশন পাই বাবা মার কাছে আসে, তখন সেটা আবার বকা হয়ে যায়, তখন সে যা এক্সপেক্ট করছিল তার অপোজিটটা পায়, যেটা অ্যাকচুয়ালি তাকে ডিসকারেজ করে যে ভালো কাজগুলো করতে। মানে এখন যদি প্যারেন্টসদের তুমি বলো যে আপনি একটা ক্রাইসিস বলেন, একদম ছোট হলে বলবে যে বাচ্চা খায় না, আর একটু বড় হলে বলবে যে সারাদিন মোবাইল চালায়। সেটা ব্রেন স্ক্যান করে দেখা গেছে যে ড্রাগ নিলে যেরকম ডোপামিন রিলিজ হয় এবং এডিক্টেড হয়ে যায় ব্রেন, মানুষ যখন এমন কোনো গেম খেলে বা ইভেন সোশ্যাল মিডিয়াতে তখন যে অনেক লাইক মেসেজ পেতে থাকে, সেটার কারণে এক্স্যাক্টলি সেম ডোপামিন রিলিজ হয়। যে ওভার প্রোটেক্টিভ বাবা মারা আইদার একেবারে কাওয়ার্ড আর একেবারে ডেয়ারিং বাচ্চা প্রডিউস করে। তো আমাদের যেটা করতে হবে যে ব্যালেন্স করতে হবে, দাও ছেড়ে দাও বাচ্চাকে, রিস্ক নিতে দাও, লার্ন করুক। যে প্যারেন্টিং যখন আমরা মনে করি তখন আমরা আমাদের ফোকাস নেই যে ওকে কেমনে ঠিক করব, প্রাইমারি তো ঠিক আমাকে হইতে হবে। আমি কি দেখছে, কি শুনছে এবং কাদের সাথে মিশছে, এই তিনটা জিনিসকে যদি বাবা মারা একটু স্ট্রিক্টলি কন্ট্রোল করতে পারে তো ইনশাল্লাহ অনেক হার্ম থেকে বাচ্চাদেরকে প্রোটেক্ট করা যায়। কোরআনে আমাদেরকে যেভাবে বলা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার লাইফ থেকে আমরা যা পাই, সেখান থেকে তুমি যদি টপ 3 মিস্টেকস বলো তাহলে তুমি হয়তো কোন তিনটা বলবা প্যারেন্টিং করতে গিয়ে যে ভুলগুলো আমরা করি? আমার কাজ হচ্ছে নিজে ইকোনমিক্যালি স্ট্রং হওয়া, যথেষ্ট টাকা পয়সা আর্ন করা, বাচ্চাগুলোর জন্য যথেষ্ট টাকা পয়সা রেখে যাওয়া, তারপরে ওরা ওদের মতো লাইফ লিড করবে। যারা এগুলো করে এদের বেশিরভাগই বাচ্চা কিন্তু উচ্ছন্নে যায়। তো আলহামদুলিল্লাহ প্যারেন্টিং ডেফিনেটলি খুব ডিফিকাল্ট জব, এবং বাট সারা পৃথিবীতে এটার মানে অলমোস্ট আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না। আমার জীবনে হাজার হাজার চিঠি পড়া হয়েছে স্টুডেন্টদের লেখা। একটা বড় অংশের চিঠি ছিল তার বাবা মার সাথে যে খুবই খারাপ সম্পর্ক। রীতিমতো অনেক মানে স্টুডেন্টরা লিখছে যে তারা তার বাবা মাকে কতটুকু হেট করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? বইকথার নতুন পর্বে আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো আর যার কাছ থেকে কথা বলবো আপনারা একটু সারপ্রাইজড হতে পারেন। তো আমি একটু ব্যাকগ্রাউন্ড দিই যে আজকের দিনে মানুষের যত রকম ক্রাইসিস আছে, যত রকম তার সেন্টার অফ অ্যাটেনশন আছে, যত রকম তার টেনশন আছে, তার একটা বড় অংশ হচ্ছে মানুষের সেটা তার সন্তানকে নিয়ে। সো সন্তানকে মানুষ বড় কিছু করতে চায়, ভালো কিছু করতে চায়, বাট সেটা নিয়ে হাজারো রকম ক্রাইসিস, কিভাবে করবে না করবে, মেথড কী হবে না হবে, অনেক রকম মেথড, প্যারেন্টিং রিলেটেড অনেক রকম প্রসেস পদ্ধতি আমরা আজকাল শুনতে পাচ্ছি। সেই সাথে এটাও আমরা দেখতে পাচ্ছি যে সন্তানের সাথে পিতামাতার যে সম্পর্ক, বিশেষ করে আমি যদি একটু স্টোরি বলি, আমি যখন উদ্ভাসে ডিরেক্টলি ক্লাস নিতাম সেটা তো আজ থেকে প্রায় 10-12 বছর আগে, তারপরে তো রিসেন্ট টাইম না হয় না। সো আজ থেকে প্রায় ধরে নেন 10-12 বছর আগের কথা বলতেছি। এখনও সিচুয়েশনে তো আরও বেশি কোথায় গেছে আল্লাহই ভালো জানে। তো আমার মাথায় আইডিয়া ছিল যে, কারণ আমরা তো চেষ্টা করতাম ক্লাসে অলওয়েজ স্টুডেন্টদেরকে কীভাবে কী বলে ইন্সপায়ার করা যায়। তো আমার মাথায় ছিল যে মানুষকে যদি মানে স্টুডেন্টদেরকে বিশেষ করে যদি আমরা তাদের বাবা মার কথা বলে ইন্সপায়ার করি, দেখো আব্বা আম্মাকে এরকম খুশি করতে হবে, তাদেরকে এরকম তারা যাতে, তো আমি ভাবতাম এটা বলে তো মোটামুটি সবাই ইন্সপায়ার্ড হবে। তো আমি খুব শকড হই একটা জায়গা থেকে, সেটা হলো যে আমি মাঝে মাঝে ওদেরকে চিঠি লিখতে বলতাম, এবং ইন্টারেস্টিংলি আমি চিঠির কখনো টপিক দিতাম না। মাঝে মাঝে কোনো একটা ক্লাসে গিয়ে বলতাম তোমরা আমাকে একটা চিঠি লেখো। তো যে কারণে আমার জীবনে হাজার হাজার চিঠি পড়া হয়েছে স্টুডেন্টদের লেখা। আমি খুবই সারপ্রাইজড হয়েছি যে আমি এত বেশি চিঠি পেয়েছি, হোয়ারেজ আমি কিন্তু কোনো টপিকই সিলেক্ট করে দিইনি। তো বিভিন্ন রকম টপিক আসছে, বাট একটা বড় অংশের চিঠি ছিল তার বাবা মার সাথে যে খুবই খারাপ সম্পর্ক, এবং রীতিমতো হেইট শব্দটাই বোধহয় বলা যেতে পারে, যে রীতিমতো অনেক মানে স্টুডেন্টরা লিখছে যে তারা তার বাবা মাকে কতটুকু হেইট করে। আমি তখন অনেক বেশি সারপ্রাইজড হই যে এই যে দ্বন্দ্ব অথবা এই যে দূরত্ব, যেখানে বাবা মা চাচ্ছে সন্তান ভালো কিছু করুক, সন্তানও মেবি বাবা মারকে ভালোবাসতে চায়, বাট এত বেশি দ্বন্দ্ব, এত বেশি ইভেন ঘৃণা শব্দটাও বললে হয়তো অত্যুক্তি হবে না, এটা কেন? তো যে কারণে আমার কাছে মনে হয় যে আজকে আমরা বুঝতেই পারছেন প্যারেন্টিং নিয়ে কথা বলবো। হোপফুলি এই আলোচনাটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, বিশেষ করে যারা রিলিজিয়াস মাইন্ডসেট থেকে নিজে চলার চেষ্টা করেন এবং সন্তানকে বড় করার চেষ্টা করেন, সেই অ্যাঙ্গেল থেকে দেখলে এটা হয়তো সুপার অ্যালাইনিং হবে ইনশাল্লাহ। তো আমি আর বেশি ভূমিকা না দিয়ে আমাদের গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। ওমর আল জাবির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওমর আল জাবির প্রথমত আমরা বন্ধু মানুষ, একই ব্যাচের, সো আই ফিল প্রাউড অ্যাবাউট হিম। তো ওমরের পরিচয়টা এইভাবে দেওয়া যেতে পারে। প্রথমত সে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, বাংলাদেশ থেকে অনার্স শেষ করার পর সে অক্সফোর্ডে মাস্টার্স করেছে সফটওয়্যারে।
এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ও নিজেও কিছু স্টার্ট আপ করেছে, সেগুলো সেল করেছে। তারপর লম্বা সময় ধরে সে বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করেছে, যার একটা তো আমরা সবাই চিনি, সারাদিন সেটার সাথে লেগে থাকি। তো সেখান থেকে আমি যদি ওর পরিচয়টা বলি, সেটা হলো যে মেটা মানে আমরা যেটাকে ফেসবুক নামে চিনি, মেটার ও ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বেশ অনেক বছর। এবং ওই সময়টাতে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম এই দুইটার যে ইন্টিগ্রিটি এবং সেফটি টিম ওখানে কাজ করেছে, এবং যেখানে প্রায় 2 বিলিয়নের বেশি ব্যবহারকারীর জন্য যে নিরাপত্তা এবং তাদের যে অনলাইনে বিভিন্ন রকম সেফটি অথবা ভালনারেবিলিটির যে ইস্যুস থাকে সেগুলো যাতে সেফ থাকে, সেফ ইন্টারনেট, সেটার জন্য ওর সিগনিফিক্যান্ট ভূমিকা ছিল। অ্যান্ড এর আগেও ও বিটি গ্রুপ এবং টেস্কোতে হেড অফ ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করেছে। আর বর্তমানে ও মেটা ছেড়ে দিয়েছে। মেটা ছেড়ে দিয়ে এখন যে কোম্পানিতে ও কাজ করছে, যেটার ও ওয়ান অফ দ্য কো ফাউন্ডার অ্যাজ ওয়েল। আমরা অনেকে হয়তো এই কোম্পানিটার নাম শুনেছি, কাহাফ, KAHF, কাহাফ ব্রাউজার আমি নিজে ইউজ করি। হয়তো আমাদের আলোচনার মধ্যে কাহাফের বিষয় চলে আসবে। সো এবং আমার খুব ভালো লাগার জায়গা, আমার স্টুডেন্ট নিজাম এটার মূল ফাউন্ডার, ও আমার স্টুডেন্ট ছিল। আমি এটার সাথে টুকটাক জড়িত আছি আর কি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি আমি মনে করি যে ওমর আল জাবির ওর যে জার্নিটা, এটা খুবই রিমার্কেবল একটা জার্নি। অ্যান্ড নট অনলি দ্যাট, ওমরের আরেকটা পরিচয় হচ্ছে ও লেখালেখি করে, এবং পরো নামে ওর একটা বই আছে। আমার ধারণা পরো বইয়ের থ্রুতে অনেকে হয়তো এই ওমর আল জাবিরকে অনেকে চেনে, এবং পরোর কিন্তু 1 থেকে 5 পর্যন্ত 5টা সিরিজ আছে। আর এর বাইরেও ওর যে ব্লগটা আছে omaralzabir.com, সেখানে ও নিয়মিত লেখালেখি করে। আগে তো প্রযুক্তি নিয়ে লেখালেখি করতো, এখন মোস্টলি ইসলাম নিয়ে লেখালেখি করে। সো আমরা খুবই খুশি তোমাকে আমাদের মাঝখানে পেয়ে। ভূমিকার মধ্যে কিছু বাদ পড়ে থাকলে একটু কারেক্ট করে দিও আমাকে। আর দর্শক, প্রত্যেকবারের মতো এবারও সেম ঘোষণা থাকছে যে আমাদের এই পুরো আলোচনাটা আপনার মনোযোগ দিয়ে শুনবেন, এবং এখান থেকে আপনারা কী শিখলেন সেটা আপনারা কমেন্টে জানাবেন, এবং সেরা কমেন্ট যারা করবেন তাদের থেকে অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ। আমরা বইয়ের আলোচনাতেই ডিরেক্টলি চলে যেতে চাইবো, বাট তার আগে যদি তোমার কোনো ইন্ট্রো দেওয়ার থাকে তুমি বলতে পারো। আমি বইটা নিয়ে খুবই ইন্টারেস্টেড কথা বলার জন্য, কারণ প্যারেন্টিং ওয়েস্টার্ন এনভায়রনমেন্ট একটা খুব বড় চ্যালেঞ্জ, স্পেশালি মুসলিমদের জন্য। আমি যে কারণে ইন্টারেস্টেড হই যে আমি নিজে প্যারেন্টিং কোর্স করব এবং ফর্মালি পড়াশুনো করব, এটার পিছনে আমার যে মোটিভেশনটা কাজ করেছে যে আমি শুনলে হয়তো তারা দুঃখ পাবে যে আমি যখন আত্মীয় স্বজনদের বাসায় যেতাম, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যারা আত্মীয় স্বজন আছে বা বন্ধু বান্ধবদের বাসায় যেতাম, আমি গিয়ে দেখতাম যে তারা তাদের বাচ্চাদেরকে যে এনভায়রনমেন্টে বড় করছে সেটার কারণে বাচ্চাগুলোর আপব্রিডিং ঠিকমতো হচ্ছে না এবং বিভিন্ন সমস্যা হচ্ছে। তো সেই সমস্যাগুলো দেখে আমি চেষ্টা করেছি তাদেরকে অ্যাডভাইস দেওয়ার, অনেকে শুনেছে অনেকে শুনেনি, কিন্তু অ্যাটলিস্ট আমি চাইনি যে আমার বাচ্চা এভাবে বড় হোক। তো সেখান থেকে আমি স্টাডি করা শুরু করি। আমি বিভিন্ন প্যারেন্টিং ওয়ার্কশপে যেতাম। আমি আমার ওয়াইফ দুজনেই খুব ইন্টারেস্টেড ছিলাম যে অ্যাটলিস্ট আমাদের চারপাশে যে মিস্টেকগুলো দেখতে পাচ্ছি সেগুলো যেন আমাদের জীবনে না হয়। তো সেখান থেকে বেশ কিছু প্যারেন্টিং কোর্স করি, অনেক বই পড়ি। মোস্টলি সেগুলো ওয়েস্টার্ন কালচারে কীভাবে ট্রেন আপ করে প্যারেন্টসদেরকে সেগুলোর উপরে ছিল। তো ওগুলো করার সময় বুঝতে পারলাম যে এই ওয়েস্টার্ন মেথডটা আসলে খুব একটা যে ভালো মেথড না। এগুলো শুনতে খুব স্মার্ট সায়েন্টিফিক মনে হয়, কিন্তু এগুলো তো সোসাইটিতে তারা অ্যাপ্লাই করেছে এবং অ্যাপ্লাই করে কিন্তু খুব একটা সাকসেস পায়নি। সো তখন আমি দেখলাম যে ইসলামিক প্যারেন্টিং আছে কিনা, এবং দেখলাম যে মোটামুটি তখন সেটা তো প্রায় ধরো 10-11 বছর আগের দিকের ঘটনা, তখন জাস্ট কেবল শুরু হচ্ছে ইসলামিক প্যারেন্টিং বিষয়টা খুব পপুলার হচ্ছে। তো কিছু কিছু এক্সপার্ট এগিয়ে আসছেন, তারা ইসলামিক প্যারেন্টিং কোর্স শুরু করছেন, ইসলামিক চাইল্ড সাইকোলজি নিয়ে লেকচার দিচ্ছেন। তো সেগুলো আমরা অ্যাটেন্ড করা শুরু করি, এবং ওগুলো করতে গিয়ে ক্লিয়ারলি জানতে পারি যে ওয়েস্টার্ন কালচারে যে প্যারেন্টিং শেখানো হয় সেগুলোর সমস্যাগুলো কী, এবং সেগুলোর সাকসেস যেগুলো তারা দাবি করে সেগুলো যে অ্যাকচুয়ালি সাকসেস না, এগুলো যে ইনফ্লেটেড সাকসেস, অ্যাকচুয়ালি যে অনেক ডার্ক রেজাল্ট হচ্ছে সেগুলো তারা খুব কেয়ারফুলি হাইড করে যে যায়। এটা ওই ইসলামিক প্যারেন্টিং কোর্সগুলো করার পরে জানতে পারলাম, যখন ইসলামিক চাইল্ড সাইকোলজিস্টরা বললো যে তাদের কাছে যেই পেশেন্টগুলো আসে বা তাদের কাছে যারা কাউন্সিলিংয়ের জন্য আসে, তারা দেখতে পাচ্ছে যে ওয়েস্টার্ন প্যারেন্টিংয়ে বেশ কিছু সমস্যা আছে। তো সেখান থেকে আমি কিছু লার্ন করি, প্লাস কিছু বই পড়ি, যেমন যে প্যারেন্টিং স্কিলস অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ। এটা বেশ ভালো একটা বই। আমরা বইয়ের ভিতরে এখন যাব। এটা বেশ ভালো একটা বই, আমি সবাইকে রিকমেন্ড করব এই বইটা পড়ার। ওকে, সো এই বইটা তোমার আমি প্রথমে ছোট করে জানতে চাই যে কত আগে পড়েছো তুমি, রাফলি কত বছর? অ্যাটলিস্ট হয়তো 5-6 বছর হবে। 5-6 বছর। সো আমি যখন অ্যাকচুয়ালি তোমাকে বললাম যে এমন একটা বই চুজ করো যেটা তোমার লাইফে ইম্প্যাক্ট রেখেছে, সো তুমি দেখো তুমি সায়েন্স নিয়ে প্রচুর টেকনোলজি নিয়ে অনেক রকম পড়ালেখা তোমার আছে, আমি জানি কোরআন নিয়ে অনেক রকম পড়ালেখা তোমার আছে, তার মধ্যে প্যারেন্টিং একটা টপিক যেটার সাথে আবার ইসলামের সাথে অ্যালাইন করে। তো এত বইয়ের মাঝখানে কেন তোমার প্যারেন্টিং নিয়ে এই বইটাকেই মনে হলো যে কথা বলা দরকার? কিছু ব্যাকগ্রাউন্ড তুমি অলরেডি দিয়েছো, বাট ওয়াই দিস বুক, যেহেতু তুমি অনেক রকম কোর্স করেছো, অনেক রকম বই পড়েছো?
একটা কারণ হতে পারে যে আমি যখন সার্চ করছিলাম তখন মুসলিম অথরদের লেখা বেশি বই ছিল না। এই বইটা হয়তো ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট বই, তো এটা একটা কারণ যে তখন খুব একটা অ্যাভেলেবল ছিল না, আমার চোখের সামনে অ্যাভেলেবল ছিল এই বইটাই, সো এটাই আমি পিক আপ করে পড়া শুরু করি এবং পড়তে গিয়ে দেখলাম বইটা যথেষ্ট বেনিফিশিয়াল বই। ওকে ওকে, তাহলে আমার মনে হয় যে আমরা একটু আলোচনার ভিতরে যদি ঢুকে যাই তাহলে ভালো হয়। সো আমি আলোচনাটাকে শুরুটা এখান থেকেই করতে চাই যে আমরা ঠিক বইয়ের চ্যাপ্টার ধরে ধরে আগাবো এরকম না, মাঝে মাঝে আসবো আবার চ্যাপ্টারও একটু স্ক্যান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো তুমি প্রথম যেটা বলতেছিলা যে ওয়েস্টে প্যারেন্টিংয়ের যে মডেল অ্যান্ড তারপরে তুমি যখন ইসলামিক প্যারেন্টিংয়ের মডেল তুমি ঘাটতে শুরু করলে অ্যান্ড দেখলা যে দেয়ার আর লট অফ ডিফারেন্সেস। তো আমার আসলে ইনিশিয়াল কোয়েশ্চেনের ওপেনিংটা এটা নিয়েই, এই ডিফারেন্সগুলোর ক্ষেত্রে একটা তো হচ্ছে যে এক্সটার্নাল ডিফারেন্স, ওরা এটা বলছে, বাট আমি যদি ফিলসফিক্যাল জায়গা থেকে যাই, যে মৌলিক ফিলসফিক্যাল ডিফারেন্স যদি অন্তত 2-3টা তোমাকে বলতে বলি, যে সেটা আসলে কি? মেইন ডিফারেন্স হচ্ছে যে চাইল্ডরা যে প্যারেন্টদেরকে অবিডিয়েন্ট হবে, এই অবিডিয়েন্স কনসেপ্টটা খুব একটা ওয়েস্টার্ন বা লিবারেল কনসেপ্ট না। কারণ লিবারেল কনসেপ্টের মধ্যে স্বাধীনতা এবং অলমোস্ট ইকুয়াল রাইটস, একটা 15-year-old কিভাবে ইকুয়াল রাইটস পায় এবং সে যেটা রাইট মনে করবে সেটা তাকে করতে দিতে হবে, এটা তো একটা রিডিকুলাস কনসেপ্ট। তো বায়োলজিক্যালিও ঠিক না, কারণ একটা 15-year-old-এর ইমোশনাল পার্টগুলো ওভার ডেভেলপ, ফ্রন্টাল লোবটা আন্ডার ডেভেলপ, সো নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। এরকম একটা ইমোশনাল ক্রিয়েচার যা ঠিক মনে করবে সে সেটা করবে, ইটস এ ফান্ডামেন্টালি ফ্লড কনসেপ্ট। তো এটা আমার কাছে মনে হচ্ছিল যে দিস ইজ রং, দিস ইজ কমপ্লিটলি এগেনস্ট বায়োলজি। আর আরেকটা হচ্ছে যে অন্যদেরকে রেসপেক্ট করা, ইসলামে যে একটা খুব বড় ফাউন্ডেশন হচ্ছে এল্ডারদেরকে রেসপেক্ট করতে হবে, অথরিটিকে রেসপেক্ট করতে হবে, এই রেসপেক্টটা নেই। স্কুলের টিচারদেরকে কিন্তু স্টুডেন্টরা রেসপেক্ট করে না, স্কুলের টিচারদেরকে ওরা সিম্পলি অ্যাজ এ এমপ্লয়ি আমাকে সার্ভিস দিতে আসছে এরকমভাবে ট্রিট করে। নাম ধরে ডাকাটা তো হয়তো ওদের জেনারেল কালচার। ইভেন যে টিচার যে তাকে যে রেসপেক্ট করতে হবে, তাকে সম্মান দেখাতে হবে, আদব বলে কোনো কনসেপ্ট নাই, যেটা একটা খুব বড় একটা ব্যাপার। বাবা মার ক্ষেত্রে হয়তো সত্য যে হ্যাঁ, ভালো গুড বিহেভিয়ার অবশ্যই তারা খুব প্রমোট করে, গুড বিহেভিয়ার হতে হবে, শাউটিং করা যাবে না, কার্সিং করা যাবে না, বাজে কথা বলা যাবে না, প্যারেন্টসদের কথা যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে, শুনতে হবে। কিন্তু ইসলামিক যে আদাব যেটা আছে, ওই আদাবের কোনো কনসেপ্ট ওয়েস্টার্ন কালচারের প্যারেন্টিংয়ে নেই। তো এরকম বেশ কিছু খুবই ফান্ডামেন্টাল কনফ্লিক্ট আছে ইসলামের সাথে। আমরা দুইটা জানলাম, আরো দুই একটা যদি অ্যাড করতে চাও। আরো দুই একটা হচ্ছে যে স্বাধীনতা দেওয়া, যেমন 13-year-old যদি মনে করে সে ডেটিং এ যাবে তাকে যেতে দিতে হবে, যেটা কমপ্লিটলি হারাম। ওটা তো শুরুটার সাথেই যায় যে অবিডিয়েন্স ভার্সেস এক্স্যাক্টলি, বেশ কিছু হারাম প্রিন্সিপাল আছে, হারাম হালালের কোনো কনসেপ্ট তাদের অবশ্যই নেই। তো এটা একটা ফান্ডামেন্টাল ব্যাপার যে ওয়েস্টার্ন প্যারেন্টিং ফলো করলে দেখা যাবে হারাম অ্যালাউ করতে হচ্ছে, যেটা তো অ্যাজ এ মুসলিম আমরা অ্যালাউ করতে পারি না। আনফরচুনেটলি ওয়েস্টে যে মুসলিমরা যায় তারা অনেক হারাম অ্যালাউ করে ফেলে, কিন্তু সেটা তো ইভেনচুয়ালি তার বাচ্চার জন্য একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো এরকম তিনটা আমার মনে আছে যে তিনটা ফান্ডামেন্টাল কনফ্লিক্ট আমি দেখতে পাচ্ছিলাম ক্লিয়ারলি। তো তোমার কি মনে হয় যে ওয়েস্ট যখন এই মডেলটা দাঁড় করালো যে এই যে সবকিছু স্বাধীন স্বাধীন স্বাধীন, তো এইটার পারপাস কি মনে হচ্ছে, ডিপার পারপাসটা কি মনে হয়? বিকজ যদি বাচ্চাদেরকে আমরা রাইটলি মানে করতে না পারি, গড়ে তুলতে না পারি, তাহলে যে ক্রাইসিসগুলো হয়, ওয়েস্ট তো সেই ক্রাইসিসগুলো ফেস করতেছে। তাদের এখানে ড্রাগ, তারপর মানে লট অফ মানে প্রবলেমস আর দেয়ার। সো তাহলে তারা কি মানে জেনে বুঝেই সেই ডিজাইনে গেল, নাকি মানে কি মনে হয় তোমার এটা? এখন লিবারালিজম তো ওয়ার্ল্ড ওয়াইড ব্যাকফায়ার করেছে, মাঝখানে লিবারালিজম অনেক উপরে উঠেছিল, এখন কিন্তু ডাউনের দিকে ট্রেন্ডে চলে গেছে। যথেষ্ট বাচ্চা স্টেরিলাইজড হয়ে সুইসাইড করার পর এখন তারা রিয়েলাইজ করেছে যে লিবারালিজম ইজ নট দ্য রাইট মেথড, দেন ফিলোসফি হিসেবে এটা ফান্ডামেন্টালি রং। তো এখন আস্তে আস্তে রিয়েলাইজ করছে যে 1990-র দিকে 2000-এর দিকে যে ফিলোসফিগুলো তারা ফলো করতো সেগুলো সবগুলো কারেক্ট না, যথেষ্ট পরিমাণে সাফারিং হয়েছে সোসাইটিতে। তো প্যারেন্টিংও সেরকম, ওদের মেইন মোটিভেশনটা ভালো ছিল। মোটিভেশনটা হচ্ছে যে ওরা চায় মেন্টালি রেজিলিয়েন্ট চিলড্রেন তৈরি হোক, ওরা লাইফে ভুল করবে, ভুল করে শিখবে। হ্যাঁ ঠিক আছে, সে একটা রং রিলেশনশিপে জড়িয়ে সেখানে সাফার করে সে শিখবে, নেক্সট টাইম রাইট রিলেশনশিপে যাবে। কিন্তু আল্লাহ তো আমাদেরকে প্যারেন্টসদেরকে তো রেসপন্সিবল করে দিয়েছেন চিলড্রেনদের জন্য, আমি তো জেনে শুনে ওদেরকে হারামে যেতে দিতে পারি না। ওদের তার ওই কনসেপ্টটা নেই যে অ্যাজ এ প্যারেন্ট আমি গডের কাছে রেসপন্সিবল। এটা হয়তো কনজারভেটিভ খ্রিশ্চান ভ্যালুজের মধ্যে আছে, কনজারভেটিভ খ্রিশ্চান ভ্যালুজ কিন্তু অনেকখানি ইসলামিক ভ্যালুজের সাথে যায়। কিন্তু বাইরে কয়জন খ্রিশ্চান, তাই না? ওখানে তো মেজরিটি হচ্ছে ওভার 52% বোধহয় এভারেজ স্ট্যাটিস্টিক্স হচ্ছে এথিস্টই হয়ে গেছে। বাকি যে 48% খ্রিশ্চান আছে তার মধ্যে মোর দ্যান 30% নন প্র্যাকটিসিং, জীবনে হয়তো বাইবেল পড়ে দেখেনি।
তো যারা এক্সট্রিমলি কনজারভেটিভ খ্রিস্টান তাদের মধ্যে কিন্তু এই প্যারেন্টকে রেসপেক্ট করা, ওবিডিয়েন্স, এই সমস্ত কনসেপ্ট ওদের মধ্যে আছে, কিন্তু বাকি 80% তো নেই। ওকে, গ্রেট। সো আমি যদি এখন এভাবে আসি যে সন্তান, তো ওরা সন্তানকে কি হিসেবে তাহলে দেখে? আমরা যেমন ধরো আমরা মেবি এটাকে আমানা হিসেবে দেখি, মেবি আমানা কি বেস্ট ওয়ার্ড হয় কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আমানা, কারণ আমাদের একটা রেসপন্সিবিলিটি হচ্ছে মানব জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তো সন্তান হচ্ছে নেক্সট মানব জাতি, সেই মানব জাতিকে আমি যেন ঠিকভাবে বড় করতে পারি সেটা রেসপন্সিবল। ইনফ্যাক্ট একজন হাউস হোল্ডের যে হেড, সেটা ফাদার হলে ফাদার বা ফাদার সার্ভাইভিং না থাকলে মাদার, তার জন্য এটা ফরজ যে তাকে তার ফ্যামিলি মেম্বারদেরকে হারাম থেকে প্রোটেক্ট করতে হবে। এটা তো সূরা তাহরিমে আছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে বিলিভার্স তোমাদের ফ্যামিলিদেরকে ফায়ার থেকে প্রোটেক্ট করো। এবং এটা খুবই স্ট্রং, এবং এটাতে যদি কেউ সিরিয়াস না হয় পরের পার্টটা আরও সিরিয়াস, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে এই ফায়ারের ফিউয়েল হচ্ছে স্টোন এবং মানুষ। তোমার বাচ্চারা, তোমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু এই ফায়ারের ফিউয়েল হয়ে যাবে যদি আমি প্রোটেক্ট না করি। যেটা একটা বিভৎস, আমরা যদি কল্পনা করি যে আমার বাচ্চার বডি ফিউয়েল, যার নামে ফায়ারের ফিউয়েল হচ্ছে, তাদেরকে যদি আমি ঠিক মতো বড় করতে না পারি তো ডেঞ্জারাস ব্যাপার না। এবং তারপরের সেকশনটা তো আরও সাংঘাতিক, আলাইহা মালাইকাতুন শিদাতুন গিলাজুন লা ইয়াসুন আল্লাহ, যে ওদের উপরে থাকবে ভয়ঙ্কর দানব টাইপের ইমোশনলেস কিছু ফেরেশতা। এই ফেরেশতা মানে যে সুন্দর ফেরেশতা তা না, তারা এক সাংঘাতিক ক্রিয়েচার, একটা আযাবের ফেরেশতা, এক বিভৎস ক্রিয়েচার থাকবে যাদের মধ্যে কোনো দয়া মায় নেই, তাদেরকে যা করতে বলা হবে সেটা তাই করবে আমার ফ্যামিলি মেম্বারের সাথে। তো এই আয়াতটা কিন্তু খুব সাংঘাতিক একটা আয়াত, যেটা অ্যাজ এ হেড অফ ফ্যামিলি আমাদের জন্য ফরজ আইন করে দিচ্ছে যে আমাদের ফ্যামিলি মেম্বারকে হারাম থেকে বাঁচাতে হবে। ওকে, তাহলে ওয়েস্ট সন্তানকে কি হিসেবে দেখতেছে তাহলে? তারাও দেখে যে হ্যাঁ, যদি কনজারভেটিভ খ্রিস্টান হয় তারা তো বাইবেল ফলো করছে, সো বাইবেলে তো গুড টিচিংস আছে যে আমার সন্তানদেরকে ভালো করে বড় করতে হবে, আমি তাদের জন্য রেসপন্সিবল, তাদেরকে সিন থেকে প্রোটেক্ট করতে হবে। কিন্তু যারা সেকুলার মাইন্ডেড তারা যে তাদের সন্তানকে অ্যাকচুয়ালি কি হিসেবে দেখে সেটা নিয়ে আমিও কনফিউজ। অনেকে লায়াবিলিটি হিসেবে দেখে, অনেকে মিস্টেক হিসেবে দেখে, ভুল হয়ে গেছে আর করবো না। বাট মানে প্যারেন্টাল ইনস্টিংক্ট সবার মধ্যে কম বেশি আছে, সবাই তার বাচ্চাকে খুব ভালোবাসে। কিন্তু এই যে বাচ্চাকে যে অ্যাট এনি কস্ট হারাম থেকে, ইভিল থেকে বাঁচাতে হবে, বাচ্চারা যে আমাদের অবিডিয়েন্ট হবে, তাদেরকে রেসপেক্ট শেখাতে হবে, এই আইডিয়াগুলো সেকুলারদের মধ্যে কম। ওকে ওকে, সো আমি একটু পরেই বইয়ের চ্যাপ্টার ধরে কিছু জায়গা আমরা বেছে নিব, যেহেতু বইটা তো অনেকগুলি চ্যাপ্টার, আমি দেখলাম প্রায় 30টা চ্যাপ্টার, তো সব তো আলোচনা করার কোনো সুযোগই নাই। বেছে বেছে আমি কিছু টপিক ট্রাই করব এখান থেকে কিছু লেসন উঠে আনার। বাট তার আগে যদি আমরা এভাবে ইয়েটা ঠিক করি, সাকসেস মেট্রিক, যে আমি একজন প্যারেন্ট, আমার বাচ্চাকে আমি প্রপারলি প্যারেন্টিং করতে পারছি কিনা, আমি কি কি মেট্রিক মোটামুটি ঠিক করে নিতে পারি যেটার এগেইনস্টে আমি বুঝবো যে মাই প্যারেন্টিং ইজ ওকে অর নট? একটা তো হচ্ছে যে আমার বাচ্চাকে আমি মুমিন হিসেবে বড় করতে পারছি কিনা, সেটা তো ডেফিনেটলি অ্যাজ এ প্যারেন্ট আমার জন্য ফরদে আইন যে তাকে ইসলামিক শিক্ষাটা দেওয়া, তাকে ইসলামের পথে রাখা, তার ইমান, সে একজন তার ইমান প্রোটেক্ট করাটা অবশ্যই। তারপরে তাকে অবশ্যই ভালো কাজের দিকে ফ্যাসিলিটেট করতে হবে, যেন সে আমার জন্য একটা সাদাকা জারিয়া হয়ে যায়। সে যত ভালো কাজ করবে আমি তার জন্য রিওয়ার্ড হব। একই সাথে সে যেন খারাপ কাজের দিকে না যায়, তার জন্য আমার সাইড থেকে যতটুকু সম্ভব, যতক্ষণ পর্যন্ত সে অ্যাডাল্ট না হচ্ছে, বা ইসলামিক অ্যাডাল্ট অবশ্যই একটা ডিফারেন্ট টার্ম, ইসলামে কিন্তু টিনেজার কনসেপ্ট নেই, ইসলামে হচ্ছে হয় বাচ্চা নাহলে অ্যাডাল্ট, নো টিনেজার কনসেপ্ট ইসলামে। তো সে অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে বাচ্চা আছে ততক্ষণ পর্যন্ত তাকে অন্যায় থেকে দূরে রাখা। মানে এটা একটা ইন্টারেস্টিং জায়গা, একটু ট্যানজেন্ট, বাট আমি এর আগেও একটা পডকাস্টে বলছি যে এই যে 18 বছর হলে অ্যাডাল্ট হয়, ইসলামে তো তা না, ইসলাম তো বালেগ হওয়া বলতে হচ্ছে যখন যে পিউবার্টি আসে, তাই না? তো বায়োলজিক্যাল চেঞ্জ, তাই তো? আমি ভুলে ঠিক করে দিই। বাট এই যে ওয়েস্টে 18 মানে হচ্ছে, মানে আমি এর আগেও কোনো একটা পডকাস্টে বলছি যে আই এম ভেরি মানে ইগার টু নো যে 17 বছর ধরো 364তম দিনে কি হয়, কি হয় যে তারপরের দিন থেকে সব সারা দুনিয়াটা চেঞ্জ হয়ে যাবো। কারণ ইসলামে ধরো যেটা মানে সেটা বায়োলজিক্যাল চেঞ্জ, সেটা তো একটা তো ভিত্তি আছে, হ্যাঁ বায়োলজিক্যালি এই অবস্থায় ছিল, এখন সেই এই অবস্থায়। তো এটার কি তুমি কিছু জানো কিনা? আমি জানি, এবং আমার আমি নিজে ঘাটি নাই, এটা কিভাবে হয়েছে, এটা কোথা থেকে আসছে? আমার যে ইসলামিক স্টাডিজের মাস্টার্সের রিসার্চ পেপার হচ্ছে এই যে ওয়েস্টার্ন যে কনসেপ্টগুলো আছে যেগুলো ফান্ডামেন্টালি ফ্লড,
এবং সেগুলোর কারণে যে কত ড্যামেজ হয়েছে ওয়েস্টার্ন, এবং এগুলো যে ওয়েস্টার্ন একাডেমিকগুলো স্টাডি করে পাবলিশ করেছে সেটা একটা কম্পাইলেশন করা। ওকে, তো বাট এগুলো মিডিয়াতে খুব একটা আসে না, না এগুলো মিডিয়াতে তো আসেই না। এবং আমি ইন্টারেস্টিং পেপারে দেখলাম পাবলিশ যে হতে দেয় না নাকি না? যে ওয়েবসাইটগুলোতে যে রিসার্চ পেপার সার্চ করে ওগুলোতে সহজে খুঁজে পাওয়া যায় না, অনেক এফোর্ট দিতে হয় খুঁজে পাওয়ার জন্য। সার্চ রেজাল্টে গিয়ে তুমি হয়তো 20 বার পেজিং করার পরে গিয়ে পাবা, এটা প্রথম দিকেও আসতে দেয় না। আচ্ছা, একে তো সহজে এই ধরনের কাজ ফান্ডিংই করে না, তারপরেও সেগুলোকে যতটুকু সম্ভব চাপিয়ে রাখা যায়। এটা খুব অ্যাডভান্স সার্চ টেকনিক না জানলে কেউ এই ওয়েস্টার্ন একাডেমিকদের করা কাজগুলো খুঁজে পাবে না, যেখানে তারা দেখিয়েছে ওয়েস্টার্ন ফিলোসফি ফান্ডামেন্টালি ফ্লড, ওয়েস্টার্ন ল ফান্ডামেন্টালি ফ্লড, ওয়েস্টার্ন ফ্যামিলি ভ্যালুজ ফান্ডামেন্টালি ফ্লড, এবং ম্যাসিভ সব রিসার্চ। তাও এটা তো ওয়েস্টার্নদের করাই, ওয়েস্টার্নদেরই করা যে ওয়েস্টার্ন ইজ আইডিয়াজ আর ফান্ডামেন্টালি ফ্লড। তো আমার বেশি কষ্ট করতে হয়নি, এমন না যে আমাকে ইসলামিক জিনিসপত্র এনে প্রুফ করতে হবে, যথেষ্ট ওয়েস্টার্ন কাজই আছে প্রুফ করার জন্য। যে 18 নিয়ে কাহিনীটা কি? আর 18 ব্যাপারটা যদি তুমি দেখো, যে এক্স্যাক্টলি তুমি যেটা বলে যে যেদিন তার 18 বছর বয়স হলো সেদিন তার উপরে এন্টায়ার ল অ্যাপ্লিকেবল, তো তার আগের দিন তাকে সাবসেট অফ ল তার উপরে অ্যাপ্লিকেবল, যেটা মেক্স অ্যাবসলিউটলি নো সেন্স ফ্রম দ্য লিগাল পয়েন্ট অফ ভিউ। যে লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে কীভাবে মেক্স সেন্স, ইয়েস্টারডে সে এত কিছু ক্রাইম করতে পারবে কিন্তু সে জেলে যাবে না, কিন্তু আজকে আসে পারবে না, মেক্স নো সেন্স। এবং আমি তো মেটাতে থাকতে তো ভয়ঙ্কর জিনিস দেখতাম যে 16-17 ইয়ার ওল্ডরা সবচেয়ে বেশি হার্ম করে ওই 14-15 ইয়ার ওল্ডদেরকে, গ্রুসাম সব হার্ম, কিন্তু সেই হার্মগুলোর কারণে ওদের এগেনস্টে লিগাল অ্যাকশন নেওয়া যায় না, কারণ তারা চাইল্ড। 17 বছর বয়স্ক মাসলালা বগল ভর্তি তোমার লোক, সে একজন চাইল্ড, এটা কোনো মানে হয়? মানে এটা রিডিকুলাস। এটা আমি মাঝখানে তুলেছিলাম মেটাতে, আর্গুমেন্ট হয়েছিল, তারপরে আমাকে এইচআর ডেকে নিয়ে অনেক ধমক দিয়েছে যে what is this, you cannot say anything like this in this world. বাট ওরা 18টা সেট করেছে যে ওইটা কিন্তু কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক নেই। এটা যেটা হয়েছে মানে কি র্যান্ডমলি একজনের মনে হচ্ছে 18, এটা ইউনাইটেড নেশনস এস্টাবলিশ করেছে। আমি স্টাডি করে দেখলাম যে ইউনাইটেড নেশনস একটা অর্গানাইজেশনকে দিয়েছিল রিসার্চ করার জন্য যে কোন এজটাকে আমরা ইউনাইটেড নেশনের সমস্ত মেম্বার স্টেটের উপরে ইম্পোজ করব যে এটা হবে লিগ্যাল এজ। তো ওই অর্গানাইজেশনটা কিছু স্টাডি করে এনে বলেছে 18 হবে, কিন্তু তারা যে স্টাডি করেছে সেই স্টাডিগুলোর একটা সাবস্টেন্সিভ ডেটা না, কোথাও কোনো এরকম স্ট্যাটিস্টিক্স নেই যে 70 ইয়ার ওল্ডে আমরা যদি অ্যাডাল্ট এজটা সেট করতাম তাহলে হয়তো ক্রাইম অনেক কমে যেত, যেহেতু তখন ফুল ল অ্যাপ্লাই করা যেত, বা 18 ইয়ার ওল্ডে এটা সেট করার কারণে সিগনিফিকেন্টলি ক্রাইম ড্রপ হয়ে গেছে বা সিগনিফিকেন্টলি প্রসিকিউট করা যাচ্ছে, এরকম কোনো স্টাডি নেই। একমাত্র এটাই কিন্তু কারণ হতে পারতো যে ওকে এমন একটা এজে আমরা সেট করব যেটা হবে লিগ্যাল অ্যাডাল্ট এজ, যে এজের পর থেকে আমরা বহু ক্রাইমকে প্রসিকিউট করতে পারবো এবং পেনাল্টি দিতে পারবো, সেরকম কোনো বেসিসও নাই। সো তাহলে এই বেসিসটা আসলো কোত্থেকে? অ্যাবসলিউটলি কোনো জাস্টিফিকেশন নেই। এবং এটা ওয়েস্টার্ন একাডেমিকরাই বলছে যে এই যে 18 ইয়ার ওল্ডটা সেট করা হয়েছে এটার পিছনে কোনো একাডেমিক এভিডেন্স নাই। ইন্টারেস্টিং, আমি খুঁজে দেখলাম যে অর্গানাইজেশনটা এটা এস্টাবলিশ করেছে ওরাই ইউএসএতে ওয়ান অফ দ্য ফোরমোস্ট এলজিবিটি প্রমোটার। হওয়ারই কথা না, বাট আমার কাছে মনে হয়েছে অন্তত 19 বলে তাও আমি একটা ব্যাখ্যা বুঝতাম যে টিনেজ বলা হয় 13 to 19, সো 19 শেষ, তো মাঝখানে 18, সো আই ওয়াজ কিউরিয়াস। সো আমার ধারণা ছিল এটা নিশ্চয়ই বেসিস নাই, এটা জাস্ট একটা লিগ্যাল কনভেনিয়েন্স। তুমি যে চিন্তা করে দেখো লয়ারদের জন্য এটা খুব বলা সহজ, 18 সো হি ইজ অ্যাডাল্ট, পানিশ হিম, 17 লেট হিম গো। এটা জাস্ট একটা অ্যাকচুয়ালি ওরাকে বলে দিস ইজ এ লিগ্যাল কনভেনিয়েন্স, ইটস নাথিং বাট লিগ্যাল কনভেনিয়েন্স। কোনো বায়োলজিক্যাল বেসিস নেই, কোনো সোশিওলজিক্যাল বেসিস নেই, কোনো স্ট্যাটিস্টিক্যাল গ্রাউন্ড নেই যে এই এজে সেট করার কারণে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ক্রাইম পানিশ করা যাচ্ছে, কোনো বেসিস নেই। সিম্পলি একটা লিগ্যাল কনভেনিয়েন্স যে এই এজে আমরা একটা ডিফারেন্সিয়েট করতে পারি মানুষদেরকে এবং ডিফারেন্ট সেট অফ ল অ্যাপ্লাই করতে পারি। এই সরি একটু ট্যানজেন্টে চলে গেছিলাম, আবার গেটিং ব্যাক। আমি ওই যে বলতেছিলাম কি মেট্রিক, যেহেতু তুমি বলছো তাকে ইমানদার হিসেবে গ্রো করানো, ভালো কাজ যাতে সে করার খারাপ কাজ থেকে যাতে দূরে থাকে, যার কারণে আমার জন্য গুনাহে জারিয়া হয়ে না যায়। হোয়াট এলস? যেমন ধরো বর্তমান সমাজে তো মানে বাবা মার মেবি এগুলোর চেয়েও বড় টেনশন, যে বড় ডাক্তার হবে কিনা, ইঞ্জিনিয়ার হবে কিনা, তার স্কিল, তার নলেজ, ওগুলা কি মেট্রিকের মধ্যে আমরা আনবো নাকি? আমরা আনতে পারি। যদি একটা বাচ্চা অ্যাডাল্ট হয়ে যায় তখন তো তাকে তার জন্য রেসপন্সিবল হতে হবে, তাকে তার নিজের লাইফের জন্য রেসপন্সিবল হতে হবে এবং সেই রেসপন্সিবিলিটি যেন সে নিতে পারে, তার জন্য আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করব। কিন্তু আমি তখন আর রেসপন্সিবল না তার জন্য। তাকে একজন সাকসেসফুল ডক্টর বানানো কিন্তু আমার জন্য ফরজ না, এটা হয়তো সুন্নাও না, তো এটা আমার জন্য নফল, যে এটা আমি অপশনালি তাকে আমি হেল্প করব, সে যদি হতে পারে ইটস ওকে। কিন্তু আমি তাকে জোর করে যেভাবে হোক ডাক্তার বানাবো বা তাকে ডাক্তার বা একটা সাকসেসফুল বিজনেসম্যান বানানো, বা সে যেন বাকি জীবনটা যথেষ্ট টাকা পয়সা আর্ন করে আরামে পার করতে পারে, এর জন্য যে আমি বাধ্য তা কিন্তু না। সে একজন অ্যাডাল্ট, যখন সে অ্যাডাল্ট হয়ে গেল তার লাইফের জন্য সে রেসপন্সিবল। আমি অ্যাজ এ প্যারেন্টস আমার রাহমা থেকে যতটুকু তাকে সাপোর্ট দিতে পারি দিব। ওকে,
তার আমি ওই যে ইনফ্যাক্ট আমার একটা জিনিস মনে পড়লো ইন্টারেস্টিংলি, যে আমরা অনেক সময় চিন্তা করি যে আমার লাইফের গোল সেটিং কিভাবে করব বা আমার বাচ্চাদেরকে গোল সেটিং কিভাবে শেখাবো বা সাকসেস কি, এটা যদি আমরা ডেফিনেশন মানুষকে জিজ্ঞেস করি, মোস্ট অফ দ্য টাইম এটা খুব ম্যাটেরিয়ালিস্টিক ডেফিনেশন পাওয়া যায়। সাকসেস মানে হচ্ছে একাডেমিক সাইডে থাকলে আমি আস্তে আস্তে একাডেমিক সাইডে টপ র্যাঙ্কে যাচ্ছি, আমার পেপার পাবলিশ হবে, আর ইন্ডাস্ট্রিতে থাকা মানে হচ্ছে আমি বিজনেস করে বড়লোক হয়ে যাচ্ছি। তো এটাই তো হচ্ছে জেনারেলি আমরা সাকসেস মেট্রিক দেখি। হ্যাঁ, আমি সহজে বলি সাকসেস মানে ভাব মারতে পারা। এক্স্যাক্টলি। কিন্তু কোরআনে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে সাকসেসের ডেফিনেশন কি। সূরা আসর হচ্ছে সাকসেসের ডেফিনেশন, তাই না? যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময় ফুরিয়ে যাচ্ছে, সবাই লসের মধ্যে আছে এক্সেপ্ট, এখন আল্লাহ বলবেন যে এই যে 4টা কন্ডিশন যারা ফুলফিল করবে তারাই সাকসেসফুল হবে, তারাই কিন্তু না, সাকসেস। আরো ইয়ে আছে, আরো ডিরেক্ট আয়াত আছে, যেমন যে জাহান্নাম থেকে বাঁচলো আর জান্নাতে যাইতে পারলো তারাই সফল কাম। হ্যাঁ, ডেফিনেটলি তারা সফল কাম। আর আল্লাহ বলছেন যে যারা এই 4টা জিনিস করবে না সূরা আসরে, তারা হবে লুজার, তারা হবে ইন আলটিমেট লস। তো 4টা কি? প্রথমটাতে হচ্ছে আমানু, যে যারা বিলিভ করছে, ও আমিলুস সালিহাত। আমিলুস সালিহাত মানে সাধারণত ট্রান্সলেট করা হয়, শ্যালো ট্রান্সলেশন হচ্ছে যারা ভালো কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি আমিলুস সালিহাত মানে হচ্ছে কনটেক্সট স্পেসিফিক ভালো কাজ করে। এই কনটেক্সটে আমার যে ভালো কাজটা করার কথা ছিল সেটা করাটা হচ্ছে আমিলুস সালিহ। আমি একটা কমন এক্সাম্পল সবাইকে দেই, যে দুজন মানুষ ঝগড়া করছে, আমি পাশে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়া শুরু করলাম। কাজটা কিন্তু ভালো কাজ, সওয়াবের কাজ, কিন্তু সেটা আমালে সালি না। আমালে সালি হবে আমাকে গিয়ে ঝগড়া মেটাতে হবে, ওইটা হবে কনটেক্সট স্পেসিফিক ভালো কাজ, সো এটা হচ্ছে আমালে সালি। তারপর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, যে সত্য এস্টাবলিশ করা, ফলসহুডের এগেইনস্টে ফাইট করার জন্য কোঅপারেশন করতে হবে, কোঅপারেশন শেখাতে হবে। আর ওয়াতাওয়াসাউ বিস সবর, যে এই পুরো জার্নিটা অনেক ডিফিকাল্ট হবে, লোকজন গিভ আপ করে ফেলবে, একজন একজনকে কোঅপারেট করবো যে না ভাই আরেকটু চেষ্টা করো, আরো সবুর করো। সবুর মানে ধৈর্য, কিন্তু সবর মানে আরবিতে যে ধৈর্য নিষ্ঠার সাথে গোল অ্যাচিভ করতে চেষ্টা করে যাওয়া, লেগে থাকাটা কন্টিনিউয়াসলি, ওটা হচ্ছে আরবিতে সবর। বাংলাতে সবুর কিন্তু ডিফারেন্ট মিনিং। তো এই যে আল্লাহ আমাদেরকে 4টা থিম দিয়ে দিয়েছেন, যে 4টা থিমে আমাদেরকে গোল সেটিং করতে হবে সাকসেস হওয়ার জন্য। তো এক একজনের জন্য হয়তো এক এক রকম গোল হবে, বাট এই 4টা থিম করতে হবে। এবং 4টা থিম হচ্ছে এন্ড কন্ডিশন, অর না কিন্তু ওয়া। তো এই 4টার মধ্যে একটাও যদি মিস হয়, সে হচ্ছে লাফি খুসর, সে লসের মধ্যে আছে। তো এটা আমার বেলায়, নিজের বেলায় যেরকম অ্যাপ্লিকেবল, যে আমাকে 4টা থিমে গোল সেট করতে হবে, আমার বাচ্চাগুলোকে আমি শিখাই যে বাবারা সূরা আসর এই 4টা থিমে গোল সেট করতে হবে। সো আমরা যদি তাহলে মেট্রিকের মোটামুটি ধারণা যেহেতু পেয়ে গেলাম, সো এখন আমরা হাউতে যেতে চাই। মানুষের তো মেইন ইন্টারেস্ট, ঠিক আছে ভাই বুঝছি ভালো কিছু হতে হবে, কিভাবে করব। সো হাউ এর আলোচনাটাতে আমরা কিভাবে যাব আই এম নট শিওর, বাট আমি এখানে 30টা চ্যাপ্টারের নাম হয়তো ওখান থেকে কিছু হাইলাইট পিক করতে পারি। সো তুমি একটু দেখতে পারো যদি মনে করো যে এখান থেকে আমরা কিছু যাব, এন্ড দেন আমি সাথে সাথে কোশ্চেনস গুলো করতে থাকবো ইনশাআল্লাহ। আমি এখানে চ্যাপ্টারের নামগুলো দেখে হয়তো যেগুলো আমার কাছে খুব এফেক্টিভ মনে হচ্ছে সেগুলো কয়টা কিছু র্যান্ডম ডিসকাশন করতে পারি। যেমন এখানে একটা চ্যাপ্টার হচ্ছে এনকারেজ এন্ড এমফাসাইজ পজিটিভ অ্যাকশনস। আমাদের এশিয়ান দাঁড়া একটু তার আগে, প্যারেন্টিং বলতে তো আমরা বুঝি যে সন্তানকে বড় করব। তো আমরা তো 18 নিয়ে একটু কথাবার্তা বলছি, ওটা টুকটুক ট্যানজেন্টে যায় না, ওটা ভালো রিলিভেন্ট আলোচনাই হয়েছে। তা আমরা মানে কোন বয়সের বাচ্চাকে মাথায় রেখে আলোচনা করতেছি, নাকি এটা অ্যাপ্লিকেবল ফর এটা 5 বছর হোক, 7 বছর হোক, নিউবর্ন হোক, অথবা 18 বছর হোক? আমরা হয়তো ডিফারেন্ট এজ গ্রুপের জন্য এক্সাম্পল আনতে পারি। এবং ইন্টারেস্টিং এই বইয়ের অথর ডিফারেন্ট এজ গ্রুপের জন্য এক্সাম্পল দিয়েছে চ্যাপ্টারগুলোতে, যেটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে। যে এক্স্যাক্টলি একটা ছোট বাচ্চার জন্য 5-7 বছরের জন্য একরকম, আর 12 বছরের পর থেকে তো বাচ্চারা একটু স্ট্র্যাটেজি কাজ করে না। রাইট, এক্স্যাক্টলি। আর সেই সাথে ধরো আমি যেহেতু জানি তোমার 3 বাচ্চা, এবং একজনের বয়স মেবি 11, সবচেয়ে ছোট জনের বয়স মেবি কত? 7, 7.5 এরকম। ওকে, সো তার মানে তো প্যারেন্টিং এর তোমার কত বছর পুরো বই কাজে লাগে আমার জন্য। আমি চাইবো যে মানে তুমি যা শিখছো, যা অ্যাপ্লাই করছো, সেটা যদি মিলিয়ে বলো ভালো হয়। আমি আমার লাইফ থেকে কিছু স্টোরি বলতে পারি আমার যেটা কাজে লেগেছে। যেমন কারণ আমি অনেক ক্ষেত্রে দেখছি যে প্যারেন্টসদেরকে এটা করতে হবে, তো তাদের রেসপন্স থাকে আরে ওইরকম বইপত্রে বহুত লেখা থাকে, মানে আসলে মাঠে নামলে বোঝা যায় কি করা যায় না। সো হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি যেহেতু মোটামুটি মাঠে আছি, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে অলমোস্ট টিনেজার পর্যন্ত মানুষ করার জন্য, তা আমি যেগুলো অ্যাপ্লাই করে আমার কাছে মনে হচ্ছে যে রেজাল্ট পাওয়া যাচ্ছে, তো আমি সেগুলোই করতে পারি। এবং আলহামদুলিল্লাহ আমার বড় বাচ্চাটা আমার স্কুলে প্রিফেক্ট হয়েছে। প্রিফেক্ট মানে হচ্ছে সে অলমোস্ট টিচারের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। টিচার না থাকলে সেও মাঝে মাঝে পড়ায়। সে কিন্তু 12 বছর ক্লাস নেয় এবং সে পুরো ক্লাসও ম্যানেজ করার দায়িত্ব তাকে দিয়ে দেওয়া হয়েছে। তো এই রোলটা, প্রিফেক্ট রোলটা সাধারণত স্কুলে ওদেরকেই দেওয়া হয় যারা হচ্ছে স্কুলের বেস্ট পার্সোনালিটি। তো আশা করি এই বই আমার কিছু কাজে লেগেছে, যেহেতু আমি রেজাল্ট পাচ্ছি, তা আমি কিছু শেয়ার করতে পারি যে কি কাজে লাগলো। যেমন এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তারা বলেছে যে
এনকারেজ অ্যান্ড এমফাসাইজ পজিটিভ অ্যাকশন। তো পজিটিভ প্যারেন্টিং হচ্ছে তার একটা কোর্স, যে কোর্সে উনি কীভাবে পজিটিভ প্যারেন্টিং আর নেগেটিভ প্যারেন্টিংয়ের মধ্যে ডিফারেন্সটা দেখান। সাধারণত এশিয়ান প্যারেন্টসদের বেলায় যেটা হয় যে আমরা কিন্তু সহজে প্রশংসা করতে পারি না। ফ্যামিলি কারো স্পেশালি আমাদের স্পাউসের প্রশংসা করা যে কি কঠিন ব্যাপার আমাদের জন্য, এশিয়ানদের জন্য খুব ডিফিকাল্ট। বাচ্চাদেরও আমরা খুব একটা প্রশংসা করি না। যেমন একটা খুব কমন ব্যাপার হচ্ছে আমার বাচ্চাগুলো যখন কোনো ভালো কাজগুলো রেগুলারলি করে, লেটস সে আমার বাচ্চা হোমওয়ার্ক করলো, সময় মতো হোমওয়ার্ক করে সে টিভি দেখতে গেছে, আমি কিন্তু তাকে গিয়ে বলি না বাবা তুমি খুব ভালো কাজ করেছো, হোমওয়ার্কটা টাইমলি করেছো। কিন্তু যেদিন হোমওয়ার্ক করে না সেই দিন কিন্তু আমি কথা বলতে ছাড়ি না, তাই না? কেন হোমওয়ার্ক করে না এখনো, যখন বকা দেওয়া দরকার তখন ঠিকই বকা দিই, যখন ভালো কাজগুলো সে করতে মিস করে তখন তাকে আমি অ্যাটেনশন দিই, কিন্তু যখন সে ভালো কাজগুলো নিজে নিজেই করছে তখন কিন্তু আমি তাকে অ্যাটেনশন দিই না। আর বাচ্চাদের সাইকোলজি হচ্ছে তারা বাবা মার অ্যাটেনশন চায়। তো একটা বাচ্চা দেখে আমি ভালো কাজ করলে জিরো রিওয়ার্ড, জিরো অ্যাটেনশন, যখন আমি মিস করি তখন অ্যাটেনশন পাই বাবা মার কাছে আসে, তখন সেটা আবার বকা হয়ে যায়, তখন সে যা এক্সপেক্ট করছিল তার অপোজিটটা পায়, যেটা অ্যাকচুয়ালি তাকে ডিসকারেজ করে যে ভালো কাজগুলো করতে। তো পজিটিভ প্যারেন্টিংটা হচ্ছে যে আমাকে বাচ্চারা যে ভালো কাজগুলো করছে সেগুলো যদি ইভেন রেগুলারলিও করে, মাঝে মাঝে তাকে রিকগনাইজ করতে হবে, নট এভরিডে, বাট যতটুকু সময় রিকগনাইজ করতে হবে যেন সে অ্যাসোসিয়েট করতে পারে যে আমি ভালো কাজ করলে বাবা মার অ্যাটেনশন। সেটা ক্ষেত্রে কি কোনো টেকনিক আছে? যেমন অনেক প্যারেন্টসের ক্ষেত্রে আই থিঙ্ক এটা তার একটা জড়তা কাজ করে, যে বাসায় ঢুকলাম হঠাৎ করে বলবো আব্বু তুমি এটা খুব ভালো করেছো, বা আম্মু তুমি এটা খুব ভালো করেছো। সো ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক প্রসেস ফর দ্যাট? হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। এই বইয়ে বলেছে যে এই প্রেইজ করারও আবার ল্যাঙ্গুয়েজ আছে, রং প্রেইজ করলে অনেক সময় বাচ্চাদের ইগো প্রবলেম হয়। তো সে বলেছে যে কখনো বাচ্চাকে ভালো বলা যাবে না। আমি যদি বলি বাবা তুমি খুবই ভালো, ওইটা বলা যাবে না, বলতে হবে বাচ্চার এই অ্যাকশনটা ভালো, বাবা তুমি যে টাইমলি হোমওয়ার্ক করেছো এটা খুব ভালো করেছো। হ্যাঁ, গ্রোথ মাইন্ডসেটেও ওই যে মাইন্ডসেট বলে সিমিলার জিনিসটা আছে। এক্স্যাক্টলি, যে সে বলছে যে যখনই আমরা বাচ্চাকে প্রেস করব তখন তার ইগো ডেভেলপ করবে, ইগো স্ট্রং হবে, কিন্তু যখন আমি তার অ্যাকশনটাকে প্রেস করব তার ব্রেন টিউন হবে যে এই অ্যাকশনের জন্য আমি রিওয়ার্ড পাই। তো এটা খুব ইম্পর্টেন্ট। আর এই যে মানে বাসায় এসে যে ফ্যামিলি মেম্বারদেরকে প্রেস করা, ইভেন ওয়াইফকেও প্রেস করে, এটা করতে না পারাটা আমি দেখলাম মোস্টলি কালচার, এটা আসলে এশিয়ান কালচার। ওয়েস্টার্নাররা কিন্তু করে, ওয়েস্টার্নাররা কিন্তু এদের ফ্র্যাঙ্কলি তারা বাচ্চাদেরকে প্রেস করে, ওয়াইফকে প্রেস করে, এটা তাদের জন্য একটা হ্যাবিট। তারা হাজব্যান্ড ওয়াইফকে সুন্দর একজন একজনের গুড ওয়ার্ক প্রেস করছে, ভেরি গুড ওয়ার্ক, আই রিয়েলি লাইক দ্যাট, সুন্দর করে মুখের উপর বলছে। এবং আমি যখন এগুলো দেখতাম আমি চিন্তা করলাম আমি জীবনে আমার ওয়াইফকে বলি নাই গুড ওয়ার্ক, আরে আমার ওয়াইফে তো শুনলে বলবে হ্যাঁ এক্স্যাক্টলি এতদিনে বুঝলা। আমি দেখলাম যে এটা আসলে কালচার, এটা আসলে যে মানে সেটা তাহলে ওভারকাম করার জন্য কি টেকনিক অবলম্বন করা যায় যাতে আমরা এটা ব্যারিয়ারটা কাটায় উঠতে পারি? মানে কৃতজ্ঞতা, আল্লাহ তো আমাদেরকে কৃতজ্ঞ হতে বহুবার বলেছেন, তাই না? যে আমাদের লাইফের কৃতজ্ঞতা থাকতে হবে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমরা যদি কৃতজ্ঞ হই তাহলে আল্লাহ আমাদেরকে আরো বেশি করে দিবেন, এটা বলেছেন। যে আমরা যদি আমার ওয়াইফের প্রতি কৃতজ্ঞ হই, তাকে প্রেস করে, আল্লাহ আমার ওয়াইফকে আরো হয়তো বেশি ভালো করে দিবেন। আর বাচ্চাদের প্রতি আমি কৃতজ্ঞ হয়ে প্রেস করলে আমার বাচ্চাগুলোকে আল্লাহ আরো ভালো করে দিবেন। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হলে তো আল্লাহ দিবেনই, এটা আল্লাহ বলেছেন। যে তার আয়াতটা কিন্তু খুব স্ট্রং, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ডেফিনেটলি তোমাকে আরো বাড়িয়ে দিবই, একেবারে গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে। আরবিতে যতটা এমফাসিস দেওয়া যায় পুরাটাই আছে, একেবারে ফুল তিনটা এমফাসিস আছে। তো এটাই যে ইসলামিক টিচিংটা হচ্ছে প্রেস করা। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি দেখি, উনি তো প্রচুর প্রেস করতেন, ওনার ওয়াইফদেরকে প্রেস করতেন, রান্না প্রেস করতেন। আবার অনেকে যে কোন একটা হাদিসের রেফারেন্স নিয়ে এসে যে একজনকে ধ্বংস করতে চাইলে তাকে প্রশংসা করে, এরকম একটা কি হাদিস আছে না? সেটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের প্রশংসা। সেটা হচ্ছে যে সেটাকে বোধহয় প্রশংসা না বলে গুণগান গাওয়া, ওই টাইপের। আরবির একটা এক্সাক্ট ওয়ার্ডটা আমি ভুলে গেছি, মাধ বোধহয়, যে গুণগান গাওয়া, গুণগান গাওয়া যাবে না, তেলবাজি টাইপের, গুণগান গাওয়া যাবে না। শুকর আর মাধ দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। মাধ হচ্ছে যে গুণগান গাওয়া, ওটা না করাই বেটার। শুকর হচ্ছে জাস্ট অ্যাপ্রিশিয়েট করা, গুড, থ্যাংক ইউ, আমি বেনিফিট হয়েছি, ভালো কাজ করেছো, এরকম করে। তো এগুলোর মধ্যে লিমিট রাখলে আমার মনে হয় এটা হবে। এটা হচ্ছে তার পজিটিভ প্যারেন্টিং এর একটা খুব ভালো একটা এক্সাম্পল উনি দিয়েছেন। তারপর আরেকটা যদি দেখি যে কমিউনিকেট ক্লিয়ারলি এন্ড এফেক্টিভলি, আমার মনে আছে যে তার একটা মেথড আছে, আইইটি মেথড, আইডেন্টিফাই, এডুকেট অ্যান্ড ট্রেন। আইডেন্টিফাই, এডুকেট অ্যান্ড ট্রেন, এটা মানে হচ্ছে যে আমি যখনই আমার বাচ্চাদেরকে এমন কিছু করতে দেখছি যে আমি চাই না যে সে এটা করুক, তাকে বিহেভিয়ারে কিছু একটা চেঞ্জ করতে হবে, তো তাকে প্রথমে আইডেন্টিফাই করে দেখাতে হবে যে সে যে কাজটা কোন কাজটা আমি চাই না সে করুক, এটা তাকে ক্লিয়ারলি এক্সপ্লেন করতে হবে। ইউজুয়ালি যখন বাচ্চারা ভুল কাজ করে আমরা ইমিডিয়েটলি তাকে বলি স্টপ ডুইং দিস, ইমিডিয়েটলি থামো, এটা করো না, এটা কেন করলা, তাকে সাধারণত বকা দেই। কিন্তু তার মেথডটা হচ্ছে যে বকাটা দিলে বাচ্চা ঠিক বুঝতে পারে না যে আমি কি করছিলাম যেটা ভুল হলো। আমি এক গাদা বকা শুনলাম, কেন যে শুনলাম আমি ঠিক বুঝলাম না,
সেকেন্ডলি আমাকে তো আমার বাবা মা ঠিক হেল্প করলো না যে নেক্সট টাইম এই ভুলটা আমি কিভাবে না করে থাকতে পারি। Right. এই হেল্পটা আমি বাচ্চাদেরকে করি না। আমরা বাচ্চাদেরকে বলি এটা আর কখনো করবে না, কিন্তু কিভাবে সে নিজেকে কন্ট্রোল করবে নেক্সট টাইম, এটার জন্য না আমি তাকে এডুকেট করলাম না তাকে ট্রেন করলাম। তো আইইটি হচ্ছে ইন্ডিকেট করো যে এটা করা যাবে না, নেক্সট হচ্ছে এডুকেট কেন করা যাবে না, এটা সমস্যাটা কি, এটা করলে কি হবে, আর ট্রেন হচ্ছে তাকে হেল্প করে যে নেক্সট টাইম এটা করো না। আমি যখনই দেখবো যে সে ওই ভুলটা আরেকবার করতে যাচ্ছে তাকে আরেকবার রিমাইন্ডার দিব, বাবা এটা করো না, তুমি আমার মনে হচ্ছে তুমি এখন এই ভুলটা আবার করবো, এটা করো না। তো এই আইইটি মেথডটা সে খুব সুন্দর করে ভালো ভালো এক্সাম্পল দিয়েছে যে কীভাবে করা। যেমন সে এক্সাম্পল একটা যেটা দিয়েছে মনে করার চেষ্টা করছি, নামাজের সময় আমরা অনেক সময় যেটা হয় যে বাচ্চারা দেখা যায় খুব কুইকলি রুকু সিজদা করছে, বা বাচ্চারা হয়তো লাইনে স্ট্রেট হয়ে দাঁড়াচ্ছে না, এদিক ওদিক তাকাচ্ছে। আমরা যেটা হয় যে আমরা নামাজটা শেষ করার পর একটা ধমক দিই বাচ্চাকে, কেন এরকম করলা, কেন তুমি কাতার ছেড়ে সামনে চলে গেলা, কেন এরকম এত ফাস্ট রুকু সিজদা করলা। সে যে ভালো কাজটা করেছে এবং সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি না। তো তার সে যে এক্সাম্পলটা দিচ্ছে সেটা খুব সুন্দর, যে বাচ্চাকে প্রথমে বলতে হবে যে বাবা তুমি যে প্রথম রাকাতটা খুব সুন্দর স্ট্রেইট হয়ে দাঁড়িয়ে মনোযোগের সাথে সুন্দর করে পড়েছো, দ্যাট ওয়াজ গুড, কিন্তু তারপরে দেখলাম যে তুমি ঠিকমতো পড়লা না, খুব কুইকলি রাশ করলা, এদিক ওদিক তাকালা, দ্যাট ওয়াজ নট গুড। এরপরে হচ্ছে এডুকেট, এখন আমি ইন্ডিকেট করলাম। সো এডুকেট হচ্ছে যে তাকে একটু শেখানো যে নামাজ তো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ চান আমরা অ্যাটেনশন দেই, সো এরপর থেকে আমরা আরেকটু অ্যাটেনশন দিব। তুমি একবার এক রাখা সুন্দর করে পড়েছো, চলো এবার আমরা 2 রাখা সুন্দর করে পড়ি। তো এবার ট্রেন হচ্ছে যে নেক্সট টাইম নামাজে ধরো সে দাঁড়াচ্ছে, তাকে জাস্ট একবার রিমাইন্ডার দেবা, বাবা 2 রাকাত একটু সুন্দর করে পড়ো। এটাতেই দেখা যায় বাচ্চারা খুব এনকারেজড হয়, সে তখন চেষ্টা করবে 2 রাকাত কেন, আমি পুরা নামাজই সুন্দর মতো পড়বো। তো এই হচ্ছে রাইট মেথড। আর আমরা সাধারণত ইনস্ট্যান্ট ধমকে চলে যাই। তোমার যদি রিয়েল লাইফ এক্সাম্পল থেকে আসো, যে এই এক্সাম্পলটা তুমি, কারণ অনেকের ক্ষেত্রে হয় কি যে অনেকগুলো এক্সাম্পল না বললে তার জন্য একটু কনসেপচুয়ালাইজ করা ডিফিকাল্ট হয়। যেমন হয়তো একটা এক্সাম্পল হতে পারে, আমার বাচ্চা অনেক লেটস সে ভিডিও গেম খেলছে, তো আমি এখন তার উপরে আইইটি অ্যাপ্লাই করবো লেটস সে। সো আইটা হচ্ছে ইন্ডিকেট যে দেখো এই গেমটার মধ্যে এই ডিস্টার্বিং জিনিস আছে, এটা খুব ভায়োলেন্ট, তুমি 1 ঘন্টা ধরে কি করলা, শুধু শ্যুট করলা অনেকগুলো মানুষকে, এটা কি ভালো কাজ, আমাদেরকে এরকম করার কথা ছিল। তারপরে তাকে এডুকেট হয়তো করতে পারি যে বাবা দেখো যে গেম এডিকশন কিন্তু একটা খুব সিরিয়াস ব্যাপার হয়ে গেছে, এত এত বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, পড়ালেখার প্রবলেম হচ্ছে, তাকে বেনিফিটগুলো বোঝানো যে গেম এডিকশন থেকে বের হয়ে আসলে কত বেনিফিট আর গেম এডিকশনের হার্মগুলো কী। এরপরে তাকে ট্রেন করতে হবে, সে যখনই তার লেটসে সে গেম খেলতে যাচ্ছে আমি তখন তাকে বলবো বাবা রিমেম্বার আমাদের কি কথা হয়েছিল যে এরপর থেকে আমরা ভালো ভালো গেম পিক করব, চলো আমি তোমাকে হেল্প করি, একটা ভালো গেম খুঁজে দিই, একটা ভালো অল্টারনেটিভ গেম তোমাকে দেই। তাকে ট্রেন করছি আমি, তাকে দেখাচ্ছি যে কোনটা ভালো গেম কোনটা খারাপ গেম। ফোর্টনাইট পুরো গেম ভর্তি হচ্ছে কোপাকুপি খুনাখুনি, এটা খেলো না বাবা, আমি জানি তোমার স্কুলের সমস্ত ফ্রেন্ড ফোর্টনাইট খেলে, তুমি খেলো না বাবা, এই গেমের হার্মগুলো দেখো। রোবলক্স, আমি বলবো এখন রোবলক্স হয়ে গেছে ওয়ান অফ দ্য মোস্ট হার্মফুল ভিডিও গেম। আমার কোনো আইডিয়াই নেই। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি যত মানুষের বাসায় গেছি সবার বাসায় সবগুলো বাচ্চা রোবলক্স খেলছে। না আমার বাসায় বাচ্চারা রোবলক্স একেবারে এপিডেমিক হয়ে গেছে মোবাইলের। ইভেন আমার বাচ্চা তো ইসলামিক স্কুলে পড়ে, ওরা বলে যে ওদের ক্লাসের এভরি সিঙ্গেল বার রোবলক্স খেলে। আচ্ছা, হিপস করে 3 ঘন্টা হিপস করে গিয়ে বাসায় গিয়ে 3 ঘন্টা রোবলক্স খেলে। এই হচ্ছে অবস্থা মুসলিম উম্মার। রোবলক্স খুব ডেঞ্জারাস গেম। রোবলক্সের ডেঞ্জারাস হওয়ার কারণ হচ্ছে যে একে তো রোবলক্সে চ্যাট করা যায় অন্য যে কারোর সাথে, ভয়েস কনভারসেশন করা যায়, এবং যেইখানেই চ্যাট আছে সেইখানেই মোস্ট সিভিয়ার হার্মগুলো হয়। আমি তো মেসেঞ্জারে ওই চ্যাটের হার্ম দেখতাম, আমি দেখেছি যে চ্যাট মানেই হচ্ছে সে সারা পৃথিবীর যে কোনো র্যান্ডম মানুষের সাথে কথা বলতে পারছে। যত সিভিয়ার হার্ম হয় অনলাইনে সব হয় চ্যাটের কারণে। সো চ্যাট সহ কোনো গেম বাচ্চাদেরকে দেওয়া যাবে না। আর সেকেন্ডলি রোবলক্সে একটা বড় প্রবলেম হচ্ছে এখানে এটা আসলে একটা গেম না, এই গেমের মধ্যে অনেকগুলো মিনি গেম থাকে যেগুলো বিভিন্ন র্যান্ডম লোকজন বানায়, বাচ্চারা ওই মিনি গেমগুলোর মধ্যে ঢুকে ঢুকে প্লে করে। এখন এই গেমগুলো যারা বানাচ্ছে তাদের মধ্যে সবাই তো ভালো না, তারা সমস্যা ডেঞ্জারাস জিনিস বানায়। যেমন রোবলক্সের নাইট ক্লাব আছে, সেই নাইট ক্লাবে কি হয় আমি বললাম না, রোবলক্সের নুড পার্টি হয়। সো এই সমস্ত ডেঞ্জারাস জিনিস রোবলক্স আছে। রোবলক্সের রিসেন্টলি কয়েকদিন আগে মসজিদ শুটিং গেম আছে, তোমাকে বন্দুক দেওয়া হবে, মসজিদে গিয়ে মুসলিমদের গুলি করে মারবা। তো এই সমস্ত ভয়ঙ্কর জিনিসপত্র রোবলক্সে চলে আসছে। তো এই সমস্ত গেম থেকে ডেফিনেটলি দূরে রাখতে হবে। তো এভাবে আমি বাচ্চাকে ট্রেন করি, বাবা দেখো যে তুমি যে রোবলক্সের কথা বললা, বাট অনেকেই তো বলতে পারে যে এরকম তো বাচ্চারা বলি, এবার বাচ্চার নেশা এত বেশি সে তো এগুলো শুনে না। যেমন এই ডিজিটাল ডিভাইস, যেটা আমার প্রশ্ন পরে হয়তো আমি আসতাম যে তুমি নিয়ে আসতেছো, আমার মনে হয় এখানে আমরা একটু সময় নিতে পারি। মানে এখন যদি প্যারেন্টসদের তুমি বলো যে আপনি একটা ক্রাইসিস বলবে যে একদম ছোট হলে বলবে যে বাচ্চা খায় না,
আর একটু বড় হলে বলবে যে সারাদিন মোবাইল চালায়। এক্স্যাক্টলি। তো এই জায়গাটাতে অ্যাকচুয়ালি এবং আমার মনে হয় যে কাহাফের ইয়েটাও এখানে প্রাসঙ্গিক হতে পারে, এক্স্যাক্টলি। যে তোমরা যে জিনিসটা বানিয়েছো যে কাহাফ গার্ড, যেটা থ্রুতে ফিল্টারিং একটা প্রসেস আছে, তাই না? এক্স্যাক্টলি। তো এই ডিজিটাল এডিকশনের জায়গাটাতে মানে এই জায়গাটাতে আমরা যদি আরেকটু সময় নিই, কারণ এখানে লট অফ প্যারেন্টস আর স্ট্রাগলিং। হ্যাঁ, ডিজিটাল এডিকশনতে তো আমি বহু বছর কাজ করলাম। তো এই প্রবলেমটা একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে। আমি বলবো এখন সবচেয়ে বড় এপিডেমিক হচ্ছে ডিজিটাল এডিকশন। এটা শুধু যে বাচ্চাদের না, অ্যাডাল্টদেরও স্পেশালি ইভেন দেখা যাচ্ছে যে যারা আমাদের পরের জেনারেশন, আগের জেনারেশন, ইনফ্যাক্ট 50-60 ইয়ার ওল্ড, তাদের মধ্যে সিভিয়ার ডিভাইস এডিকশন শুরু হয়ে গেছে। আমাদের এই যে যারা আছে তারা একে তো বাচ্চার জন্য ওয়ারিড, আবার উপরে বাবা মার জন্য ওয়ারিড। এখন দুই দিকে এখন আমাদেরকে এডিকশন থেকে বাঁচানোর জন্য কাজ করতে হচ্ছে। তো ডিজিটাল এডিকশন হচ্ছে এক্স্যাক্টলি লাইক ড্রাগ এডিকশন। এটা নিয়ে মাল্টিপল স্টাডিজ আছে যে ব্রেনে যে ডোপামিন কেমিক্যাল যেটা রিলিজ হয়, যেটার কারণে মানুষ ডোপামিন এডিক্টেড হয়ে যায়, সেটা ব্রেন স্ক্যান করে দেখা গেছে যে ড্রাগ নিলে যেরকম ডোপামিন রিলিজ হয় এবং এডিক্টেড হয়ে যায় ব্রেন, মানুষ যখন এমন কোনো গেম খেলে বা ইভেন সোশ্যাল মিডিয়াতে তখন যে অনেক লাইক মেসেজ পেতে থাকে, সেটার কারণে এক্স্যাক্টলি সেম ডোপামিন রিলিজ হয়। এই ডোপামিন মানে হচ্ছে এক ধরনের সুখের হরমোন। ব্রেন খুব গুড ফিল করে, তখন ব্রেন চেষ্টা করে আমাকে এটা ম্যাক্সিমাইজ করতে হবে, আরও বেশি গুড ফিল করতে হবে, তখন সে বেশি ডোপামিন পাওয়ার জন্য আরও বেশি সেটা করার চেষ্টা করে। তো এইভাবে দেখা যায় যে বাচ্চারা এবং বড়রা সবাই ডিভাইসে এডিক্টেড হয়ে যায়, কারণ ডিভাইস তাদেরকে কন্টিনিউয়াসলি ডোপামিন দিচ্ছে। তো এই ডিভাইস এডিকশন থেকে ট্রিটমেন্টের উপায়টা হচ্ছে এক্স্যাক্টলি ড্রাগ এডিকশনের মতো। ড্রাগ এডিকশনে যেরকম একটা কমপ্লিট উইথড্রয়ালের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক সময় 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এই সময়টা সে অনেক কান্নাকাটি করবে, মারামারি ভাঙচুর করবে, প্লেট ভাঙবে, দেওয়ালে মাথা ঠুকবে, কিন্তু তারপরেও কি আমরা বলবো বাবা ওকে 1 চামচ ড্রাগ খাও, ডেইলি 1 চামচ করে খাও, বেশি খেও না, এটা কিন্তু আমরা কখনো করবো না। তো গেম এডিকশনও সেরকম, বন্ধ করে দিতে হবে, দরকার হলে বেড়াতে নিয়ে যেতে হবে কোথাও মোবাইল ছাড়া, 1-2 সপ্তাহ তাকে পুরো ডিভাইস ছাড়া রাখতে হবে। মোস্ট অফ দ্য না 80% অফ দ্য টাইম এই উইথড্রয়ালের জন্য যেমন রিহ্যাবিলিটেশন সেন্টার, এক্স্যাক্টলি রিহ্যাবিলিটেশন। এখন কি এই যে ডিভাইসের জন্য কি এরকম চালু হয়েছে নাকি? হ্যাঁ, অলরেডি ওয়েস্টার্নে কত ক্লিনিক আছে, এই রিহ্যাবিলিটেশন ক্লিনিকে স্পেসিফিক্যালি ডিভাইস এডিকশন ট্রিট করা হয়, এরকম অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু আর কি করে বলতেছিলাম যে এরকম বাট ওটা হচ্ছে সিভিয়ার লেভেলে। বাট বেশিরভাগ সময় কাউন্সিলররা সাজেস্ট করে যে জাস্ট বাচ্চাকে অন্য কোথাও নিয়ে যেতে, 1 সপ্তাহ কোনো হাইকিং টাইকিংয়ে নিয়ে যেতে মোবাইল ডিভাইস ছাড়া, তাতেই 80% বাচ্চা রিকভার করে। 1 সপ্তাহ সে ডিভাইস ছাড়া থাকে, অটোমেটিক চলে যায়। বাসায় এসে আবার ডিভাইস ধরতে, বাসায় এসে ওইটা তাকে ওই যে 1 সপ্তাহ হাইকিং এর সময় তাকে বারবার বোঝাতে হবে, বাবা এই যে খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে কাউন্সেলিং করতে হবে। ধরো যেমন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদেরকে এখনো দেই নাই ডিভাইস, বাট হচ্ছে যে অনেকের তো এটা হচ্ছে ভাই এটা তো না দিয়ে কোনো উপায় নাই, তো বা নাকি মানে বাচ্চারা এমন করে যে, আর প্যারেন্টসরা আমার কাছে মনে হয় এটা ঘুষ হিসেবে দেয়, যে আমাকে একাধিক প্যারেন্টস বলছো যে এত ডিস্টার্ব করে, আমার না তুই এটা নিয়ে ঠান্ডা থাক, আমি আমার মতো কাজ করি। এই জিনিসটা খুব খারাপ লাগে, আমি মাঝে মাঝে দেখি যে বাবা মারা যেটা করে, আজকাল বাবা মারা খুব অধৈর্য হয়ে গেছে, তারা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বেশি স্ট্রাগল করতে চায় না, ধৈর্য থাকে না। এটা তো একেবারে কমন হয়ে গেছে যে খাওয়ানোর সময় একটা মোবাইল কিছু একটা দিতেই হবে। যে তখন থেকে বাচ্চা নড়াচড়া করছে, খেতে চায়, ডিস্টার্ব হচ্ছে, তখন একটা প্রথমে হয়তো ইউটিউবের সিম্পল ইসলামিক ভিডিও বা একটা সিম্পল গেম দেয়, যে বাচ্চাকে যদি একটু নিউট্রালাইজ করা যায়, ড্রাগ হিসেবে ইউজ করে আর কি বাচ্চাদের নড়াচড়া করানো। যখন দেখে যে না এটাতে তো কাজ হচ্ছে না, তখন একেবারে হাই ডোজের কোকোমেলন, নার্সারি রাইম, একদম ব্রাইট ভিডিও গেম, রোবলক্স এগুলি দেয়। এই হাই ডোজের ড্রাগ পেয়ে বাচ্চা একদম ফিক্সড হয়ে যায়, আর কোনো নাই, তখন আস্তে করে মুখে খাবার ঢুকে দেয়। তো এই যে লেজি প্যারেন্টিং, এটার জন্য ভিকটিম তো আমার বাচ্চাগুলো, তাই না? বাচ্চাগুলোর মধ্যে এডিকশন তো এইভাবেই ডেভেলপ করেছে, ছোটোবেলা থেকে তাকে এই ডিভাইস নামের ড্রাগ দেওয়া হয়েছে, এই ড্রাগ খেতে খেতে সে বড় হয়েছে, সে ডোপামিন এডিক্ট হয়ে গেছে। এখন তাকে এটা থেকে তো রিকভারির মধ্যে দিয়ে যেতে হবে। ডোপামিন থেকে রিকভারি হচ্ছে উইথড্রয়াল ছাড়া আর কোনো সলিউশন নেই। উইথড্রয়াল এখন প্যারেন্টস তো নিজেই অ্যাডিক্টেড, তাহলে মানে আসলে সমাধানটা কোথা থেকে শুরু হবে? হ্যাঁ, এখন প্যারেন্টস তার অ্যাডিকশন নিজে ম্যানেজ করবে, কিন্তু সে যদি তার বাচ্চাকে বাঁচাতে চায় তাহলে বাচ্চাকে একটু হার্শ মেথডের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। আরেকটা ওয়ে হচ্ছে, যেটা হয়তো অনেকে হয়তো ড্রামাটিক স্টেপের মধ্যে দিয়ে যেতে চায় না প্রথমেই, সে হয়তো প্রথমে সহজ কিছু স্টেপ নিতে চায়, যদিও ড্রামাটিক মেথডটা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ। কমপ্লিট 1 সপ্তাহ তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া, তাকে ডিভাইসে না দেওয়া, খুব ভালো করে কাউন্সেলিং করে ফেরত আনা, এবং তার হাতের আশেপাশে রিচে যেন ডিভাইসগুলো না থাকে সেই ব্যবস্থাগুলো করা, এটা করলে মোটামুটি এফেক্টিভ কাজ করে। এর আগে প্যারেন্টসরা যেটা করতে পারে, রেস্ট্রিকশন করে দিতে পারে, যে মোবাইলে টাইম লিমিট সেট করে দিতে পারে, 1 ঘন্টার বেশি গেম খেলা যাবে না, 1 ঘন্টার বেশি হয়তো ইউটিউব দেখা যাবে না,
কিছু কিছু গেম সে ব্লক করে দিল, এই অ্যাপগুলো ওপেন করা যাবে না। এগুলো করলে, যেগুলো আমাদের কাফগার্ড অ্যাপটা করে, কাফগার্ড অ্যাপে এই ফিচারগুলো আছে, বা ইভেন কাফ কিডস যে আমরা অ্যাপ বানিয়েছি বাচ্চাদের জন্য স্পেসিফিক্যালি, ওখানে অনেক ভালো জিনিস আছে বাচ্চাদের জন্য, ওইটা দিয়েও এই কাজটা করা যায়। যে আমি বলে দিতে পারি ইউটিউব 1 ঘন্টা, হয়তো ভিডিও গেম 1 ঘন্টা, আর এই অ্যাপগুলো বাচ্চা কখনো ইউজ করতে পারবে না। এভাবে করে সে আস্তে আস্তে হয়তো গ্র্যাজুয়ালি যেতে পারে, বাচ্চার এডিকশনটা কমলো, বাচ্চা আস্তে আস্তে 1 ঘন্টা থেকে আধা ঘন্টায় নামলো, তারপর একদিন গিয়ে বন্ধ করে দিলাম। কিন্তু সাধারণত অতটা এফেক্টিভ হয় না, একদম বন্ধ করে দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওই একদম বন্ধ করে দিতে গেলে উইথড্রয়াল হবে, সেই উইথড্রয়ালটা ডিল করতে হবে। এখন ওই উইথড্রয়ালটা অনেক সময় বাবা মা খুব ভয় পায়, ডিল করতে চায় না, যে আমার বাচ্চা তো সিরিয়াস কিছু করে ফেলবে, এই ভয় থাকে। সাধারণত বাচ্চারা অত সিরিয়াস করে না, সিরিয়াস কেস খুব কম, অত less than 5%। বাট এটা কোন এজ পর্যন্ত তুমি এটাকে প্রযোজ্য মনে করতেছো? আমার মনে হয় এটা 10-12 বছর পর্যন্ত এফেক্টিভ হয়। আফটার দ্যাট, যেমন ধরো এখন বাংলাদেশে অনেকেই তো ডিভাইস দিত না, যখন করোনা আসছে তখন প্রথমবারের মতো অনলাইন ক্লাস করতে হয়, অনলাইনের ফলে তখন তাদেরকে ডিভাইস দিতে হয়। সো তখন তো একটা লেজিটিমেসি পর্যন্ত তৈরি হয়ে যায় যে আমি তো ক্লাস করতে হবে। আমি বাবা মাদেরকে বলি যে যতক্ষণ পর্যন্ত আপনার বাচ্চা 15 বছরের নিচে, আপনার আশা আছে, আফটার 15 ইয়ার্স ইজ গেম ওভার। 15 বছরের পরে আর কিচ্ছু করা যাবে না। সো যাদেরই বাচ্চা এখনো 15 বছরের নিচে আছে, তাদের হাতে সময় আছে এখনো ঠিক করার। একটা 15 বছরের বাচ্চার পরে গিয়ে প্রথমত সে ইসলামিক্যালি অ্যাডাল্ট হয়ে গেছে, বায়োলজিক্যালি অ্যাডাল্ট, তাকে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট। তো ওই যে বাচ্চাদেরকে যে মোবাইল দিতে হবে ক্লাস করার জন্য, ওকে ফাইন, ওই যে এই অ্যাপে রেস্ট্রিকশন সেট করে দিতে হবে, সে ক্লাসের জন্য যে অ্যাপগুলো আছে সেগুলো শুধু ইউজ করতে পারবে। ইউটিউবও যদি খুলে 1 ঘন্টা টাইমার শুরু হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে বন্ধ হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন বাচ্চা জানে যে সে কিন্তু দিনে 1 ঘন্টার বেশি ইউটিউব দেখতে পারবে না, 1 ঘন্টার বেশি গেম খেলতে পারবে না, সে কিন্তু রেশন করা শুরু করবে। সে হিসাব করবে, ও আচ্ছা আমি তো অলরেডি ক্লাস টাইমে আধা ঘন্টা দেখে ফেলেছি, সো ক্লাস টাইমে আর বেশি দেখা যাবে না, বাকি আধা ঘন্টা পরের জন্য রেখে দিই সন্ধ্যার জন্য। তার মধ্যে হিসেবে চিন্তা শুরু হয়ে যাবে। আর এই যে তার লাইফে যে অ্যাভেলেবল রিসোর্স আছে, এটাকে হিসাব করে ইউজ করা, এটা একটা খুব ভালো স্কিল, এটা কিন্তু বাচ্চাদের ডেভেলপ করা উচিত। ওকে, না ঠিক আছে, আই থিঙ্ক মানে প্যারেন্টসদের অন্তত, বাট আমার কাছে ওভারঅল মনে হয় যেটা, যে প্যারেন্টিং যে আমার অনেক বড় একটা দায়িত্ব, এটার জন্য যে আমার শেখা বলি আমি এটাকে মানে এফোর্ট দেওয়া বলি, আমার মনে হয় যে ফান্ডামেন্টাল ওই জায়গাটা কি মিসিং কিনা। ডেফিনেটলি যে প্যারেন্টিং ইজ এ ক্যাজুয়াল থিং, সো এমনি এমনি দিন যাবে, প্যারেন্টিং হয়ে গেল। এবং এটা কারণ হচ্ছে যে সে দেখে তার নিজের চাইল্ডহুড কীরকম ছিল, সে দেখেছে আমার বাবা মা তো এত স্ট্রিক্ট ছিল না, আমরা তো অর্গানিক মুরগির মতো ঘুরে বেড়েছি, বড় হয়েছি, আমি তো ভালোই হয়েছি। যদিও ভালো ডেফিনেশন কি, অকেশনালি জুমার নামাজ পড়ি আর সারাদিন মোবাইলে থাকি, এটা যদি তার কাছে ভালো ডেফিনেশন, আমার কিছু বলার নেই। বাট সে দেখে, নিজেকে কম্পেয়ার করে যে আমি তো সেরকম খারাপ কিছু হয়নি, শেষ পর্যন্ত আমি বড় হওয়ার পর আমি ঠিকই বুঝতে পেরেছি। ডিফারেন্সটা হচ্ছে যে আমাদের ছোটবেলার ওয়ার্ল্ড এখনকার ওয়ার্ল্ড অনেক ডিফারেন্ট। আমরা যখন ছোট ছিলাম তখন সোশ্যাল মিডিয়া এডিকশন ছিল না, গেম এডিকশন ছিল না, তাই না, ইউটিউবের মতো ভয়ঙ্কর একটা জিনিস ছিল না, সিভিয়ার লেভেলের ড্রাগ এডিকশন ছিল না, অনলাইন থ্রেটগুলো ছিল না। আমাদের বাবা মাদের কিন্তু ম্যাসিভ স্পেকট্রাম অফ হার্ম নিয়ে কোনো চিন্তাই করতে হয়নি, কারণ এই হার্মই এক্সিস্ট করতো না তখন। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে হার্ম করতে পারতো হচ্ছে যারা ফিজিক্যালি আমাদের সাথে কানেক্ট করতে পারে, আমার ফ্যামিলি, আমার রিলেটিভ, হয়তো স্কুলের ফ্রেন্ডরা, এর বাইরে কেউ আমাকে হার্ম করতে পারতো না। এখন আমার বাচ্চাকে সেই ইউএসএতে এক গ্যারেজে থাকা একটা ড্রাগ এডিক্ট এসে আমার বাচ্চাকে হার্ম করতে পারে, ফিলিপাইনে চাইল্ড প্রস্টিটিউশন রিং চালাচ্ছে এরকম একজন এসে আমার বাচ্চাকে গ্রুমিং করতে পারে, সারা পৃথিবীর সমস্ত ক্রিমিনাল আমার বাচ্চাকে এখন হার্ম করতে পারে। আর এই বড় বড় কর্পোরেশন যেগুলো দাঁড়িয়ে গেছে, যাদের এন্টার রেভিনিউ হচ্ছে বাচ্চাদেরকে এডিক্ট করতে হবে এবং এডিক্ট করে ওদের কাছ থেকে আমার অ্যাড রেভিনিউ আর্ন করতে হবে, এরা তো এক্সিস্ট করতো না আগে, এখন না এরা এক্সিস্ট করে। তো এখন ওয়ার্ল্ডটা খুব ডিফারেন্ট। এখন একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স কিন্তু আছে, যেমন ধরো আগে যখন 3-4 জেনারেশনের লোকজন একসাথে থাকতো, তখন কিন্তু সবাই মিলে মিশে প্যারেন্টিংটা হতো, কারণ বাবা হয়তো একটু বকা দিচ্ছে বা ইয়ে করছে, তখন হয়তো দাদি একটু প্রশ্রয় দিচ্ছে, আবার ওনাদের কাছে কিছু নলেজ আছে। কিন্তু এখন হঠাৎ করে আমরা ওয়েস্টার্ন মডেল যখন আইসোলেটেড হয়ে গেছি, তখন অ্যাকচুয়ালি ইট বার্ডেন ইজ টু হাই, বিকজ আগে তো হচ্ছে চাচার কোলে, মামার কোলে, খালার কোলে, দাদি নানি মিলেমিশে প্যারেন্টিংটা হয়েছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার মনে আছে যে আমি হয়তো আমার বাবাকে ভয় পেতাম না, চাচাকে ভয় পেতাম, চাচার ভয়ে অনেক কিছু খারাপ কাজ করিনি। তারপর একটা ব্যাপার হচ্ছে আমিও চাইতাম না যে কাজিনদের মধ্যে আমি খারাপ কিছু হই, তাই না, আমি এমন কিছু করে বাসায় ফিরি যার জন্য আমি বকা খাবো, কাজিনরা খাচ্ছে না, এরকম একটা পিয়ার প্রেশার, ভালো পিয়ার প্রেশার ছিল, কিন্তু মাল্টিপল গার্ডিয়ান ছিল যাদেরকে আমরা রেসপেক্ট করতাম। এখন তো সেটা নেই, নিউক্লিয়ার ফ্যামিলি, মানে নলেজের জায়গা থেকেও সবার নলেজ মিলে প্যারেন্টিংটা হচ্ছে, যে বাচ্চার একটা সর্দি হয়েছে, সো দাদি নানিরা জানে কি করতে হবে। এক্স্যাক্টলি। বাট এখন দেখা যাচ্ছে যে আমার হয়তো সেই নলেজটাও নাই, বা কোন নলেজ থাকা দরকার সেটাও আমি জানি না। স্টার্টিং ফ্রম দ্যাট টু, মানে যে হার্মগুলো এখন আছে তখন এক্সিস্ট করতো না।
ওইটাই যে এটা মাথায় রাখতে হবে যে এখন অনেক ইউনিক হার্ম বের হয়ে গেছে যেগুলোর ভিকটিম আমাদের বাচ্চারা। অ্যাজ এ প্যারেন্ট আমাদেরকে ফার্স্ট অফ অল সেই হার্মগুলো সম্পর্কে জানতে হবে, শেখাটা আমাদের দায়িত্ব, এবং তারপরে তাদেরকে প্রোটেক্ট করতে হবে, বাচ্চাদেরকে প্রোটেক্ট করতে হবে। বাচ্চারা তো আনফর্চুনেটলি এমন একটা ওয়ার্ল্ডে এসে পড়েছে যে ওয়ার্ল্ডটা 30 বছর আগের ওয়ার্ল্ড থেকে আরও এখন অনেক বেশি ভায়োলেন্ট এবং হার্মফুল। তো এই ওয়ার্ল্ডে আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি, তাকে তো আমাকে প্রোটেক্ট করতে হবে। রাইট। সো এই যে ধরো তোমার প্যারেন্টসকে যে অ্যাটলিস্ট এই জায়গাটায় সচেতন করা যে প্যারেন্টিংটা আমাকে সিরিয়াসলি নিতে হবে, যেমন ধরো তোমার কথা তো ডেফিনেটলি বোঝাচ্ছে ইউ আর সিরিয়াস, লাইক তুমি নিজে কোর্স করেছো, এই করেছো, সেই করেছো। এই সিরিয়াসনেসটা অ্যাটলিস্ট কীভাবে আনা যায়? সে চিন্তা করে দেখতে হবে যে আমি যদি এখন সিরিয়াস না হই, পরে গিয়ে তো শুধু রিগ্রেট আর রিগ্রেট, তাই না? যখন আমার বাচ্চা যদি এমন একটা খারাপ কাজ করে ফেলে যেটার জন্য তার পুরো লাইফে একটা ড্যামেজ হয়ে গেল, তখন আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার বাচ্চা যদি টার্নস আউট টু বি নট এ ডিসঅবিডিয়েন্ট চাইল্ড, আমাকে কেয়ার করে না, তখন আমি তো সারা জীবন সাফার করবো, তাই না? আমি তো চাই না যে সারা জীবনের জন্য একটা লায়াবিলিটি তৈরি করতে। সো এখন আমার বাচ্চা ছোট আছে, আমি কিছুটা হলেও ইনফ্লুয়েন্স করতে পারি, কন্ট্রোল করতে পারি, এখন বেস্ট এফোর্ট দেই। বেশিরভাগ সময় প্রবলেম হচ্ছে দেখা যায় যে এই বয়সে বাবা মারা ক্যারিয়ারের দিকে ফোকাস, যখন বাচ্চা ছোট তখন হয়তো তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের পিক স্টেজ চলছে, তাকে ক্যারিয়ারে ফোকাস করতে হয় খুব বেশি। সে বাচ্চাকে বড় করার কাজটা আউটসোর্স করে দেয় কাজের বুয়ার কাছে বা নানি দাদির কাছে। এখন নানি দাদি বয়স হয়ে গেছে, তাদের তো আর ওই মেন্টাল স্ট্রেংথ এনার্জি নাই যে বাচ্চার প্রতি স্ট্রং হয়ে। ওই নানি দাদিও নাই, নানি দাদিও নেই। আচ্ছা, তো এটাই যে আমরা যদি আমাদের নানি দাদির কাছে আউটসোর্স করে দিই, তারাও কিন্তু ডিসিপ্লিন করতে পারবে না, তাদের সেই এন্টার স্ট্রেংথ নেই। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে কাজের লোকের কাছেই বড় হচ্ছে। এখন সেটা করলে যেটা হবে যে পরে আমার বাচ্চাগুলো একটা আমার জন্য বড় লায়াবিলিটি হয়ে যাবে। মিড লাইফ ক্রাইসিস যেটা হয় যে মোস্ট অফ দ্য টাইম মানুষ রিয়েলি রিগ্রেট করে যে পাস্ট লাইফে সেই ভুলগুলো কেন করেছে, মিড লাইফ ক্রাইসিসে ভুগতে হবে, সাফার করতে হবে। সো সেক্ষেত্রে তো ধরো এখন যেটা মানে ভ্যালিড যে এক্সকিউজটা আসে যে এখন সবাই ক্যারিয়ার ওরিয়েন্টেশন, মানে প্যারেন্টিং যে একটা বড় কাজ সেটা তো এখন আইডিয়ার মধ্যে নাই, ফ্যামিলি একটা বড় রেসপন্সিবিলিটি সেটা আইডিয়ার মধ্যে না। আইডিয়ার মধ্যে কি আছে যে আমার ক্যারিয়ারের ল্যাডার ক্রস করতে হবে আর আমাকে বেশি বেশি ভাব মারতে হবে। তো সেক্ষেত্রে এখন সকাল থেকে বাবা মা দুইজনই যখন অফিসে চলে গেছে, তো এবং তারা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, অ্যান্ড প্যারেন্টিং ইজ নো মোর ইম্পর্টেন্ট, তাহলে তো ধরো এটা ইনএভিটেবল না? হ্যাঁ, ডেফিনেটলি ইনএভিটেবল। আমি এটার কোনো আমার কাছে কোনো সলিউশন নেই যে বাবা মা দুজনেই যদি দিনে 10-12 ঘন্টা বাইরে থাকে তাহলে একটা বাচ্চা কিভাবে ভালো হবে। সেই বাচ্চাকে নিয়ে তারা গ্যাম্বল করছে, এসেনশিয়ালি গ্যাম্বল। দেখি না কি হয় আমার বাচ্চার, ভালো হলে হবে, নালে নাই, পরে ডিল করবো। এসেনশিয়ালি ধরো যে অনেকে তো মনে করে ঠিক আছে বাংলাদেশে যদি এখন ডে কেয়ার নাই, সো বাইরের দেশে ডে কেয়ারে দিয়ে দিচ্ছে, অর একটু বড় হওয়া মাত্র স্কুলে দিচ্ছে, তো সেটা কি সমাধান মনে করো? হ্যাঁ, যদি লং টার্ম স্কুলে সে বাচ্চা বড় হয়, বাবা মা যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরছে ততক্ষণ পর্যন্ত সে যদি একটা স্কুলের প্রোটেক্টিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারে, সেটা হয়তো একটা অল্টারনেটিভ সলিউশন। এখন আমাকে দেখতে হবে আমার লাইফের প্রায়োরিটিটা কি। আমি কি চাই যে আমার বাচ্চাকে একটা, আমি সাকসেস গ্যারান্টি করতে চাই যে আমার বাচ্চা একটা ভালো বাচ্চা হবে, টার্ন আউট টু বি, নাকি আমি আমার বাচ্চা ভালো হওয়াটাকে গ্যাম্বল করতে চাই। সে একজন প্যারেন্টের মেন্টালিটি যদি গ্যাম্বল থাকে যে আমি বাচ্চাকে নিয়ে একটা গ্যাম্বল করব, ভালো হলে হবে নাহলে নাই, কিন্তু আমি আমার ক্যারিয়ার স্যাক্রিফাইস করব না, সেই ধরনের বাবা মাকে আর কি বোঝাবো। ওকে, তো আমার মনে হয় এখান থেকে যদি আরও কিছু লেসন তুমি শেয়ার করো। তারপরে আমি যে আরেকটা আমার মনে পড়লো যে হেল্প পিপল টু ডেভেলপ স্কিলস, শিশুকে দক্ষ যোগ্য হতে সাহায্য করুন। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা সময় বাচ্চাদেরকে কিন্তু খুব বেশি হাতে ধরে ধরে সব কিছু করে দিই, তাকে মিস্টেক করতে দেই না। তো এখানে একটা ইন্টারেস্টিং টার্ম আছে যে অ্যাফোর্ডেবল কনসিকুয়েন্স, যে বাচ্চা ভুল করবে এবং সেটা যে পরিণতি হবে ভয়াবহ না, সেটা ভয়াবহ না, ইটস ওকে, ইটস অ্যাফোর্ডেবল। ওকে ফাইন, আমার কিছু টাকা নষ্ট হবে, ওইটা ঠিক আছে, একটা ফার্নিচার ভাঙবে না হয়, ওকে বাচ্চা একটু হাত কাটবে, ডাক্তারের কাছে নিয়ে গেলেই তো আবার ফিক্স করে ফেলা যাবে। এই ধরনের রিস্কগুলো বাচ্চাকে নিতে দিতে হবে, এই ধরনের অ্যাডভেঞ্চারগুলো বাচ্চাকে করতে দিতে হবে। আমরা যদি বাবা মা হিসেবে সবসময় আগলে রাখি, সে কিছু একটা ধরতে গেলে সাথে না না এটা ধরা যাবে না, হাত কেটে যেতে পারে, না না ওইদিকে যাওয়া যাবে না, তুমি ব্যথা পেতে পারো, ওরকম করলে বাচ্চারা খুব উইক হয়, তাদের পার্সোনালিটি উইক হয়, তার রেজিলিয়েন্ট হয় না, ওভার প্রোটেকশন। আর যেটা হয় যে বাচ্চার সেন্স অফ প্রায়োরিটি নষ্ট হয়ে যায়, সে তখন বুঝতে পারে না যে কোন জিনিসগুলোকে সিরিয়াসলি নিতে হবে আর কোন জিনিসগুলোকে লাইটলি নিতে হবে। তার কাছে আইদার সব কিছু সিরিয়াস, সে একেবারে নিজেকে গুটিয়ে ফেলে, একদম উইক হয়ে যায়, আর তার কাছে কোনো কিছুই সিরিয়াস না, সে ডেয়ারিং টাইপের বাচ্চা হয়ে যায়। তো যেটা হয় যে ওভার প্রোটেক্টিভ বাবা মারা আইদার একেবারে কাওয়ার্ড আর একেবারে ডেয়ারিং বাচ্চা প্রডিউস করে।
তো আমাদের যেটা করতে হবে যে ব্যালেন্স করতে হবে যে কিছু কিছু অ্যাফোর্ডেবল কনসিকুয়েন্স এই পরিণতিগুলো আমি মেনে নিতে পারবো, কোনোভাবে আমি ঠিকঠাক করে ফেলতে পারবো, দাও, ছেড়ে দাও বাচ্চাকে, রিস্ক নিতে দাও, লার্ন করুক। তো এটাই এখানে শেখানো হয়েছে যে কীভাবে কেপেবল অ্যান্ড তাদের স্কিল ডেভেলপ করার জন্য তাদেরকে এক্সপোজ করতে হবে রিস্ককে, নতুন কিছু ট্রাই করাতে, অ্যাডভেঞ্চারে তাদেরকে করার সুযোগ করে দিতে হবে। ওকে, সো আমি আরেকটা জায়গায় একটু টাচ করতে চাই, বা এখান থেকে তুমি যদি আরেকটু কিছু শেয়ার করো। চুজ দ্য লেসার অফ টু ইভিলস। তো এটা আমার মনে আছে যে বাচ্চা একটা খারাপ কাজ করছে, এখন সেটা পুরোপুরি বন্ধ করা সম্ভব না, আমি হয়তো তাকে আরেকটা একটু কম খারাপ জিনিস দিতে পারি। যেমন বাচ্চা গেমে এডিক্ট হয়ে গেছে, সরি হয়তো একটু ইউটিউব দিতে পারি যে অ্যাটলিস্ট এটা কম হার্মফুল। এটা হচ্ছে চুজ দ্য লেসার অফ টু ইভিল, যে দুইটা মন্দের মধ্যে কম ক্ষতিকরটা বেছে নিন। বাচ্চা চকলেট খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে, ওকে আমি হয়তো চকলেট খাওয়া পুরোপুরি বন্ধ করতে পারবো না, আমি হয়তো চকলেটটাকে একটু কেক দিয়ে রিপ্লেস করতে পারি, অ্যাটলিস্ট কেকে তো ডিম আছে, কিছুটা হলো ভিটামিন প্রোটিন পাবে। তো এটাই যে লেসার অফ টু ইভিল, যদিও কেক ভালো কিছু না, সেটাও খারাপ, কিন্তু সেটা কম খারাপ। তো এই যে লাইফে বিভিন্ন সময় আমরা অনেক সময় ওভার প্রোটেক্টিভ হয়ে বাচ্চাকে বলি করে আমার বাচ্চাকে কোনো খারাপ কাজ করতে দিব না, ওইটা আবার করা যাবে না। যে মাঝে মাঝে লাইফ এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট হয় না আসলে, যে সবসময় ভালো থাকতে হবে, করতে শেখা। এক্স্যাক্টলি। সো আমাকে দেখতে হবে যে তার সে দুইটা খারাপ কাজের মধ্যে আছে, যে একটা খারাপ কাজ বন্ধ করলে আরেকটা খারাপ কাজের মধ্যে যাবে, পরেরটা যদি কম খারাপ হয় ওকে অ্যাটলিস্ট দেই, একদম বন্ধ করে দেওয়াটা যদি সম্ভব না হয় তখন আর কি এই চুজ দ্য লেসার অফ টু ইভিল, যেটা ইভেন শারিয়া যে কনসেপ্টগুলো আছে ওর মধ্যে একটা আছে যে সমাজে যদি আমি ইমপ্রুভমেন্ট কিছু আনতে যাই, মানুষকে যদি অনেক হারাম থেকে সরাতে চাই, ডিরেক্টলি হালালে যদি আনা সম্ভব না হয়, কম হারামের মধ্যে নিয়ে আসো, অ্যাটলিস্ট আস্তে আস্তে মানুষকে সরাও। এটা একটা শারিয়ারও প্রিন্সিপাল, চুজ দ্য লেসার অফ টু ইভিল। আর লাস্টে মনে পড়লো কন্ট্রোল ইওর অ্যাঙ্গার। এটা তো মনে হয় বলার কিছু নেই, আমরা বাবা মারও যদি অ্যাঙ্গার কন্ট্রোল করতে না পারি, বাচ্চারা কীভাবে করবে? বাচ্চারা যদি ছোটোবেলা থেকেই দেখে যে বাবা কিছু হলেই ধমক দেয়, রেগে যায়, চিৎকার করে, মা সারাদিন বকা দিচ্ছে, চিল্লাচিল্লি করছে, তার নিজেরও তো অ্যাঙ্গার কন্ট্রোল থাকবে না। আর অ্যাঙ্গার কন্ট্রোল কিন্তু ইসলামে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। কোরআনে আল্লাহ বেশ কয়েকবার বলেছেন যে আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে। যেমন আমার একটা আয়াতের কথা মনে পড়ছে যে লামান সাবরা গফারা ইন্না জালিকা লামিন আজমিল ওমর, যে সবর করলো এবং ক্ষমা করে দিল, মানে এর আগের কথাটা হচ্ছে অ্যাঙ্গার থেকে শুরু হয়েছে, অ্যাঙ্গারের পরে আল্লাহ বলছেন যে সবর করলো, তার অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করলো এবং ক্ষমা করে দিল, ইন্না জালিকা লামিন আজমিল ওমর, মোস্ট ডেফিনেটলি সেটা আল্লাহর দৃষ্টিতে একটা বিরাট ব্যাপার। মানে আল্লাহ বলেছেন যে যারাই এই অ্যাঙ্গার কন্ট্রোল করে সবর করে তাদেরকে আল্লাহ আনকাউন্টেবল রিওয়ার্ড দেন, এই রিওয়ার্ডের কোনো হিসাব নেই। এই ধরনের রিওয়ার্ড আল্লাহ দেন যারা সবর করতে পারে, নিজের অ্যাঙ্গারকে কন্ট্রোল করতে পারে। এবং যে আজমেল ওমর মানে হচ্ছে খুবই বড় একটা অ্যাকমপ্লিশমেন্ট আল্লাহর দৃষ্টিতে, যে তার রাগকে হজম করে সবরের সাথে করে ক্ষমা করে দিতে পেরেছে। তো কোরআনে আল্লাহ অনেক বিরাট রিওয়ার্ড দিয়েছেন যারা এই রাগকে কন্ট্রোল করতে পারবে। তো রাগ নিয়ন্ত্রণ একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা ডেফিনেটলি প্যারেন্টসদের নিজেদের তো করা উচিত, বাচ্চাদেরকে অ্যাক্টিভলি শেখানো উচিত। বাচ্চারা যখন রেগে যায় তখন তাদেরকে কিছু টিপস দেওয়া উচিত যে তুমি রেগে গেলে কি করবে। যেমন হাদিস আছে, বসে পড়ো, দাঁড়িয়ে আছো রেগে গেছো বসে পড়ো, বসে থাকলে রেগে গেলে শুয়ে পড়ো, শুয়ে থেকে কি আর কয়জন চিল্লাবে বলে, সম্ভব না, কতবার সে রাগ দেখাবে শুয়ে পড়লে, এটা তো ফিজিক্যালিও সম্ভব না। তো এরকম আর কি, যে বাচ্চাদেরকে যতটুকু সম্ভব হেল্প করা যায় বিভিন্ন টেকনিক শেখানোর জন্য। বাট এই ক্ষেত্রে তো প্যারেন্টসরা এই অজুহাতটা দেয় যে মানে তারা তো শাসন করা বলতেই বুঝে চিৎকার করা বা রাগ দেখানো, নাহলে তো বাচ্চা ঠিক হবে না। তো এবং এটা আমার কোশ্চেনের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ওয়েস্ট যেরকম একদম ছেড়ে দিছে যে কিছুই বলবো না, কিছুই করবো না, আর ইসলাম তো সেখানে একটা ব্যালেন্সড ভিউ আছে। তো আমি সেই জায়গা থেকে একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্যারেন্টিং স্টাইল বা ইসলাম অ্যাকচুয়ালি কোডটা বলেছে, ইসলামে যেটাকে শাসন বলা হয়েছে, সেক্ষেত্রে শাসন সেটা কীরকম শাসন, কিভাবে হতে পারে, মানে আমরা যদি ওখান থেকে যাই তাহলে এটার সাথে মিলিয়ে যদি তুমি একটু অ্যান্সার করো। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দেখি, কোনো সাহিহ হাদিসে কোথাও আমরা দেখব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে গালি দিয়েছেন, অ্যাটলিস্ট মানে পরিবারের কাউকে বা বাচ্চাদেরকে গালি দিয়েছেন, এটা ইম্পসিবল, কোনো এক্সাম্পল নেই। হাত তোলার তো প্রশ্নই ওঠে না, মানে রাগ করে তো বকা দেওয়া তো দূরের কথা, ডেফিনেটলি হাত তোলার কোনো এক্সাম্পল কোথাও নেই বাচ্চাদেরকে শাসন করার সময়। বড়জোর যেটা দেখা গেছে যে উনি এত রেগে গিয়েছিলেন যে তার চেহারা লাল হয়ে গেছিল, এই পর্যন্তই, তাতেই তার ফ্যামিলি যা ওয়ার্নিং পাওয়ার পেয়ে গেছে, আর কিছু লাগেনি। কারণ তার ফ্যামিলি সবসময় খুব হাসি খুশি দয়ালু একজন মানুষকে দেখে আসছে, সেই মানুষটা যখন রাগ করে লাল হয়ে যাচ্ছে তাদের কাছে সেটা যথেষ্ট, এর বেশি আমার আর কিছু জানার দরকার নেই, আমি এখন থেকে ভালো হয়ে যাব।
কিন্তু কেউ যখন দেখে তার বাবা কন্টিনিউয়াসলি রাগ করছে, চিৎকার করছে, তার কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই না, হ্যাঁ, মানে এই চিৎকার তো লোকটা তো normal। রাগ করবেই, তাই না? চিৎকার সে মনে করবে, এটা তার কাছে তখন নর্মাল হয়ে যায়। তো আমাদেরকে দেখতে হবে যে এই যে রাগ করাটা বা বকা দেওয়াটা, এটা যেন একটা রেয়ার ঘটনা হয়। এটা যদি ঘন ঘন হয় সেটার কোনো ভ্যালু থাকবে না, বাচ্চাদের কাছে ভ্যালু থাকবে না, আমার স্পাউসের কাছে ভ্যালু থাকবে না। তো এটা হতে হবে একটা রেয়ার ঘটনা, যেন তারা বুঝতে পারে যে না, এখন এটা খুব সিরিয়াস কিছু হয়ে গেছে। তো এটাই আমি বলবো যে কন্ট্রোলের অ্যাঙ্গার এটাই, যে অ্যাঙ্গারটাকে একটা রেয়ার ঘটনা করতে হবে যাতে এটার ভ্যালু থাকে। ওকে, সো আমি এখন যদি একটু কোরআন এবং হাদিসের প্রিন্সিপালস থেকে আসি, আমরা এখানে যেমন এই বই থেকে তুমি প্রায় 30টা চ্যাপ্টার থেকে আই থিঙ্ক 4-5টা চ্যাপ্টার একটু টাচ করেছো, সো ডেফিনেটলি আরও অনেক কিছু আছে, সো পড়তে হবে, আমাদের কোনো উপায় নাই। হ্যাঁ, মানে প্যারেন্টিং যে শিখতে হয় অ্যাক্টিভিটি, এটা অ্যাকচুয়ালি আমাদের আইডিয়াতে নাই। তো যদি আমরা কোরআনের প্রিন্সিপালস থেকে আসি, সূরা লুকমানে যেমন ছেলেকে অনেক উপদেশ দেওয়ার আমার যে একটা জিনিস মনে পড়লো, যে এই যে প্যারেন্টিংটা, হুম, এই পুরো বইটাই কিন্তু একজন প্যারেন্টের জন্য নিজের জন্য তাজকিয়া হিসেবে কাজ করে। এখানে অনেক কিছু আছে যেগুলো তার নিজেকে কারেক্ট করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, যেগুলো তাকে কোরআনে এবং হাদিসে বলা আছে অবশ্যই করতে হবে, কিন্তু সে জানে না। এই বইটা পড়ে আমি অনেক কোরআনের আয়াত এবং হাদিসকে রিয়েলাইজ করেছি, যেটা আমি এর আগে রিয়েলাইজ করিনি, আচ্ছা, যে এগুলো কিন্তু আমার জন্য, আমার কিন্তু করার কথা। কিছু কিছু জিনিস আমার জন্য ফরজ, যেগুলো আমি ফরজ যে জানতাম না। যেমন রাগ কন্ট্রোল করার জন্য যে কোরআনে মাল্টিপল আয়াত আছে, আল্লাহ সিরিয়াসলি বলেছেন করতে হবে, আমি কিন্তু ব্যাপারটা জানতাম না। আমি বলতাম রাগ আসলে তো রাগ করবই, কিন্তু এটা যে আমাকে অ্যাক্টিভলি সিরিয়াসলি চেষ্টা করতে হবে এবং এক লেভেল অফ রাগ যে গুনাহ, এটা কিন্তু আমি জানতাম না। তো এই বইটা পড়ে আমি প্রথমত নিজের আত্মশুদ্ধি তাজকিয়ার জন্য অনেক লেসন পেয়েছি এখানে। এটা খুব ভালো কথা বলছো, যে প্যারেন্টিং যখন আমরা মনে করি তখন আমরা আমাদের ফোকাস নেই যে ওকে কেমনে ঠিক করব, প্রাইমারিলি তো ঠিক আমাকে হইতে হবে। আমি প্রথমে কিন্তু নিজেকে ঠিক করতে হবে, এক্স্যাক্টলি। আর ইসলামিক প্যারেন্টিং এর এটা একটা সুন্দর ব্যাপার, যে নিজের অনেক তাজকিয়া হয়, নিজে অনেক গুনাহ থেকে বেঁচে যাই, অনেক গুনাহ যেগুলো হয়তো গুনাহ জারিয়া হয়ে যেত আমার ভুলের জন্য, সেগুলো থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি। বাচ্চাদেরকে ঠিক করা অবশ্যই একটা পার্ট, বাট 50-50 কিন্তু আমি আর আমার বাচ্চা। সো আমি যদি যে প্রশ্নটা করতেছিলাম যে কোরআন থেকে যে প্রিন্সিপালসগুলো আমরা পাই, বা উল্টা আমি জিজ্ঞেস করি এদের যে কোন খুব কমন মিস্টেকগুলো, যেমন একটা বলা রাগ, আমরা রাগ অনেক বেশি রাগ শো করে ফেলি, কোন মিস্টেকসগুলো মানে কোরআনে আমাদেরকে যেভাবে বলা আছে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার লাইফ থেকে আমরা যা পাই, সেখান থেকে তুমি যদি টপ 3 মিস্টেকস বলো, তাহলে তুমি হয়তো কোন 3টা বলবা প্যারেন্টিং করতে গিয়ে যে ভুলগুলো আমরা করি? একটা তো হচ্ছে ডেফিনেটলি রাগ। আমার কাছে মনে হয় রাগ হবে নাম্বার 1 প্রায়োরিটি। আর এতবার এটা নিয়ে বলা আছে, এবং এই রাগের থেকে যে কনসিকুয়েন্সগুলো হয়, রাগের থেকে আমরা যদি চিন্তা করে দেখি যে ফ্যামিলিতে মনোমালিন্য, ডিভোর্স কিন্তু একটা বড় রুট কজ হচ্ছে রাগ। আনকন্ট্রোলেবল রাগ থেকেই মোস্ট অফ দ্য টাইম ডিভোর্স হচ্ছে। ওয়েস্টার্নে হয়তো অ্যালকোহল হবে নাম্বার 1 রিজন, বাট যারা অ্যালকোহল এডিক্ট না, তাদের যদি নাম্বার 1 রিজন ধরি রাগ, তো রাগ একটা খুব বড় ব্যাপার। রাগের কারণে ফ্যামিলিতে অশান্তি থাকে, এবং একটা অশান্ত ফ্যামিলিতে বাচ্চারা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে বড় হয়। তো রাগ কন্ট্রোল করা ডেফিনেটলি একটা বড় ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে এই যে লোভ, একটা বড় প্রবলেম, যে লোভের কারণে মানুষ তার লাইফের প্রায়োরিটিগুলোকে ঠিকমতো সেট করতে পারে না, রং প্রায়োরিটির দিকে ছুটে, যেমন ক্যারিয়ার প্রোগ্রেশন করাটা, সেটা তো একটা লোভ, তাই না? আমি যদি চিন্তা করে দেখি যে আমার প্রয়োজন আর আমি যা চাই, এই দুটার মধ্যে যে পার্থক্য, সেটাই কিন্তু লোভ। তো যেটাকে বলে ওয়ান্ট মাইনাস নিড ইকুয়ালস টু গ্রিড। আমার নিড হচ্ছে একটা মোটামুটি গাড়ি হলেই চলে, যেটা 10 বছর পুরানো হলে সমস্যা নেই, আমার এক জায়গা থেকে এক জায়গায় যেতে হবে, এর জন্য গাড়িটা পারফেক্টলি ফাইন, টয়োটা করোলা গুড এনাফ। আমি চাই মার্সিডিস, তাই না? এই যে মাঝখানে যে গ্যাপটা, এটা কি? এটা হচ্ছে লোভ। এবং এই লোভের জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করতে যাবে। এই লোভের জন্য একজন মানুষ হয়তো 8 ঘন্টার জায়গায় 14 ঘন্টা কাজ করবে। এই লোভের জন্যই কিন্তু সব সমস্যাগুলো ফ্যামিলিতে তৈরি হচ্ছে। সোসাইটির যে আজকাল ম্যাসিভ করাপশন, ফ্যামিলিগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাবে যে লোভই হচ্ছে একটা সবচেয়ে বড় ফ্যাক্টর। লোভ বলতে আমি জিনিসটাকে হয়তো ফ্রেমিংটা এইভাবে করলে হয়তো আরো জাস্টিফাইড হতে পারে, যে ইবলিস কি করলো, সে আদম আলাইহিস সালামকে বললো যে আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, কম্পারিজন। লোভের আরো যদি আমি রুটে যাই, মানে শয়তান অ্যাকচুয়ালি যা করে এক্সপেল হয়েছে, ও তো সেম টেকনিক আমাদের উপর খাটাচ্ছে, যে সে কন্টিনিউয়াস মেবি আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে, আর আমাদের নফস তো একইভাবে ট্রেন্ড হয়েছে যে হাউ ক্যান আই কম্পেয়ার মাইসেলফ উইথ আদার্স ইন এভরি, মানে আল্লাহ বলছে যে তুমি তাকওয়া বাদে অন্য কোনো কম্পিটিশনই যায় না, মানে আল্লাহ কম্পিটিশনের আইটেম দিচ্ছেন একটা তাকওয়া, এই কম্পিটিশন করলে তাকওয়ার কম্পিটিশন করো, কে আল্লাহ ভীতিতে আগানো, আর আমরা তাকওয়া বাদে আরো যত আইটেম আছে সবগুলাকে আছে কম্পিটিশনের আইটেম বানাইছি। হ্যাঁ, এবং আমি অনেক প্যারেন্টসের সাথে আর্গুমেন্টে দেখেছি যে তারা বলে যে
দেখো আজকের যুগে আমার প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে ইকোনমিক্যালি স্ট্রং হতে হবে, যাতে আমাকে কেউ এক্সপ্লয়েট করতে না পারে। ইকোনমিক পাওয়ার ছাড়া এখন পৃথিবীতে আর কোনো পাওয়ার নাই। আর আমাকে যথেষ্ট ওয়েলথ আমার বাচ্চাগুলোর জন্য রেখে যেতে হবে, যেন ওরা ইকোনমিক্যালি স্ট্রং থাকতে পারে। তারপরে ওরা ওদের লাইফ কীভাবে লিড করবে এটা ওদের ব্যাপার। আমার কাজ হচ্ছে নিজে ইকোনমিক্যালি স্ট্রং হওয়া, যথেষ্ট টাকা পয়সা আর্ন করা, বাচ্চাগুলোর জন্য যথেষ্ট টাকা পয়সা রেখে যাওয়া, তারপরে ওরা ওদের মতো লাইফ লিড করবে। যারা এগুলো করে এদের বেশিরভাগই বাচ্চা কিন্তু উচ্ছন্নে যায়, তাই না? বরং বাচ্চাদেরকে কিছুটা ডিফিকাল্টিতে রাখাটা কিন্তু তার ডেভেলপমেন্টের জন্য দরকার। ট্রেনিং কেমনে হবে? এক্স্যাক্টলি, ট্রেনিং কমফোর্টের ভিতরে কিভাবে ট্রেন? কমফোর্টে কি নিজে ট্রেনিং নিতে যায়, নিজের শখে ট্রেনিং কয়জন নাই, খুব কম। আমার ধারণা অ্যাকচুয়ালি এটা তাদের আসলে আসল ব্যাখ্যা না, এটা তারা নিজেকে সান্ত্বনা দেয়। সে মারতে চায় ভাব যে আমার অনেক ওয়েলথ থাকা লাগবে, এটাকে জাস্টিফাই করে যে আমি তো আসলে বাচ্চার জন্য রেখে যেতে চাই, দ্যাটস আই এম পুটিং সো মাচ এফোর্ট। ফিয়ার অফ পোভার্টি একটা খুব বড় জিনিস। অনেক সময় দেখা যায় প্যারেন্টরা হয়তো ছোটবেলায় একটু পোভার্টিতে বড় হয়েছে, ওই অবস্থায় যেন আর জীবনে কখনো পড়তে না হয়, এর জন্য তারা মরিয়া হয়ে যায়। এবং মরিয়া হতে গিয়ে এক্সেসিভ ক্যারিয়ার ফোকাসড হয়ে নিজের জীবনটা তো নষ্ট করে, বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলে। এনিথিং এলস? দুইটা পয়েন্ট আমরা পাইলাম, একটা অ্যাঙ্গার আসলো, আর একটা হচ্ছে লোভ বলো বা কম্পিটিশন বলো, কম্পিটিটিভ অ্যাটিটিউড। এনিথিং এলস যেটা কমন মিস্টেকস আমরা করতেছি? একটা হচ্ছে যে সেন্স অফ প্রায়োরিটি, যে আমাকে আমার লাইফে যদি দুটো চয়েস থাকে, লেটস সে একটা চয়েস হচ্ছে যে আমি দিন এবং দুনিয়া দুটো ব্যালেন্স করতে পারবো, আর আরেকটা চয়েস হচ্ছে যে আমাকে আখিরাত স্যাক্রিফাইস করে দুনিয়ার দিকে ফোকাস করতে হবে। ওই ধরনের সিচুয়েশনে যেন মানুষ সবসময় দিন এবং দুনিয়াকে ব্যালেন্স করাটা শিখে। কারণ কোরআনে কিন্তু আল্লাহ বলেনি যে মুসলিমদেরকে গরিব হতে হবে, বরং আছে সূরা জুমাতে আছে না যে ইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে যখনই জুমার সালাত শেষ হয়ে গেল পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ খুঁজো। আল্লাহ চান যে মুসলিমরা আল্লাহর অনুগ্রহ অর্জন করে বড় হোক, স্ট্রং হোক, একটা শক্তিশালী জাতি হোক, ভালো থাকুক দুনিয়াতেও ভালো থাকুক এবং একসময় গিয়ে আখিরাতেও ভালো থাকুক। না, আমি সহজ ভাষায় বলি যে ধরো এখানে সম্পদ রাখা আছে, আইদার ভালো মানুষটা এটার দখল নেবে অথবা দুষ্টরা এটার দখল নেবে। এক্স্যাক্টলি, তো আমি ভালো কথা বলছি। আমি দুষ্টদেরকে ছেড়ে দিব, তুমি এই সম্পদ নিয়ে ফাসাদ তৈরি করো। এবং যেটার আমি আরও মানে প্র্যাকটিক্যালি যদি আবার সেটার এক্সাম্পল নিয়ে আসি, যে এই 4 খোলাফায়ে রাশিদিনের যে সময়কাল, মাত্র 30 ইয়ার্সে সারা পৃথিবীর অর্ধেকের মতো মুসলমানরা জয় করে ফেলছে। এমন লোকজন যাদের সম্পদের কোনো চাহিদা ছিল না, তার ওয়াই দে কনকোর্ড সো মাচ ল্যান্ড, অ্যান্ড তাদের হাতে কি পরিমাণ সম্পদ আসছে, আনবিলিভেবল সম্পদ আসছে, তাই না? এবং এটা তো পরবর্তীর মুসলমানদের কথা বলতেছি না, খোলাফায়ে রাশিদিনদের কথা বলতেছি। বাট দ্যাট ইজ নট দেয়ার ফর দেয়ার লাক্সারি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার লাইফের জন্য দারিদ্র্যকে উনি চুজ করে নিয়েছেন। বাট এটা কিন্তু রং আর্গুমেন্ট যে উনি গরিব ছিলেন। গরিব থাকার কোনো প্রশ্নই আসে না। কারণ জাস্ট তুমি দেখো যে যখন যুদ্ধ হয়ে গেল, এই খাইবারের যুদ্ধ, তখন তো ইহুদিদের জমি টমি সব মুসলমানদের ইয়েতে চলে আসছে। তুমি ইভেন মক্কা বিজয়ের পরে যে যুদ্ধটা, তায়েফের লোকজনের সাথে যেটা যুদ্ধটা হলো, তায়েফবাসীরা সম্পদ নিয়ে সব মানে সম্পদ নিয়ে যুদ্ধে আসছিল আউট অফ দেয়ার প্রাইড, অ্যান্ড সেখানে গনিমতের মাল এত ছিল যে একটা মুসলিমকে ইভেন 100 উট দেওয়া হয়েছে, একজনকে গনিমতের মাল ডিস্ট্রিবিউট। 100 উটের এখনকার দাম ধরলে কত? অ্যারাউন্ড মেবি 5 কোটি টাকা অ্যাটলিস্ট। তাহলে সম্পদ কি পরিমাণ অর্জন হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে। এক্স্যাক্টলি, তুমি দেখো যে উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই যুগের বিলিয়নিয়ার। হ্যাঁ, বাট এটা নট ফর দেয়ার লাক্সারি, নট ফর দেয়ার লাক্সারি। তারা কিন্তু লাক্সারিতে লাইফ না, লাক্সারি লাইফ লাইট করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুমি দেখো যে বাট সেটা উনি চুজ করেছেন যে আমার লাইফটা এরকম হবে, বাট এটা না সম্পদ মুসলমানের দখলে থাকবে না। এক্স্যাক্টলি, সেটাই যে আল্লাহ তো বলছেন যে তিনি পৃথিবীতে বিশাল সব সম্পদ দিয়ে রেখেছেন, ম্যাসিভ গোল্ড মাইন, অয়েল রিজার্ভ, কোল রিজার্ভ, ন্যাচারাল গ্যাস। এগুলো আমরা যদি মুসলিমরা গিয়ে অ্যাকোয়ার না করি, কারা করবে? নন মুসলিমরা করবে। তারা সব দিক থেকে সুপার পাওয়ার হয়ে যাবে এবং তারপর মুসলিমদেরকে শেষ করে ফেলবে। এক্স্যাক্টলি, সো আমাদের সার্ভাইভালের জন্যই কিন্তু দরকার যে পৃথিবীতে ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করা, আল্লাহর দেওয়া রিসোর্সগুলোকে অ্যাকোয়ার করা, এটা আমাদের সার্ভাইভালের জন্যই দরকার। সেম থিং দেখো, সেম কাজটা জাস্ট নিয়তটা কি এর উপর ডিপেন্ড করে কিন্তু একটা খুবই ভালো কাজ হয়ে যাচ্ছে আর ইভল হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি কেন ওই সম্পদের দিকে যাব, ওইটাই। সো নিয়তের পরিশুদ্ধতা, যে আমি যখন আল্লাহ সেন্ট্রিসিটি থাকবে, নিয়তটা অটোমেটিক্যালি অ্যালাইন্ড হয়ে আল্লাহকে ফোকাস করে আমি নিয়তটা করবো। যখন আমার ফোকাসে আল্লাহ নাই, দুনিয়া, তখন অটোমেটিক আমি চাইলেও আল্লাহ সেন্ট্রিক চিন্তা করতে পারবো না, হবে না এটা।
হ্যাঁ, এই যে নিয়তের পরিশুদ্ধতা যেটা আসে তাকওয়া থেকে, যে আমাকে তাকওয়া থেকে আমার নিয়তকে অলওয়েজ কারেক্ট করতে হবে। তাকওয়া তো ডেফিনেটলি ইসলাম একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, রাইট। এটার তো কতবার যে কোরআনে আছে তো বলে শেষ করা যাবে না এই ওয়ার্ডটা এবং এই রিলেটেড আয়াতগুলো। তো এটা আরেকটা আমি বলবো যে বড় প্রায়োরিটি, যে আমার লাইফের প্রত্যেকটা গোল সেট করার পিছনে দেখতে হবে যে এই গোলটা কি ম্যাটেরিয়ালিস্টিক পারপাস অর আউট অফ তাকওয়া। সো আমি এই জায়গা থেকে আরেকটা মানে প্র্যাকটিক্যাল কনটেক্সট আমার দেখা, যে আমাদের বাংলাদেশে এখন অনেক প্যারেন্টসের মধ্যে এই ধারণা ঢুকছে যে বাচ্চাদের বন্ধু হইতে হবে। মানে দুই এক্সট্রিম বলতেছি, আরেক গ্রুপ তো আছেই যে পিটাপিটির উপর আছে, এবং যারা হচ্ছে ইভেন কোরআন হাদিস থেকেও অনেক সময় রেফারেন্স দেয় যে পিটাইতে বলা হয়েছে, ইদরিবুহুম, যে বা যদি নামাজ 10 বছরে না পড়ে সো সন্তানকে মাইর দিতে হবে। সো এই জায়গাটা যদি তুমি তোমার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইয়েটা বলো। সমস্যা হচ্ছে আমরা যদি সত্যি, এবং আমি একটু যোগ করি, ফ্রেন্ড হওয়া বলতে আবার আমি যেটা দেখছি অনেকের ছেলে মেয়ের কোনো ভুলকেই সে ধরে না। সে বলে যে আমি যদি এখন ওকে ভুল ধরি তাহলে ও মেবি আর আমার সাথে অন্য কোনো কিছু শেয়ার করবে না, সে কষ্ট পাচ্ছে, বাকিদের সাথে শেয়ার করতেছে, বাট বাচ্চার কারেকশনের জন্য যে মেসেজটা কনভে করা দরকার সেটাও করতেছে না। মানে আমি একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। এটা থেকে আমার একটা খুব ইন্টারেস্টিং মনে পড়লো যে আমি একটা প্যারেন্টিং কোর্সে পার্টিসিপেট করেছিলাম। সেটা হচ্ছে ডক্টর ড্যানিয়েল অ্যামেন নামে একজন নিউরোসাইকোলজিস্ট আছে, সে ওয়ার্ল্ডের লার্জেস্ট যে ব্রেইন স্ক্যান স্টাডি হয়েছে, প্রায় 250,000 ব্রেইন স্ক্যান স্টাডি করে যে রিসার্চ প্রজেক্টটা ছিল ওটার উনি পার্ট ছিলেন আর কি। তো তার একটা খুব ভালো প্যারেন্টিং কোর্স আছে, কোর কনভারসেশনস। তার প্লেলিস্টটার নাম হচ্ছে, ইউটিউবে গেলে পাওয়া যাবে, হাউ টু রেইজ মেন্টালি রেজিলিয়েন্ট আইদার কিডস অর চিলড্রেন, দুটো একটা, হাউ টু রেইজ মেন্টালি রেজিলিয়েন্ট মেবি কিডস অর চিলড্রেন। তো ওখানে উনি একটা খুব ভালো জিনিস বলেছেন যে তার ক্যারিয়ারে উনি দেখেছেন যে হাজার হাজার প্যারেন্টসদেরকে স্টাডি করে দেখা যাচ্ছে প্যারেন্টসদেরকে মোটামুটি 3টা গ্রুপে ভাগ করা যায়। একটা হচ্ছে ফার্ম অ্যান্ড কাইন্ড প্যারেন্ট, যে ফার্ম মানে হচ্ছে যে প্যারেন্টরা কিছু বাউন্ডারি সেট করে দেন বাচ্চাদের জন্য, এই বাউন্ডারির মধ্যে থাকতে হবে, এই বাউন্ডারি কম্প্রোমাইজ করবো না, কিন্তু তারা কাইন্ডলি সেটা এনফোর্স করে দেন, কিন্তু সেই বাউন্ডারি কখনো সে ক্রস করতে দিবে না। যেমন বাউন্ডারি হচ্ছে 7টার পরে বাইরে থাকা যাবে না, কিন্তু সেটাকে তারা কাইন্ডলি এনফোর্স করেন। 1 ঘন্টার বেশি গেম খেলা দেখা যাবে না, কাইন্ডলি এনফোর্স করেন। এই সমস্ত ডিসিপ্লিনগুলো তারা খুবই স্ট্রিক্ট, কোনোভাবেই এই বাউন্ডারি ক্রস করা যাবে না, ক্রস করতে দিবেন না, কিন্তু কাইন্ডলি করেন। এটা হচ্ছে একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে লাভিং অ্যান্ড কাইন্ড। বাচ্চা রাত 9টার সময় বন্ধু বান্ধবের কাছ থেকে টাইম আসছে, বাসায় আসছে, থাক না, ইয়াং বয়সে তো একটু একটু করে। বাচ্চা 4-5 ঘন্টা গেম খেলছে, খেলুক না, এই বয়সে তো একটু গেম খেলবে, বড় হলে সব ঠিক হয়ে যাবে, তাই না? বাচ্চা পার্টি করে বেড়াচ্ছে, রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা উড়িয়ে আসছে, এই বয়সে তো বাচ্চারা করে, আমিও করে আসছি ছোটোবেলায়। তো এটা হচ্ছে লাভিং অ্যান্ড কাইন্ড, একদম লুজ আর কি, নো বাউন্ডারি। আর থার্ড হচ্ছে ওই পিটাপিটি টাইপের, হার্শ আর এই টাইপের, যারা খুবই স্ট্রিক্ট এবং খুবই হার্শ এবং অনেক সময় বিটিং করে ওই টাইপের। তো উনি বলছেন যে প্রায় কয়েক হাজার প্যারেন্টকে স্টাডি করে দেখা গেছে যে ওই যে ফার্স্ট যে গ্রুপটা যারা ফার্ম এবং কাইন্ড, বাউন্ডারি মেনটেন করে কিন্তু কাইন্ড ওয়েতে করে, তারা সবচেয়ে সাকসেসফুল চিলড্রেন রেখে যায় সোসাইটিতে। আর সবচেয়ে ওয়ার্স চিলড্রেন রেখে যায় সোসাইটিতে কিন্তু ওই পিটাপিটি গ্রুপ না, এই যে মাঝখানের যে নো বাউন্ডারি লাভিং আদরের প্যারেন্টসগুলো, এরা হচ্ছে সোসাইটিতে সবচেয়ে খারাপ চিলড্রেন রেখে যায়। দেখো তুমি যেটা বললা এক্স্যাক্টলি ওইটাই হচ্ছে, যে আমি যদি কোনো বাউন্ডারি এনফোর্স না করি, অতিরিক্ত ভালোবাসি বাচ্চাদেরকে, থাক না এই বয়সে তো করবি, এরকম করে যদি ছেড়ে দিই, বাউন্ডারি না থাকে, এই সবচেয়ে খারাপ চিলড্রেন এই প্যারেন্টসগুলোই রেখে যাবে। কারণ এটা আমি অনেক প্যারেন্টসের মধ্যে পাইছি, আমি বোঝার চেষ্টা করলাম যে এটা কোথা থেকে আসছে। আমার ধারণা নাটক সিনেমা থেকে, মেবি আই এম নট শিওর। এই মানে হয় কি যে ফ্রেজটা বারবার এফোর্ট লাগে, কারণ এই লাভিং এন্ড কাইন্ড হতে কোনো এফোর্ট দিতে হয় না, কিন্তু ওই যে ফার্ম হতে হবে, বাউন্ডারি এনফোর্স করতে হবে, এবং একই সাথে পিটিএ কুইকলি সলিউশন না, ধৈর্য ধরে কাইন্ডনেসের সলিউশন করতে হবে। সবচেয়ে বেশি এফোর্ট কিন্তু এই গ্রুপে দিতে হচ্ছে, তাই না? এই এফোর্টটা কেউ দিতে চায় না। সমস্যা হচ্ছে আমরা প্যারেন্টিংয়ের পিছনে বেশি কষ্ট করতে চাই না, বেশি এফোর্ট দিতে চাই না, সময় দিতে চাই না, কুইক সলিউশন চাই। রাইট রাইট। আর এই পিটাপিটির বিষয় যেটা বললাম, যে এটা তো অনেকে ওখান থেকে রেফারেন্স দেয় যে পিটাইতে হবে। হ্যাঁ, এই যে পিটানোর হাদিস বা কোরআনের আয়াত, সূরা নিসা 34 নম্বর আয়াত যদি আমরা দেখি, যে দরাবাকে তারা ফিজিক্যালি বিটিং দিয়েছে, ওটা তো অবশ্য স্ত্রী মানে মেয়েদের ক্ষেত্রে, ওটা হচ্ছে কোরআনে হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে, আর হাদিসে একটা আছে যে 10 বছর বয়সে বাচ্চা যদি না পড়ে, নামাজ পড়ে, তখন তাকে করতে হবে। ওই সেম শব্দ দরাবা, একই দরাবা। এখন ঘটনাটা হচ্ছে যে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কিভাবে ইমপ্লিমেন্ট করেছে আমরা যদি দেখি, তার কি সুন্নাহ ছিল কখনো যে তার সন্তানদেরকে মারা, বা উনি কখনো তাদেরকে ফিজিক্যালি আঘাত করেছেন, বা উনি
সাহাবীদেরকে বলেছেন যে ফিজিক্যালি আঘাত করে তোমার ফ্যামিলি মেম্বারদেরকে ডিসিপ্লিন করো, এরকম কোনো কথা কি উনি বলে গেছেন কিনা, বা সাহাবারা যারা ফিজিক্যালি বিট করতো তাদের ওয়াইফকে বা বাচ্চাদেরকে, খুব হার্শ টাইপের সাহাবা ছিল, তাদেরকে উনি অ্যাপ্রুভ করেছেন, এরকম কোনো এক্সাম্পল আছে কিনা? তো এরকম কোনো এক্সাম্পল সুন্নাতে পাওয়া যায় না, বরং অপোজিটটা পাওয়া যায়। যেমন একজন সাহাবী ছিলেন যে উনি খুব স্ট্রিক্ট ছিলেন, উনি তার ফ্যামিলিকে ফিজিক্যালি বিট করতেন। তো তার বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রহমা দেখাতে, যে দুনিয়াতে যে রহমা দেখাবে আকাশে যিনি আছেন তিনি তাকে রহমা দেখাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্ট্রিক্টলি ডিসকারেজ করে গেছেন এই ফিজিক্যালি এঙ্গেজ না হতে। এটা হবে দ্য ভেরি লাস্ট অপশন, কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। মোস্ট অফ দ্য টাইম শুরু করতে হবে রাহমা দিয়ে, এবং রাহমা দিয়ে অনেক প্রবলেম সলভ করা যায়। তো রাহমা দিয়ে না হলে একটু স্ট্রিক্টলি ডিসিপ্লিন করতে হবে। তো আমরা যদি দেখি যে কোরআনে তো কোথাও ধারে কাছে এরকম কোনো ইন্ডিকেশন নেই যে বাচ্চাদেরকে মারা যাবে, কোথাও নেই, কোনো কোরআন আয়াত কোনো জাস্টিফাই করা যায় না, বরং কোরআন ভর্তি হচ্ছে শুধু রাহমা রাহমা রাহমা। আর সহিহ হাদিসে কোথাও কোনো এক্সাম্পল নেই যেখানে ফিজিক্যালি বিট করা যাবে। তার বিটিংয়ের যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা তো খুবই প্রতীকী এক্সাম্পল, যে একটা ছোট্ট একটা স্টিক নিয়ে শুধু বাড়ি দেওয়া, ওটা তো বিটিং না, ওটা হচ্ছে ডিসিপ্লিন। জাস্ট তাকে একটা ইঙ্গিত দেওয়া যে আমি কিন্তু সিরিয়াস এই ব্যাপারে, এই কাজ কিন্তু করা যাবে না, এইটুকুই। মেসেজটা ট্রাফিক পুলিশের লাঠির মতো, ট্রাফিক পুলিশের লাঠির মতো। দরাবা বলতে অ্যাকচুয়ালি তাহলে তাফসীর কারকগণ কি পিটানো অর্থে কতজন ইউজ করেছেন, আর ডিসিপ্লিন করা দুটো অর্থেই আসে। দারাবা অনেক সময় মানে দারাবা মানে হচ্ছে যে ভার্বালি ডিসিপ্লিন করা যাচ্ছে না, একটু ফিজিক্যালি এঙ্গেজ হতে হবে। যেমন এরকম একটা এক্সাম্পল হতে পারে যে হয়তো আমার বাচ্চা কন্টিনিউয়াসলি মোবাইল ফোনে বাজে কাজ কিছু করছে, আমি তাকে জাপটায় ধরে তার মোবাইল ফোনটা হাত থেকে নিয়ে নিলাম, এটাও কিন্তু এক ধরনের দারাবা। তো এই ধরনের আর কি ডিসিপ্লিন করা। তো এই পর্যায়ে আমি যেটা একটু জিজ্ঞেস করতে চাই সেটা হলো, যেমন আমরা প্রচুর বাবা মার প্রতি যে দায়িত্ব সন্তানের, এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা আছে যথেষ্ট, এখনও আই থিঙ্ক আলোচনা আছে। ওয়েস্ট আবার উল্টা, বাবা মার প্রতি দায়িত্ব বাদ দিয়ে রেখে সবার অধিকার। বাট ইসলামের যে ভিউটা সেটা আই থিঙ্ক একটা ব্যালেন্সড ভিউ, যে সন্তানের বাবা মার প্রতি যত দায়িত্ব আছে, আবার বাবা মার যে সন্তানের প্রতি দায়িত্ব আছে, মানে সন্তানের হক বাবা মার থেকে, এই আলোচনাটা কি অতটুকু আছে আমাদের সোসাইটিতে? মানে দুই দিকে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। ওয়েস্টার্নাররা এক এক্সট্রিম পর্যায়ে চলে গেছে যে সন্তানদের বাবা মার প্রতি কোনো অব্লিগেশন নেই, বাবা মা অ্যাডাল্ট, সন্তান অ্যাডাল্ট হয়ে গেলে সে তার নিজের মতো জীবন পার করবে, এটা হচ্ছে একটা, এটা তার জন্য পারফেক্টলি ফাইন, তার কোনো অব্লিগেশন নেই বাবা মাকে দেখার। তো এটা হচ্ছে এক ধরনের হয়ে গেছে। আর এশিয়ান কালচারের সমস্যা হচ্ছে যে বাবা মারা বাচ্চাদেরকে অনেকটা তার লাইফ ইন্স্যুরেন্স হিসেবে দেখে, যে তারা যখন বয়স্ক পর্যায়ে চলে যাবে, সোসাইটি তো কোনো রকম সাপোর্ট দিচ্ছে না, আমাদের গভর্নমেন্টে তো সেরকম ওয়েলফেয়ার বলে কিছু নেই, যেটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে। ওয়েস্টার্ন কান্ট্রিতে বয়স্ক বাবা মারা ইন্ডিপেন্ডেন্ট নিজেদের মতো চলতে পারে, কারণ তারা স্টেট থেকে পেনশন পাচ্ছে, ওয়েলফেয়ার পাচ্ছে, হেলথ কেয়ার পাচ্ছে, সবই পাচ্ছে। সো তারা ফুলি ইন্ডিপেন্ডেন্টভাবে নিজেদের মতো থাকতে পারে, তাদের ওই বাচ্চাদের উপর অত ডিপেন্ডেন্সি নেই। কিন্তু আমাদের ইস্টার্ন কান্ট্রিগুলো তো সেরকম না, আমাদের একটা ডিপেন্ডেন্সি আছে। না, ডিপেন্ডেন্সি তো ইসলামিক লেন্সে তো সেটা ঠিকই আছে, হ্যাঁ সেটা ঠিকই আছে, আমি বলছি না এটা ভুল, এবং এই ডিপেন্ডেন্সিটা আমাদেরকে রেসপেক্ট করতে হবে। আমরা যখন বয়স্ক হয়ে যাচ্ছেন, তারা তো তাদের পুরো লাইফ স্যাক্রিফাইস করে দিয়েছেন আমাদের জন্য, তো আমার তো অবশ্যই উচিত যে দায়িত্ববোধ থেকে যে তাদেরকে তাদের জন্য আমার লাইফ এখন স্যাক্রিফাইস করে দিতে হবে, যতটুকু সম্ভব তাদের জন্য করতে হবে। এটা যে ইসলাম বলেছে থেকে করতে হবে সেটা না, আমার মোরাল রেসপন্সিবিলিটি, আমার তো নিজেরও একটা কৃতজ্ঞতাবোধ থাকা উচিত যে আমার বাবা মা তাদের লাইফের 20-30 বছর স্পেন্ড করেছেন আমার অ্যাডাল্ট হয়ে আমার এই পর্যন্ত আসার পিছনে, যে তারা যে স্যাক্রিফাইসটা করেছেন, আমার তো উচিত সেটা ফেরত দেওয়া। আমি সেটাকে ইগনোর করে গিয়ে নিজের মতো জীবন পার করব, এটা তো একটা অন্যায় হয়ে গেল, এটা একবার মোরাল এবং ইথিক্স থেকেও একটা রং কাজ হচ্ছে। তো এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করতে পারি, আমি যে বলতেছিলাম উদ্ভাসের আমার এক্সপেরিয়েন্স, সেখান থেকে আমি কিছু স্টুডেন্টদের আমার মাত্র মনে পড়লো কিছু কথা। আমি এরকম একটা প্যারেন্টসে আমাকে অভিযোগ করছে যে বাচ্চার ভালোর জন্য এত কিছু করতেছি, তারা কত পরিশ্রম করতেছে, কত তারা স্ট্রাগল নিচ্ছে, তো ছেলে কোনো কথা শুনতেছে না ছেলে। তো আমি তখন ওই ছেলেটার সাথে বসলাম, আলাদা করে বসছি। আমি তাকে বললাম যে দেখো, তোমার বাবা মা তোমার জন্য এত কিছু করতেছে, তাই না, তুমি যাতে ভালো রেজাল্ট করি ইত্যাদি ইত্যাদি, তো তুমি কেন তাদের সাথে এরকম আচরণ করতেছো? ও আমাকে যেটা বললো যে আমার তো এইসব দরকার নাই, এসব ভালো রেজাল্টের তো আমার দরকার নাই, এ তো বাবা মা তাদের জন্য করতেছে। কেন? তারা ভাব মারবে, আমার ছেলেই করছে, আমার ছেলে সেই করছে, তারা তাদের ভাবের জন্য আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করাইতে চাইতেছে, আমার এগুলো কিছু দরকার নেই। সো এইটা আমার কাছে মনে হয়েছে এখন এটা প্রকটভাবে এই ইস্যুটা মনে হয় বাচ্চাদের মনে তৈরি হইতেছে যে অ্যাকচুয়ালি আমার বাবা মা অ্যাকচুয়ালি আমার জন্য এটা করতেছে না, এটা তাদের ভাব মারার জন্য করতেছে। কারণ আমি অ্যাকচুয়ালি ওর কাছে শুনে তারপর আমি আরও একাধিক বাচ্চার কাছে সিমিলার জিনিসপত্র আমি
শুনছি আর কি। যে কারণে যেটা বললা, তারা হয়তো মোরাল রেসপন্সিবিলিটি আর ফিল করতেছেন, কারণ আমরা তো ওই এক্সট্রিমে চলে গেছি যে সামহাও বাচ্চা হয়ে গেছে আমাদের একটা এমন মেশিন, যে মেশিন থেকে আমি কি আমার প্রাইড করে বের করবো আর কি। এই কারণে আমি বলি যে বাচ্চাদেরকে লাইফে ডিফিকাল্টি ফেস করতে দিতে হয়। সে যখন দেখবে আমার বাবা মা যখন আমাকে সাপোর্ট না দেয়, আমি একা আমার জীবন যখন আমাকে নিজে পার করতে হয়, সেটা কত ডিফিকাল্ট হয়। মাঝে মাঝে এরকম সিচুয়েশন ফিলে দেখানো দরকার যে বাবা, তোমার যদি এডুকেশন না থাকে তুমি কিন্তু ভিখারি হতে যাচ্ছ। একদিন রাস্তায় ছেড়ে দিলেই বাচ্চা কাচ্চা শিখে যায় ব্যাপারটা কি হয়। তো এই লাইফে ডিফিকাল্টি ফেস করানোটা খুব দরকার। আমি মনে করি যে যেই বাচ্চাগুলো জীবনে কোনো ডিফিকাল্টি ফেস না করে বড় হয়, তারাই অ্যাকচুয়ালি যে এই ধরনের কমপ্লেনগুলো করে, যে মনে করে যে আমার নিজের সাকসেস হচ্ছে আসলে আমার বাবা মার লাইফ ইন্স্যুরেন্স, এটা যে আমার নিজেরও লাগবে, নিজের সার্ভাইভালের জন্য লাগবে, এটা তারা রিয়ালাইজ করে না। ভিতরে ভিতরে রিয়ালাইজ করলেও মানে স্বীকার করতে চায় না আর কি। অনেক সময় অনেকে আছে যে যারা ভিতরে থেকে রিয়ালাইজ করে, কিন্তু ওই যে বাবা মার প্রতি বিভিন্ন কারণে রাগ আছে, সেটা হতে পারে ব্যাড প্যারেন্টিংয়ের কারণে হতে পারে। তো সেই রাগের থেকে অনেক সময় তারা এরকম অকৃতজ্ঞ টাইপের আচরণ করে আর কি। তো একটা সন্তানের অবশ্যই উচিত যে মোরাল দিক থেকে হোক, ইসলামিক দিক থেকে তো অবশ্যই সে কিছুটা হলে অব্লিগেটেড তার বাবা মার জন্য যতটুকু সম্ভব স্যাক্রিফাইস করা। আমাদের হাদিসে তো আছে যে মার পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। কিন্তু আবার অপোজিটটাও বেশি হয়। অনেক সময় দেখা যায় বাবা মারা এই হাদিসটা বলতে কখনো ভুল করেন না তার সন্তানদেরকে, যে আমার দেখো হাদিসে আছে আমার পায়ের নিচে তোমার জান্নাত, কিন্তু আবার আল্লাহ যে কোরআনে তাদেরকে বলে দিয়েছেন এই সন্তানকে হারাম থেকে বাঁচানো হচ্ছে ফরজ। এটা কিন্তু আমার বাবা মারা অনেক সময় বলে না। খুবই ভয়ঙ্কর টাইপের একটা আয়াত আছে না, যে যে বাবা মাকেই মিন করা হয়েছে এরকম না, বাট তাফসীরে বাবা মাকে ইনক্লুড করছে। ওইটা হচ্ছে তারা যাদেরকে ফলো করতো, লুক আপ টু করতো, ওই যে সমাজের যে আইডলগুলো, রাইট, যে আইডলগুলো তারা মিসলিড হয়ে গেছে, তো জাহান্নামে যখন তাদেরকে ফেলা হবে বলবে যে আমরা তো ওদেরকে ফলো করেছিলাম, ওরা আমাদেরকে মিসলিড করেছে, ওদেরকে ডাবল পানিশমেন্ট দেওয়া হোক। এখন সেই আইডল হতে পারে বাবা মা। অনেক সময় বাবা মাকে সন্তানরা ব্লাইন্ডলি ফলো করে, সে ফলো করতে গিয়ে বাবা মার মিস্টেকগুলোকে সে ফলো করে, সেটা হয়তো সে যখন অ্যাডাল্ট ছিল না তখন হয়তো তাকে মাফ করা হবে, কিন্তু অ্যাডাল্ট হওয়ার পরে সে যখন দেখতে পাচ্ছে আমার বাবা মার লাইফস্টাইল অ্যাকর্ডিং টু ইসলাম না, এই লাইফস্টাইল একজন মুসলিমের কখনো হওয়ার কথা না, এরকম পার্টি লাইফস্টাইল, রেস্টুরেন্ট লাইফস্টাইল, হোটেল লাইফস্টাইল, ল্যাভিশ শপিং লাইফস্টাইল, এই লাইফস্টাইল তো ইসলাম সাপোর্ট করে না। কিন্তু সে বাবা মাকে তো কখনো বলেইনি, সে নিজেও সেই লাইফস্টাইল ব্লাইন্ডলি ফলো করেছে। তখন যেটা হবে যে যখন এই দুই গ্রুপই জাহান্নামে যাবে, সেদিন সে বলবে যে সব তো তাদের দোষ, আমি তো তাকে ফলো করেছিলাম, তাকে ডাবল পানিশমেন্ট দাও। যে কারণে আমি যে কোয়েশ্চেনটা করেছিলাম যে সন্তানের প্রতি যে বাবা মার দায়িত্বটা, সেই দায়িত্বের অবহেলার কারণে যে সন্তান মিসগাইডেড হচ্ছে বা ডিরেইলড হচ্ছে, এই আলোচনাটা বোধহয় আমাদের অনেক কম। ডেফিনেটলি হ্যাঁ, কোরআনে মাল্টিপল আয়াত আছে। যে আরেকটা আয়াত আমার এখন মনে পড়লো যে ইন্না নাহনু নুহইয়াল মাউতা, যে ডেফিনেটলি আল্লাহ বলছেন আমি মৃতকে জীবিত করব, এবং বলছেন ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারহুম, যে তারা জীবিত করার পরে বলা হবে যে লিখে রেখেছি আমি, বা লিখছি যে তারা আগে কি পাঠিয়েছে এবং তারা দুনিয়াতে কি রেখে আসছে। সো দুনিয়াতে এই যে চিলড্রেনগুলো রেখে আসছে, এগুলো কিন্তু লিখে রাখা হয়েছে। এরা যা যা করছে, যেগুলো আমার কারণে তারা এই অন্যায়গুলো করছে, সেগুলো কিন্তু লিখে রাখা হচ্ছে। তো সেগুলোর জন্য কিন্তু আমাকে যখন জাগানো হবে তখন আমাকে অ্যানসার দিতে হবে। তা তো গুনাহ জারিয়ার মতো জিনিসটা হয়েছে। গুনাহ জারিয়া, সেটা সাদাকে জারিয়া দুটেই হতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে রং প্যারেন্টিং এর কারণে, আমার রং প্যারেন্টিং এর জন্য যদি সে, আমার রং প্যারেন্টিং এর কারণে সে যদি মিসগাইডেড হয়ে ভুল কাজগুলো করে, সেই গুনার শেয়ার হোল্ডার তো আমাকে হতে হবে, কারণ আমার ইনভেস্টমেন্ট আছে তার এই খারাপ কাজ করার পিছনে। তো এটাই যে বাবা মাদের একটু ব্যালেন্স করতে হবে, যে তার নিজের দিকেও খেয়াল রাখতে হবে। শুধু এই আমার পায়ের নিচে তোমার জান্নাত এটা শিখালে হবে না বাচ্চাদেরকে, নিজের তাজকিয়াটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সবাই তো যার যার পক্ষের হাদিসটা বলে, পক্ষের হাদিসটা, বাচ্চা তো ছোট, বাচ্চা তো আর ওই হাদিস জানে না যে বাবা মারে শোনাবে। আচ্ছা, তো আমি এখন একটু তোমার পার্সোনাল থেকে জানতে চাই, যে তোমার পার্সোনাল যে তোমার চিলড্রেনদের আপব্রিঙ্গিং, সেক্ষেত্রে তোমার যদি স্ট্রাগলের কথা বলো, একটা তো হচ্ছে হ্যাঁ তুমি অনেক কিছু শিখেছো যেটা রাইটলি ইমপ্লিমেন্ট করেছো, কাজ করেছে, বাট কোন জায়গাটা মনে হয় তোমার জন্য সবচেয়ে স্ট্রাগল করার মতো জায়গা অ্যাজ এ প্যারেন্ট? আমরা খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করতাম আমাদের ছেলে মেয়েরা কি দেখছে, কি শুনছে, কাদের সাথে মিশছে, কারণ এই তিনটাই বাচ্চাদেরকে মেইনলি খারাপ করে দেয়, এছাড়া আর কি আছে। আর তারা হয়তো জেনেটিক্যালি ডিফেক্টিভ হচ্ছে, সেটাও তো চোখগুলোর থেকেই আসে, কি ভাবছে সেটা থেকে আসবে, এবং কি করছে সেটা থেকে, সেগুলো থেকে আসবে। তো সে কি দেখছে, কি শুনছে এবং কাদের সাথে মিশছে,
এই তিনটা জিনিসকে যদি বাবা মারা একটু স্ট্রিক্টলি কন্ট্রোল করতে পারে তো ইনশাল্লাহ অনেক হার্ম থেকে বাচ্চাদেরকে প্রোটেক্ট করা যায়। তো কি দেখছে এটা আমরা খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করি। আমাদের বাসায় কোনো লাইভ টিভি নেই, আমরা সেই যে 20 বছর আগে লাইভ টিভি বন্ধ করেছি আর কোনোদিন লাইভ টিভিতে যাইনি, কারণ লাইভ টিভিতে আমার নিজের কোনো কন্ট্রোল নেই কখন কি স্ক্রিনে কি চলে আসবে। একমাত্র যেটা তারা দেখতে পারে সেটা হচ্ছে ইউটিউব দেখতে পারে। তো ইউটিউবকে আমরা খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করি। যেমন গুগলে গিয়ে চাইল্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি বলে দেই যে হিসাব করে যে বয়স হবে 10 বছরের মতো একটা ইয়ার সিলেক্ট করে ডেট অফ বার্থ, তাহলে সেটা একটা চাইল্ড অ্যাকাউন্ট হয়ে যায়। আর আমি লোকেশন সিলেক্ট করি কাতার, যাতে কাতারের অ্যাড আসে, অ্যাটলিস্ট ইউকের অ্যাড যেন ভুলেও না আসে। ইউকের অ্যাডগুলো খুবই জঘন্য টাইপের অ্যাড হয়, তো কাতারের অ্যাডগুলো দেখলাম খুব সুন্দর সুন্দর ক্লিন অ্যাড আসে, তো ওই লোকেশন সেট করে দিই, তারপর ওই অ্যাকাউন্টে ইউটিউবে লগ ইন করি। করলে ইউটিউব অনেক পরিষ্কার হয়ে যায়, আমি দেখেছি যথেষ্ট ক্লিন একটা ইউটিউব আসে, শুধুমাত্র বাচ্চাদের জন্য সুইটেবল কন্টেন্ট আসে। আর একটা খুব ইউটিউবে খুব ইম্পর্ট্যান্ট একটা সেটিং আছে যেটা সবার সেট করা উচিত, সেটা হচ্ছে ইউটিউবের সেটিংসে গেলে আইদার ডিরেক্টলি একটা অপশন আসবে রেস্ট্রিক্টেড মোড, অথবা জেনারেলে গেলে একটা অপশন আসবে রেস্ট্রিক্টেড মোড। এই সেটিংটা যেন ভুলেও অফ না থাকে, স্পেশালি যেই ডিভাইস বাচ্চারা ইউটিউব ইউজ করছে, মোবাইল হোক টিভি হোক। রেস্ট্রিক্টেড মোড অন করলে মোস্ট প্রবাবলি কমেন্ট সেকশনটা বন্ধ থাকে, রাইট? কমেন্ট সেকশনটা একটা হচ্ছে বন্ধ থাকবে, আরেকটা হচ্ছে যে চিলড্রেনের জন্য সুইটেবল না এরকম ভিডিও অটোমেটিক্যালি ইউটিউব ফিল্টার আউট করে দেবে। তো মোটামুটি ইউটিউব অনেকখানি ক্লিন হয়ে যায়, কিন্তু তারপরে ওয়েস্টার্ন কালচারে তারা চিলড্রেনদের জন্য সুইটেবল মনে করে, সেটা মুসলিমদের জন্য কমপ্লিটলি হারাম। তো অ্যাটলিস্ট কিছুটা ক্লিন হলো, এই চিলড্রেন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা, সাইন ইন করা ইউটিউবে, আর রেস্ট্রিক্টেড মোড অন করা, এই দুটো। আরেকটা যেটা কাজ আমরা করি রেগুলারলি, সেটা হচ্ছে যখন আমি হোম ফিডে দেখি কোনো একটা ভিডিও আসছে যেটা আমি চাই না আর আসুক, ওই ভিডিওর উপর ক্লিক করে বলি নট ইন্টারেস্টেড। তো এরকম কয়েক সপ্তাহ পর পর গিয়ে আমরা ক্লিন করি হোম ফিড। তো এআই ট্রেন্ড হয়ে যায় যে এগুলো আর দেখাবো না ফিউচারে, সো আস্তে আস্তে হোম ফিডটা খুব সুন্দর ক্লিন হয়ে যায়। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে করা যে ভালো ভালো যে চ্যানেলগুলো থেকে ভিডিও আসুক আমি চাই সেগুলোকে সব সাবস্ক্রাইব করে ফেলা। তো আমি এটা প্রায় করে যে বাংলাদেশে আমি যখনই আসি যাদেরই বাসায় যাই চুপচাপ গিয়ে ইউটিউবে গিয়ে রেস্ট্রিক্টেড মোড অন করে দিয়ে আসি, ব্রাউজিং হিস্ট্রি ক্লিন করে দিয়ে আসি, আর গিয়ে বেশ কিছু ভালো ভালো চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসি। তো বেশ কয়েকদিন তাদের টিভি ভালো থাকবে, আস্তে আস্তে আবার খারাপ হয়ে যাবে আর কি। তো এই কাজটা করে মোটামুটি বাচ্চারা ইউটিউবে যা দেখছে সেটাকে অনেকখানি কন্ট্রোল করে, এই দেখাশোনাটা খুব ইম্পর্টেন্ট। আর আমি আরেকটা কাজ করেছি যেটা হচ্ছে যে ইউটিউবে বেশ কিছু ভালো ভালো চ্যানেল আছে যেখানে অ্যানিমেশন দিয়ে ইসলামিক টিচিংসগুলোকে খুব সুন্দর করে শেখানো হয়। যেমন ফ্রি কোরআন এডুকেশন নামে একটা চ্যানেল আছে যেখানে শত শত ইসলামিক লেকচার, ভালো ভালো স্কলারের লেকচারে যে সুন্দর সুন্দর অংশগুলো আছে সেগুলোকে তারা খুব সুন্দর অ্যানিমেশন করে দেখিয়েছে। তো বাচ্চারা এই অ্যানিমেশনগুলো দেখতে খুব পছন্দ করে, প্লাস এদিকে ইসলামিক লেকচারও তার শোনা হয়ে যাচ্ছে। আমি হয়তো কোনোদিনও তাদেরকে ইসলামিক লেকচারগুলো শুধু শুধু শোনাতে পারতাম না, কিন্তু অ্যানিমেশন থাকার কারণে তাদের দেখা হচ্ছে, শোনা হচ্ছে, প্লাস আমরাও বসে বসে দেখতে পাচ্ছি, আমরাও এই লেকচারগুলো শুনছি, আমাদের বাচ্চাগুলো অ্যানিমেশনগুলো দেখছে, অ্যাজ এ ফ্যামিলি আমরা দুজনে লার্ন করছি। তো আমি দেখেছি এই ফ্রি কোরআন এডুকেশন আমার বাচ্চাগুলোকে সিগনিফিকেন্টলি চেঞ্জ করে দিয়েছে। প্রতিদিন সকালে ওদেরকে ফার্স্ট কাজ করতে হতো ফ্রি কোরআন এডুকেশন দেখা আধা ঘন্টা, এছাড়া অন্য কোনো কিছু তারা করতে পারবে না। তো ওটা দেখে তারা তারপরে মাথা পরিষ্কার করে স্কুলে যেত, স্কুলে আবার মাথা ময়লা হতো, বাসায় আসার পরে আবার ফ্রি কোরআন এডুকেশন দিয়ে মাথা পরিষ্কার করতাম কিছুক্ষণ, তারপরে তোমরা যা খুশি করো। তা আমি দেখেছি যে ফ্রি কোরআন এডুকেশন দেখে আমার বাচ্চাগুলো বেশ ভালোই ইসলামিক প্রিন্সিপাল শিখেছে, এবং এরা মিনি মুফতি হয়ে গেছে। এখন বলতে পারে যে বাবা ওইটা করা যাবে না, ইয়াসির কাদি বলেছে ওই লেকচারে যে এটা তো তারা বিভিন্ন সিচুয়েশনে বলতে পারে যে ওই যে মুফতি মেঙ্কের ওই লেকচারে কিন্তু বলা আছে লিপস্টিক দেওয়া যাবে না। তো এরকম সে আমাদেরকে এখন শেখাচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ এটা আমার খুব কাজে লেগেছে এটা করা। আর এই গেম কন্ট্রোল করা, ডিভাইসে যে গেমগুলো খেলছে, স্ট্রিক্টলি আমি কোনো গেম দিই না যে গেমের মধ্যে কোনো রকম রক্তারক্তি কিছু আছে, শুটিং গেম ফরবিডেন কমপ্লিটলি। আরেকটা হচ্ছে যে যেই গেম আমি বাচ্চাগুলোকে কখনো সাউন্ড সহ গেম খেলতে দেই না। আমাদের বাসা কমপ্লিটলি সাইলেন্ট, না মোবাইলে সাউন্ড আছে না কম্পিউটারের সাউন্ড আছে, যে গেম খেলো যা খুশি করো সাইলেন্ট মোডে খেলতে হবে। এই অডিও যদি না থাকে বাচ্চাদের এডিকশন এমনিতেই কম হয়। তুমি দেখো এডিকশনের জন্য তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে ব্রাইট কালার। আমি খুব কেয়ারফুলি দেখি যে ওরা যে গেমটা খেলছে সেটার মধ্যে এক্সেসিভলি ব্রাইট কালার আছে কিনা, থাকলে দেই না, এটা আমি ওদেরকে শিখিয়েছি। প্লাস ওদেরকে কিছু সাইকোলজিস্টের ভিডিও দেখিয়েছি যেখানে এটা এক্সপ্লেন করা আছে, ওরা এখন নিজেরাই বুঝে গেছে যে ব্রাইট কালার গেম দেখা যাবে না। থার্ড হচ্ছে ভায়োলেন্স, খুনাখুনি কিছু থাকা যাবে না, আর হচ্ছে মিউজিক লুপ। এই তিনটা জিনিসই কিন্তু এডিকশন ক্রিয়েট করে। তো এই তিনটা জিনিস আমরা যদি বন্ধ করে দিতে পারি এডিকশন সহজে ক্রিয়েট হয় না। তো আমি দেখি আমার বাচ্চারা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো গেম এডিক্টেড হয়নি। তারা কয়েকদিন খেলে আবার আরেকটা ট্রাই করে, আবার কয়েকদিন খেলে। মাঝে মাঝে যখন এরকম কোনো গেম আসে যেখানে এটা কি, যেমন ধরো তুমি বলতেছো যে ঠিক আছে গেম খেলো না হয় অল্প খেলো, সিলেক্টেড খেলো, বাট এটা কি চিন্তাই করা যায় না যে গেমই খেলবে না?
একটু ডিফিকাল্ট বাচ্চাদের যদি করতে পারতাম খুব ভালো হতো। আচ্ছা। সমস্যা হচ্ছে ইউকেতে ওয়েদার এত খারাপ থাকে 6 মাস, যে বাইরে যে পাঠাবো সেই সুযোগও নেই। সো বাসায় থাকলে করবেটা কি, তো যতটুকু সম্ভব ফিজিক্যাল গেম দিই। বিজ্ঞান বাক্স অনেকগুলো দিয়েছি, আমার কিছু বিজ্ঞান বাক্স লাগবে আজকে। আর হচ্ছে যে ওখানে এরকম অনেক সায়েন্স কিট পাওয়া যায়, যতটুকু সম্ভব আমি ওদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখার চেষ্টা করি। বেশিক্ষণ থাকতে পারি না আর কি, দেখা যায় যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলোতে হয়তো কয়েকদিন এঙ্গেজ থাকে, তারপরে আস্তে আস্তে কি করব বোর্ড হয়ে যায়, তখন কম্পিউটারে যায়। সো তখন কম্পিউটারে আমি ওদেরকে বলি যে স্ট্রিক্টলি আধা ঘন্টার লিমিট, আধা ঘন্টার বেশি কোনোভাবেই গেম খেলা যাবে না। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলোর ব্রেন প্রোগ্রাম হয়েছে, ওরা নিজেরা এখন গেম খেলার সময় কোনো একটা টাইমার ছেড়ে রাখে। 30 সেকেন্ড টাইমার আছে উইন্ডোজে, অন টপ অফ গেম থাকে সব সময়। টাইমার শেষ হয়ে গেলে ওরা বন্ধ করে দেয়। তো এই টাইমারটা বেশ কাজে লেগেছে আমার। এটা হয়তো একটা ট্রিক্স হতে পারে, চোখের সামনে টাইমার চলতে থাকলে ওদেরও হিসাব থাকে। আর একটা হচ্ছে যে ভালো জিনিস দিয়ে রিপ্লেস করা, ডিভাইস ইউজ করবে ঠিক আছে, ডিভাইসের মধ্যে ঘন্টাখানেক তাদেরকে টাইম স্পেন্ড করতে হবে, এই টাইমটা ভালো কাজ করানো যায় কিনা। তো আমি ওদেরকে প্রোগ্রামিং শিখেছি, ওদেরকে বই কিনে দিয়েছিলাম প্রোগ্রামিংয়ের, প্লাস ইউটিউবে যে ভালো ভালো প্রোগ্রামিং ভিডিওগুলো আছে ওগুলো অনেক দেখিয়েছে ওদেরকে। ওরা এখন মোটামুটি দিনে ঘন্টাখানেক নিজেরাই কোডিং করে, কোডিং করে ওরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক কিছু বানিয়ে স্কুলে দেখিয়েছে, স্কুল থেকে অনেক প্রেইজ পেয়েছে যে এই বয়সের বাচ্চা এরকম জিনিস বানিয়েছে, যেটা অন্য স্টুডেন্টদেরকে তারা হাইলাইট করে দেখিয়েছে। ওইখান থেকে ওরা একটা রিওয়ার্ড পাচ্ছে যে আরে আমি তো রিকগনিশন পাচ্ছি আমার কাজের জন্য, আরও ইন্সপায়ার্ড হচ্ছে। তো এভাবে দেখলাম যে বেশ ভালোই ওরা নিজেরাই এখন মোটামুটি ডিভাইসকে, আজকাল গেম তারা খুব কমই খেলে, আমি দেখলাম ওই বাইরে মানুষকে দেখাবে একটা ভালো জিনিস বানিয়ে, এই আগ্রহটা ওদের মধ্যে খুব কাজ করে এখন। এটা তো ছোট ছোট ক্রাফট, যেমন অনেকের হয়তো কোডিং পর্যন্ত শেখা ডিফিকাল্ট হতে পারে, বাট অনেক ক্রাফটস আছে না যেগুলো দেখে দেখে ওরা বানাতে পারে, ইভেন কুকিং, অনেক রান্না বান্না ইত্যাদি ইত্যাদি, যেটা আমি দেখেছি আমার নেইবাররা করে। নেইবারের বাচ্চারা মাঝে মাঝেই কুকিং করে নিয়ে এসে তার নেইবারদেরকে দেয়, নেইবাররা খুব খুশি হয়, এটাতে ওরা একটা পজিটিভ ফিডব্যাক পায়, নেক্সট টাইম ওরা আরও ভালো করে রান্না করে নিয়ে আসে। আমাদের স্কুলে একটা খুব ইন্টারেস্টিং হয় যে মাঝে মাঝেই হয় ফুড স্টল বসে, যে ফুড স্টলে মা এবং বাচ্চারা মিলে রান্না করে নিয়ে আসে। তো বাচ্চারা ওই জিনিসটা খুব লাইক করে, তারা কার্ড পেমেন্ট নিচ্ছে, ছোট বাচ্চা শিখছে, পেমেন্ট কাজ করে না কেন ট্রাবল শুট করছে ডিভাইসে, লাইফ স্কিল অ্যাকোয়ার হচ্ছে। তারপরে যে হিসাব করা, ওকে এই কটা জিনিস হয়েছে আমাকে 20% ডিসকাউন্ট দিতে হবে বান্ডেলের জন্য, এই যে কমপ্লেক্স ক্যালকুলেশন এগুলো শিখছে, এই জিনিসগুলো খুব কাজে লাগে। এই যে ফিজিক্যালি স্টল দিয়ে দোকান বানিয়ে প্র্যাকটিস করা, তো এরকম ইউকে কালচারে আমি দেখেছি ওরা বাচ্চাদেরকে খুব এঙ্গেজ করে, বাচ্চাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে লাইফ স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু করে ওরা। আর আমি আরেকটা জিনিস যেটা করি সেটা হচ্ছে যে আমার বাচ্চারা কাদের সাথে মিশছে এটা আমি খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করি। কারণ দেখা যায় যে একটা বাবা মা তার বাচ্চাদের পিছনে বহু বছর ইনভেস্ট করেছে তাকে ভালো রাখার জন্য, একটা খারাপ ফ্রেন্ড এসে সব আন্ডু করে দিতে পারে, যেটা আমি বহুজনের জীবনে দেখেছি। আমার নিজের জীবনে আমি একবার দেখেছি, আমার বাবা যা ইনভেস্ট করেছিল একটা ফ্রেন্ডের কারণে আমাকে বহু বছর আমাকে খারাপ হয়ে যেতে হয়েছিল। তো এই কারণে আমি এখন খুব সাবধান যেন একটা ভালো ফ্রেন্ড সার্কেলের মধ্যে তারা থাকে, এবং একই সাথে তারা যে কাজিনদের সাথে মিশছে তারাও যেন তাকে খারাপভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে, কারণ কাজিনরাও বাচ্চাদের নষ্ট হয়ে যাওয়ার জন্য একটা বড় ব্যাড ইনফ্লুয়েন্স। তো আমি ইউকেতে যখন গিয়েছিলাম আমরা তো ধরো প্রথম দিকে চেষ্টা করতাম যে বাঙালিদের সাথে মেশার, তো আমি 3 ধরনের বাঙালিদের সাথে আমরা মিশেছি, ফাইনালি 3rd গ্রুপে সেটেল করেছি। প্রথমটা হলো তারা পিওরলি বাঙালি, তারা যে মুসলিম এটা মনে হয় খুব একটা মনে নেই তাদের, আর পহেলা বৈশাখ টেশাখ থেকে শুরু করে সব রকম বাঙালি কালচার তাদের মধ্যে আছে, হয়তো জুমার নামাজ পড়ে কিন্তু তাদের জীবনে খুব একটা ইসলাম নেই। প্রথম দিকে এদের সাথে মিশেছিলাম, দেখলাম এদের সাথে মিশে আমাদের ড্যামেজ ছাড়া আর কিছু হচ্ছে না, তারপর এই গ্রুপে ছেড়ে গেলাম, প্র্যাকটিসিং মুসলিম কমিউনিটি গেলাম। প্র্যাকটিসিং মুসলিম কমিউনিটি, নামাজ রোজা সব কিছু ঠিক আছে, কিন্তু বাচ্চাদের ব্যাপারে তারা সিরিয়াস না, তারা সামহাও ধরে নিয়েছে অটোমেটিক্যালি বাচ্চা ভালো হয়ে যাবে, বাচ্চার জন্য কিছু করতে হবে না, কোনো রকম সিরিয়াসনেস নেই, নিজেরাও প্যারেন্টিং নিয়ে খুব একটা এডুকেটেড না, জাস্ট মসজিদ মাদ্রাসায় বাচ্চাদেরকে নেওয়া এবং ধরে নেওয়া যে সব ঠিকঠাক হবে। কিন্তু ওইদিকে ওই বাচ্চাগুলো সারাদিন রবলক্স খেলছে, হিপস করে এসে ফোর্টনাইটে মানুষকে গোলাগুলি করছে, যত রকম খারাপ কাজ, ডিভাইস অ্যাডিকশন সব তাদের মধ্যে আছে, এবং বাবা মার এই ব্যাপারে টোটালি অবলিভিয়াস, যেটা আমার কাছে খুব সারপ্রাইজ লাগতো যে একজন মুসলিম কীভাবে এইরকম ইভিল দেখেও রিকগনাইজ করতে পারছে না। তো তারাও রেকগনাইজ করে না, তার বাচ্চাদেরকেও রেকগনাইজেশন শিখায়নি। এই গ্রুপের সাথে মিশে দেখলাম যে এই গ্রুপে যদি বাচ্চাগুলোর সাথে আমার বাচ্চা মিশে শেষ। তো অনেক কষ্ট করে প্রায় বোধহয় 10-12 বছর খোঁজার পরে একটা গ্রুপ খুঁজে পেয়েছি যারা একই সাথে প্র্যাকটিসিং মুসলিম এবং বাচ্চাদের ব্যাপারে তারা খুব সিরিয়াস, বাচ্চারা আছে তাদের কাছে হাইয়েস্ট প্রায়োরিটি। তো এই গ্রুপে আলহামদুলিল্লাহ খুঁজে পাওয়ার পরে আমরা একটা মন মতো গ্রুপ পেয়েছি, আমরা এই গ্রুপেই থাকছি, বাকি সবাইকে ছেড়ে দিয়েছি, সবাই খুব মন খারাপ করেছে, কিন্তু কি করব, আমি তো আমার বাচ্চার জন্য রিস্ক নিতে পারি না। বাট স্কুলের ক্ষেত্রে
স্কুলের ক্ষেত্রে তো আমি চেষ্টা করছি ইসলামিক স্কুলের সব বাচ্চাগুলোকে বাট ওখানে পড়ানোর। যখন এত বাচ্চা তখন তো সে কার সাথে মিশছে এবং সেখানে সবগুলো বাচ্চা তো যে রাইটলি তাদের প্যারেন্টসরা প্যারেন্টিং করতেছে সেটা তো না, মানে সেখানে তো ডেফিনেটলি অনেক ডেফিনেটলি স্কুলে আমি আমার বাচ্চা তো এসে প্রায় বলে যে স্কুলের বাকি সবাই রোবলক্স ফোর্টনাইট খেলছে, আমি কেন খেলবো না। তো এইখানে ওই যে বাচ্চার ফিতরাকে খুব স্ট্রং করতে হবে যেন সে খারাপ জিনিস কি রিকগনাইজ করতে পারে এবং সেগুলোকে সে নিজেকে দূরে রাখতে পারে। তো অ্যাজ এ প্যারেন্ট খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাচ্চার ফিতরাকে স্ট্রং রাখা, কারণ আল্লাহ তো আমাদের প্রত্যেকের ভিতরে এই ফিতরা নামের এই একটা মিনি মুফতি দিয়ে দিয়েছেন যে সবসময় বলতে থাকে এটা কিন্তু খারাপ হচ্ছে, এটা করা যাবে না। তা আমরা বেশিরভাগ সময় ফিতরাটাকে চেপে ধরে রেখে খারাপ কাজ করে, এই কারণে ফিতরার পাওয়ার কমে যায়। তা আমরা চেষ্টা করছি যে ফ্রি কোরআন এডুকেশন দেখানো, এটা একটা বড় কাজ হচ্ছে ফিতরাটাকে স্ট্রং রাখা। তো ওরাই যাতে খারাপ জিনিস রিকগনাইজ করতে পারে। তো যখন দেখি যে না ওরা পারছে না, মাঝে মাঝে একটু গিভ ইন করে দিচ্ছে, তখন আবার ওদেরকে শিখাই যে বাবা ইভিলকে রিকগনাইজ করতে হবে, এগুলো শয়তান, এগুলো সবই হচ্ছে শয়তানের ডিলিউশন। বোঝাই যে কীভাবে শয়তান আস্তে আস্তে তোমাকে এই গেমটা থেকে একদিন ওইখানে নিয়ে যাবে, ওইখান থেকে এইখানে নিয়ে যাবে, সিনে নিয়ে যাবে। তো যতটুকু সম্ভব চেষ্টা করি যে ওদের ভিতরে খারাপ জিনিসের প্রতি এক ধরনের রিপালশন তৈরি করা, ওরা খারাপ জিনিস ইন্ট্রিনজিক্যালি রিপালস করবে। তো এই ফ্রি কোরআন এডুকেশন আমার খুব কাজে লেগেছে, যেটা আমি দেখেছি যে অটোমেটিক্যালি ওই স্কলারদের লেকচার শুনে ওদের ভিতরে তৈরি হয়েছে। বাট মাঝে মাঝে নিজেদের কোচিং করতে হয়, কোচিং না করলে হয় না, আমি দেখেছি প্রায় কোচিং করতে হয়। তো অ্যাক্টিভলি কোচিং করাটাও একটা খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝেই দেখা যায় যে বাচ্চারা একটু খারাপ জিনিসের দিকে আস্তে আস্তে এক্সপ্লোর শুরু করছে। তো যেহেতু আমার আইটি নলেজ আছে, আমি একটু খেয়াল রাখি যে কোথায় কি যাচ্ছে না যাচ্ছে, বাট বাচ্চাদের পিছনে একটু সময় দিতে হবে। ও আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা বাবা মারা একটা বড় মিস্টেক করে, সেটা হচ্ছে ভুলেও বাচ্চাদেরকে তাদের প্রাইভেট বেডরুমে কম্পিউটার বা মোবাইল ফোন দেওয়া যাবে না। এটা অনেক প্যারেন্টসই বুঝতে পারে না যে সে যখন বাচ্চাদেরকে তার প্রাইভেট বেডরুমে একটা ইন্টারনেটে কানেকশন আছে এরকম একটা ডিভাইস দিচ্ছে, সে সারা পৃথিবীর সমস্ত অনলাইন ক্রিমিনালদেরকে, পিডোফাইলদেরকে তার সিম্পলি বাচ্চার বেডরুমে নিয়ে আসছে। এটা এখন একটা বাচ্চার হার্ম করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাচ্চাদেরকে একটা প্রাইভেট ডিভাইস দেওয়া, ইন্টারনেট কানেক্টেড ডিভাইস দেওয়া। এটা কখনোই করা যাবে না। এটার যে কি ম্যাসিভ কনসিকুয়েন্স, এটা আমি মেটাতে দেখে আসছি। ইনফ্যাক্ট মেটাতে আমি যদি বলি যে মেজরিটি অফ দ্য চাইল্ড গ্রুমিং এবং তারপরে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ এবং তারপরে যে সুইসাইড হচ্ছে, এগুলো 80% প্রিভেন্ট করা যেত যদি বাচ্চার নিজের একটা পার্সোনাল ডিভাইস না থাকতো, যেটা সে নিজে একা রাতের বেলা যখন ইচ্ছা তখন ইউজ করতে পারে এবং যার সাথে ইচ্ছা কথা বলতে পারে। সেটা করতে পেরেছে দেখি এতগুলো মিলিয়ন বাচ্চা আজকে এত ক্ষতি হয়েছে এবং হাজার হাজার বাচ্চা মারা গেছে। তো যেটা বলবো যে কম্পিউটার বা মোবাইল ডিভাইসগুলোকে পাবলিক স্পেসে রাখতে হবে, স্ক্রিনটা বাইরের দিকে থাকতে হবে যেন যে কেউ দেখতে পারে। এটা থেকে অটোমেটিক্যালি বাচ্চার ভিতরে তাকুয়া চলে আসবে, আমার বাবা মা আমাকে দেখছে বা অন্য কেউ দেখে ফেলছে, সে অটোমেটিক্যালি খারাপ দিকে যাবে না, গেলেও তাড়াতাড়ি নিজেকে রিকভার করবে। আর ভুলেও রাতের বেলা বেডরুমে মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া যাবে না, সেটা টিনেজারদের বেলা স্পেশালি খুব ইম্পর্টেন্ট। কোনো মোবাইল ফোন নিয়ে বেডরুমে যাওয়া যাবে না। মানে তুমি বলাতে একটু আগে এটা মনে পড়লো যে একজন মোবাইল ফোনকে ল্যান্ড ফোনের মতো ইউজ করে আর কি, মানে নিজেরই এর জন্যই। সো কাইন্ড অফ ওরকম আইডিয়া যে হ্যাঁ ল্যান্ড ফোনের মতো ওখানে থাকবে, প্লাগ ইন করা, মানে এটাকে খোলা যাবে না, লাগলে ওখানে একটা কিছু আটকায় রাখা আর কি, ঠিক আছে, ইউজ করা। এবং এটা একটা ভালো আইডিয়া আসলে। আমি এখন চিন্তা করছি যে মোবাইল ফোনের সাথে একটা চেইন লাগায় রেখে দিব, যে বেশি দূর পর্যন্ত নিতে পারবে। হ্যাঁ, এবং ওটা মানে এমন বসার জায়গা না, দাঁড়ায় ইউজ করতে হবে। সো দাঁড়ায় থাকাটা অ্যাটলিস্ট তো তার একটা টায়ারনেস তৈরি করবে আর কি। ভালো আইডিয়া, পছন্দ হচ্ছে। ঠিক আছে, আমরা তো মোটামুটি বইয়ের অনেক কিছুই বোধহয়, অনেক কিছু না হলেও কিছু অংশ কভার করেছি। বাট আই থিঙ্ক তুমি হাইলি সাজেস্ট করবে নিশ্চয়ই যে বইটা পড়ার জন্য, রাইট? হাইলি রিকমেন্ড করবো। আর আরেকটা ওই যে প্লে লিস্ট, যারা হয়তো বই পড়ার সময় পাবে না তারা অ্যাটলিস্ট এই একটা 10 এপিসোডের একটা প্লে লিস্ট আছে, ডক্টর ড্যানিয়েল অ্যামেন, AMEN, ডক্টর অ্যামেন দিয়ে সার্চ করলেই পাওয়া যায়। সে একজন নিউরোসাইকোলজিস্ট। তো তার যে প্লে লিস্টটা, ওটার নাম হচ্ছে হাউ টু রেইজ মেন্টালি রেজিলিয়েন্ট চিলড্রেন অর কিডস। হ্যাঁ, যেটা একটু আগে বলেছো। এই প্লেলিস্ট আমি সবাইকে হাইলি রিকমেন্ড করব। যে তার এটা হচ্ছে কোর কনভারসেশনস 1 2 3 4 5 6 7 এরকম আছে, যে এই 10টা ট্রেট তারা বাচ্চাদের মধ্যে ক্রিয়েট করতে চায় এবং প্যারেন্টসদের মধ্যে ক্রিয়েট করতে চায়। এই ট্রেটসগুলো আমার কাছে মনে হচ্ছে যে সবই ভালো এবং ইসলামিক ভ্যালুজের সাথে অ্যালাইন। সো আমরা আই থিঙ্ক মোটামুটি যা কভার করেছি সেখান থেকে অনেকেরই, এবং বেশ ভালো ভালো টিপস তুমি দিয়েছো একটু আগে, যেগুলো মানুষের কাজে লাগবে। সো আমার দিক থেকে প্রশ্ন শেষ। সো তোমার যদি ফাইনালি কিছু শেয়ার করা থাকে, এনি ফাইনাল থটস? আমার খুব জানতে ইন্টারেস্টেড, তুমি তো বাচ্চাদের জন্য কি কি প্র্যাকটিস করছো। তো ওটা আরেকটা মানে ডাবল এপিসোড করতে হবে, কারণ শর্টে বলো, আমি শিখে যাই কিছু।
না লিটারালি, কারণ আমি তো অ্যাকচুয়ালি তুমি জানো বোধহয় আমার বাচ্চাদেরকে কিন্তু আমি হোমস্কুলিং করি। হোমস্কুলিং বলতে আমি এটাকে হোমস্কুলও বলি না, আমি এটাকে বলি কমিউনিটি স্কুল, বিকজ আমার বাসায় কিন্তু 8টা বাচ্চা পড়ে, আচ্ছা আচ্ছা 3জন টিচার আছে, আর কারিকুলামের জন্য আমি নিজে টাইম দেই, আমার সাথে আরও টিম আছে যারা এডুকেশন নিয়ে কাজ করে। সেটা আমাদের একটা খুবই ফান এবং খুবই এক্সাইটিং প্রজেক্ট। অ্যান্ড অ্যাকচুয়ালি এটা বলতে গেলে আসলে ট্রুলি এটা অন্তত 1 ঘন্টা নিচে বললে এটা ইনসাফ হবে না। বাট আমি একটা জিনিস শেয়ার করতে চাই যেটা আমাদের জন্য খুব ভালো কাজ করেছে, কারণ আমি স্কুলে বলতে লিটারালি আমার টাইম নিয়ে বলা উচিত, কারণ ওটা হলো আমাদের পিবিএল আমরা হেভিলি ইউজ করি, প্রজেক্ট বেসড লার্নিং। ওরা প্রচুর প্রজেক্ট হয়, মানে ওদের পড়ালেখাটাই প্রজেক্ট বেসড, অ্যান্ড হচ্ছে রিয়েল লাইফ যে ইয়েটা মানে স্কিলস অ্যান্ড ন্যাচারাল লিভিং। আমাদের স্কুলের 3টা ফান্ডামেন্টাল পিলার আছে, মানে স্কুলটা পারপাস নিয়ে আমরা তৈরি করেছি। একটা পিলার হচ্ছে তার ইথিক্যাল মোরাল ডেভেলপমেন্ট, আরেকটা পিলার হচ্ছে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ স্কিল, অ্যান্ড থার্ড যেটা সেটা হচ্ছে ন্যাচারাল লিভিং। কীভাবে আধুনিক বিজ্ঞান শিখে আমি পুরো বিশ্বকে ন্যাচারাল সিস্টেমে আবার আমরা ব্যাক করতে পারি। সো যদিও এটার অনেক এক্সপ্লেনেশনের বিষয় আছে, বাট এই 3টা হচ্ছে ফান্ডামেন্টাল জায়গা যেটাকে ঘিরে আমরা পিবিএল অ্যান্ড মন্টেসরি একটা মেথড আছে, এই দুইটার আমরা মন্টেসরি আমরা ফুললি ফলো করি না, বিকজ ওখানে অনেক ওয়েস্টার্ন এলিমেন্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি আমি অত ফ্যান না, বা আই ডোন্ট সাপোর্ট দ্যাট মাচ। সো এইটার কম্বিনেশনে অ্যান্ড ম্যাথোডোলজি নিয়ে আমরা উই ডু এ লট অফ এক্সপেরিমেন্টস। তো এই হচ্ছে বেসিক। বাট আমি একটা অন্তত শেয়ার করতে চাই যেটা আমাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ। সেটা হলো আমরা দেখি যে বাচ্চাদেরকে যখন বিশেষ করে যারা ইসলামিক প্যারেন্টিং করতে চায়, ছোটোবেলায় সে আল্লাহকে ভিলেন বানায় ফেলে প্যারেন্টসরা বাচ্চাদের সামনে। এই আব্বু এটা করা যাবে না, কারণ আল্লাহ জিব্বা কেটা দিবে, আল্লাহ আগুনে ফেলাই দিবে। মানে ও দেখতেছে আমি এটা করতে পারতেছি না, এটা করতেছি না জাস্ট আল্লাহর কারণে, কারণ তার কাছে তো এখন আল্লাহর কনসার্ন। বাট সে বুঝতেছে যে আল্লাহ একটা কিছু যার কারণে আমি তো কিছু করতে পারতেছি না। তার মানে কিন্তু আমি আল্লাহকে বাচ্চার সামনে একটা ভিলেন বানাই দিচ্ছি। আর আমরা পুরো জিনিসটাকে নিয়ে আসছি হচ্ছে শয়তানের কনসেপ্ট দিয়ে, অ্যান্ড ইট ওয়ার্ক ফ্যান্টাস্টিক্যালি। এবং আমি আরও কয়েকজনের সাথে শেয়ার করেছি, তারাও ফ্যান্টাস্টিক রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লাহ। যেমন আমার বাসায় হচ্ছে আমরা যেমন ধরো ওরা এখনও পুতুল দিয়ে খেলে নাই আমাদের বাসায় এ পর্যন্ত পুতুল। এবং আমরা ধরো কোনো একটা কিনলাম, ধরো খেলনার মাঝখানে হয়তো একটা ছোট পুতুল আছে, ওরা নিজেরা এটাকে রিমুভ করে অ্যান্ড নিজেরা ফেলে দিয়ে আসে। অ্যান্ড ধরো আমরা কোনো একটা জিনিস কিনেছি, বাসায় অনেক ছবি টবি থাকে, ও আমাদের বাসায় পার্মানেন্ট মার্কার রাখা আছে, স্কচ টেপ রাখা আছে, ওরা নিজেরা ওগুলো ঢেকে দেয়। ইভেন ওদের খুব ধরো খুব ইন্টারেস্টিং কোনো একটা খেলনা যেটার ভিতরে কিন্তু দাগাদাগি করলে কি জিনিসটা বিউটি তো নষ্ট হচ্ছে, বাট এটা খুব ওরা আনন্দ নিয়ে করে। অ্যান্ড মিউজিক, ইভেন আলহামদুলিল্লাহ মিউজিক নাই বাসায়, ডেফিনেটলি নাই। আমাদেরও একইভাবে টেলিভিশন নাই, বাচ্চারা এখনও ডিভাইসে আমরা দিই নাই এখন পর্যন্ত, ডিভাইস ছাড়া চলতেছে। মাঝে মাঝে হয়তো আমরা নিজেরা যদি ওকে কোনো কিছু দেখাই বা স্কুলের প্রজেক্টের জন্য কিছু, জাস্ট ওইটা, বাট ওদের হাতে আমরা এখন ছাড়ি না। বাট ওরা এটা তো অভ্যস্ত। ইভেন মোস্টলি যেমন ধরো চকলেট খাওয়া থেকে শুরু করে হার্মফুল যে জিনিসগুলো আছে মোস্টলি, হ্যাঁ ওটাতে ফুললি না, বাট হচ্ছে যে মোস্টলি ওরা নিজেদেরকে এখন কন্ট্রোল করা শিখেছে, যদিও বয়স 5.5-9 এই রেঞ্জে। তো এখানে আমরা যখন ওদেরকে শয়তানের কনসেপ্টটা দিয়েছি যে শয়তান ইজ দ্য ভিলেন, তো আমরা কেন এটা করব না, কেন এটা করব না, কেন এটা করব না, আমরা কানেক্ট করেছি শয়তানের সাথে যে এগুলোর থ্রুতে শয়তান এসে আমাদেরকে ঝামেলা করবে। শয়তান কারণে আমরা এটা করতে পারতেছি না, শয়তান এটা করলে শয়তান এসে আমাদেরকে ঝামেলায় ফেলবে। তো এটা অ্যাকচুয়ালি খুবই ফ্যান্টাস্টিক্যালি কাজ করেছে। সো আমি যারা পডকাস্ট শুনবে আমি তাদেরকে রিকোয়েস্ট করতে পারি যে আপনারা এক্সপেরিমেন্টটা করে দেখতে পারেন। যদিও এটার জন্য আরেকটু নলেজ লাগে যে সাথে সাথে আমি যে কানেক্ট করার জন্য কী করবো, বাট অত কানেক্ট যদি করতে নাও পারে, মানে যা কিছু সে বাচ্চা করতে চায় আর বারণ করবে, এখানে আল্লাহকে ভিলেন না বানিয়ে শয়তানকেই যেন, যে আসল ভিলেন তাকেই যেন আমরা ভিলেন বানাই। এটা আমার মনে পড়লো এই বইয়ে আছে কোনো একটা জায়গায় যে এক্স্যাক্টলি কোনো কিছু জাস্ট খারাপ না বলতে হবে যে এখানে শয়তানের ইনফ্লুয়েন্স আছে, তুমি যে খারাপ কাজটা করতে চাচ্ছ এটার কারণ শয়তান তোমাকে করতে বলছে, নিজেকে কন্ট্রোল করো। এবং আমরা অনেক এলিমেন্ট বলি যে এটা দিয়ে আমরা শয়তানকে ইনভোক করে ফেলতে পারি, শয়তানকে ডেকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, সো এই জন্য আমরা এটা করব না। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ, খুব সুন্দর সুন্দর আইডিয়া পেলাম। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ওমর, তুমি আসছো এবং আমরা অনেক ভ্যালুয়েবল জিনিসপত্র আসলে জানতে পারছি তোমার থেকে। তো আলহামদুলিল্লাহ, প্যারেন্টিং ডেফিনেটলি খুব ডিফিকাল্ট জব,
এবং বাট সারা পৃথিবীতে এটার মানে অলমোস্ট আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না, যে সামনের দিনে আমরা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি, সেই সুন্দর পৃথিবী কি আমি বানাবো নাকি, আমার বানাবে তো আমার পরবর্তী প্রজন্ম, বাট তাদেরকে গ্রো করার জন্য আমি কি করছি, তাই না অ্যাকচুয়ালি। সো ইসলামের জায়গা থেকে তো দ্যাট ইজ ভেরি ক্লিয়ার, বাট যেখানে ইসলামিক ভ্যালুজ মানুষ ভুলে যাচ্ছে তখন তো সে মনে করতেছে ঠিক আছে আমি আমার মতো চললাম, বাচ্চা কিছু একটা হলো। সো খুবই ইরেসপন্সিবল একটা ওয়ার্ল্ড ভিউ। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অ্যাটলিস্ট যারা প্র্যাকটিস করে তাদের তো অন্তত সেই সেন্সটা গ্রো করা দরকার। তো আমার মনে হয় আমাদের আলোচনার মধ্যে দিয়ে যদি কিছু মানুষের অ্যাটলিস্ট সেন্স গ্রো করে, অ্যান্ড যাদের সেন্স গ্রো করেছে তারা হয়তো কিছু টিপস ডেফিনেটলি এখানে পেয়েছে। আর অ্যাটলিস্ট আমি বলবো যে এই আইডিয়াটা যেন পায় যে প্যারেন্টিং একটা কমপ্লেক্স জিনিস, এটা অনেক কিছু শেখার আছে, অনেক অনেক কিছু শেখার আছে। যদি এই আইডিয়াটুকু পায় অ্যান্ড এটাকে একটা পবিত্র দায়িত্ব মনে করে, তাহলে আই থিঙ্ক সেখানে আমরা পজিটিভ কোনো রেজাল্ট পাবো, এবং এটার মাধ্যমে যদি কেউ পজিটিভ প্যারেন্টিং করে আমরা ইনশাল্লাহ সব পাবো। আর এত কথা আমরা যে আলোচনা করলাম, এটা শুনে অনেকের কাছে হয়তো মনে হতে পারে তো খুব এত কঠিন কাজ তো আমি করতে পারবো না, এত এত প্রোটেকশন নিতে হবে, এত এত জিনিস আমাকে শিখতে হবে, প্যারেন্টিংস তো খুব বেশি কঠিন করে ফেলছি। ব্যাপারটা খুব একটা কঠিন না। একটা একটা করে যদি আমরা স্টেপ নিই, 1 মাস আমি একটা প্র্যাকটিস করব যে 1 মাস আমি বাচ্চাকে পজিটিভ প্যারেন্টিং করব, বকা দিব না, ভালো করে তাকে বোঝাবো, 1 মাস আমি প্র্যাকটিস করি। নেক্সট 1 মাস তার ডিভাইস কন্ট্রোল করি। নেক্সট এভাবে আমি যদি 5-6টা প্র্যাকটিস আমার লাইফে নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে যে 80% অফ দ্য টাইম আমি বাচ্চাকে ইনশাআল্লাহ ভালো করে বড় করতে পারছি, এবং অনলাইনে যে বড় বড় হার্মগুলো আছে আজকাল বাচ্চাদেরকে শেষ করে দিচ্ছে সেগুলো থেকে বাঁচাতে পারছি। খুব কঠিন না, শুনে মনে হতে পারে যে এত কিছু আমাকে করতে হবে, একবারে করতে হবে না, স্টেপ বাই স্টেপ একটা একটা 1 মাস করে করলে, আর একসময় এগুলো প্র্যাকটিস করলে এগুলো ন্যাচারালি হয়ে যায়, নিজে থেকেই হয়, বেশি চিন্তাও করতে হয় না। হ্যাঁ, মানে গুরুত্বটা দিতে হবে, গুরুত্ব দিলে রাস্তা তৈরি হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, আমরা অ্যাকচুয়ালি অনেকগুলো কথাবার্তায় আলোচনা করেছি, হোপফুলি আপনাদের এখানে অনেক কিছুই আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। সো আপনারা আপনাদের কমেন্ট জানাবেন, আর আমাদের প্রত্যেক পর্বের মতো আজকেও সেই ঘোষণাটা আছে যে আমাদের পুরো আলোচনা থেকে আপনারা কি জানলেন, কি শিখলেন, কি এখান থেকে পেলেন, সেটা আপনারা কমেন্টসে সুন্দর করে সামারি করে লিখে দিবেন, এবং সেখান থেকে যারা সবচেয়ে ভালো করে এটার সামারিগুলো লিখতে পারবেন সেখান থেকে অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। সো আমাদের এই বই কথার যে এপিসোডগুলো আছে, এক্ষেত্রে আপনাদের আরও যদি কোনো পরামর্শ থাকে, গেস্ট হিসেবে আমরা কাদেরকে আনতে পারি, কোন ধরনের বই নিয়ে আলোচনা করতে পারি, সেই সাজেশনগুলো আপনারা যদি দেন, তাহলে আমাদের এই প্রোগ্রামগুলো আপনাদের জন্য যাতে আরও বেনিফিশিয়াল হয় সেভাবে আমরা ইনশাআল্লাহ ডিজাইন করতে পারবো। তো সবাই ভালো থাকেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্যারেন্টিং করেন, অ্যান্ড হচ্ছে যারা এখন প্যারেন্টস হন নাই ভবিষ্যতের জন্য রেডি হন, যারা প্যারেন্টিং পার করে ফেলেছেন তারা অন্তত পরবর্তী জেনারেশনকে প্যারেন্টিং শেখানোর দায়িত্ব নেন, বা আপনার ভুলগুলো থেকে তাদেরকে অ্যাওয়্যার করেন, সো দ্যাট আমরা সবাই মিলে নেক্সট জেনারেশনটাকে এরকম একটা জেনারেশন বানাতে পারি যারা পৃথিবীটাকে অনেক সুন্দর করতে পারবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।